So today we start with infanticide, and you should take it as a continuation from pregnancy class. মাঝখানে দুটো ক্লাস যেটা আমরা নিয়েছিলাম সেটা একটু আনপ্ল্যান্ড ছিল. টেক ইট অ্যাজ আ রিভিশন. ঠিক আছে? So let's start with infanticide. In infanticide we have to read few definitions. ঠিক আছে? যেটা আমরা পড়বো আর কয়েকটা জিনিস. So what is infanticide? What is side? What is side? Killing. ছোট করে killing বলতে পারি. So what is destruction বলতে পারি. What is infanticide? It is unlawful destruction of life of a newborn within 1 year after birth. Time span টা কিন্তু very important. So give or take we have 5 definitions. Okay, we will just run and I have a small chart by picture that will help you. Neonaticide, again, killing of a newborn within 24 hours after birth. So there are sections, section 302 and section 315. Okay, as you know, BNS has already been published, already been done. So কালকেই কাল না পরশু 1 তারিখে পাবলিশ হয়েছে. আজকে today is 4th, 3rd or 4th, whatever. Today is whatever date, 3rd. Okay, today is 3rd. So give me some time. I will do a comparative analysis and bring you with the updated sections. At the end you have to know the sections. ঠিক আছে? আমি একটু go through করেছি. Things are more or less same. বক্তব্য যা ছিল তা more or less same আছে. কিছু অ্যাডিশন হয়েছে, কিছু ডিলিশন হয়েছে. মোস্টলি ডিলিশন হয়েছে আর কে জিনিসপত্র গভর্নমেন্ট অফ ব্রিটিশ ইন্ডিয়া এসব যা ছিল ওগুলো ডিলিট হয়েছে. কুইন ম্যাজেস্টি সব জিনিসপত্র ছিল অনেক কিছু, সেগুলো ডিলিট হয়েছে, কিছু অ্যাড হয়েছে. সেকশনস হ্যাভ বিন চেঞ্জড, রিঅ্যারেঞ্জড, বাট মোর অর লেস গল্প সেমই আছে. আর হ্যাঁ, পানিশমেন্টস হ্যাভ ইনক্রিজড অ্যান্ড দেয়ার আর মোর ইম্পেটাস অ্যান্ড পানিশমেন্ট, টর্চার ইত্যাদি অনেক কিছু আছে এক্সেট্রা. সো উই উইল কাম ব্যাক টু দ্যাট. সো আই উইল নট বি স্পিকিং অ্যাবাউট দ্য সেকশনস রাইট নাও. তো ইনফ্যান্টিসাইড পড়লাম, নিওনাটিসাইড পড়লাম. ওকে, নাও বার্থ অফ আ বেবি. অ্যাকর্ডিং টু ব্রিটিশ, যখন বেবি ইজ কমপ্লিটলি সেপারেটেড ফ্রম মাদার, মানে আম্বেলিক্যাল কর্ড দিয়েও জোড়া নেই, at that point complete separation of baby after delivery হলে ইংলিশ লতে বলা হয় বার্থ অফ বেবি. ওয়াই ইংলিশ ল? আমি আজকে ইন্ডিয়াতে ইংলিশ ল পড়ছি কেন? পড়ছি কারণ ওই ল এর জন্য, বিকজ দে আর মোটিভেটেড ফ্রম ইট, ওই জন্য পড়ছি. ইন্ডিয়ান ল, এনি পার্ট নট কমপ্লিট সেপারেশন, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট অফ ডিফারেন্সিয়েশন. মানে একটা বাচ্চা পুরোপুরি বডি থেকে, মায়ের বডি থেকে বেরোলো, কমপ্লিট সেপারেশন হলো, তখনই ওটাকে বার্থ বলে ইন কেস অফ ব্রিটিশ ল. ইন্ডিয়ান ল এর ক্ষেত্রে যে কোনো একটা পার্ট বেরোলো, সাপোজ হাত বেরোলো, পা বেরোলো, দ্যাট ক্যান অলসো বি কনসিডার্ড অ্যাজ বার্থ অফ আ বেবি. ঠিক আছে? নাও অ্যানাদার ডেফিনেশন, feticide, killing of fetus any time prior to birth, and last one is filicide. So these 4 definitions you will have to mug. Now this is the chart. I want your concentration in here. Side মানে বললি killing, unlawful killing. আচ্ছা পরে বলছি. Now this thing is birth. Okay, this এই দাগটা হচ্ছে বার্থ. এই বার্থের আগে মারা গেলে কি হবে? ফিটিসাইড. ওকে, বার্থ হওয়ার থেকে 24 ঘন্টা অবধি ইন্ডিয়ান লতে কি যে কোনো পার্ট বেরোলো, ব্রিটিশ ল কমপ্লিট এক্সপালশন, সেপারেশন. তাহলে বার্থ হওয়া থেকে 24 ঘন্টার মধ্যে যদি মারা যায় তাহলে হবে নিওন্যাটোসাইড. ওকে, মানে মারা যায় মানে কেউ মারে, নট মারা যায়, কেউ মারে আনলফুলি. আর 24 ঘন্টার পর যদি কেউ মারে তাহলে সেটা হবে কি? ফিলিসাইড. ক্লিয়ার? ঠিক আছে? না, ফিলিসাইড ক্যান বি 2 টাইপস, ম্যাটারনাল অ্যান্ড প্যাটার্নাল. ম্যাটারনাল মানে কি? মা মেরেছে. প্যাটার্নাল মানে কি? বাবা মেরেছে. মা কেন মারবে, বাবা কেন মারবে, ডিফারেন্ট ইস্যু. মা মেরেছে, মা মারলে কি হবে?
ম্যাটারনাল ফিলিসাইড, আর বাবা মারলে কি হবে? প্যাটার্নাল ফিলিসাইড। ওকে, নাও ইট ক্যান বি অ্যাক্সিডেন্টাল অলসো, অ্যাক্সিডেন্টালও হতে পারে। সো এই চারটা ক্লিয়ার, এই অবধি ক্লিয়ার? এভরিওয়ান ওকে? নাও মোটিভ, যদি আমরা, आई विल नॉट गो इनटू दिस सो मच, बट बुक में था तो हमने सोचा बोल देते हैं, क्या जाए। सो ना मोटिव, যদি ফিমেল বাচ্চা হয় তাহলে অনেকে বলবে ফিমেল ফিটিসাইড। নাও দেয়ার ইজ অ্যাকচুয়ালি নট মাচ প্রুফ। এই যে এত ফিমেল ফিটিসাইড ফিটিসাইড ফিমেল ফিটিসাইড বলে, এর জন্য কিন্তু সাবস্ট্যান্সিয়াল প্রুফ নেই, এটা মোস্টলি ন্যারেটিভ। এখন আজকালকার আমরা জানি হোয়াট ইজ ন্যারেটিভ, আই হোপ ইউ নো। সো দিস থিং ইজ মোস্টলি ন্যারেটিভ, এর পিছনে কিন্তু সাইন্টিফিক फैक्ट्स बेस्ड অত নেই, বাট এক সোচ है, ধারণা है, चलता होता है। বাট যদি বাচ্চা ফিমেল হয়, মানে ফিটাস বা যার মৃত্যু হয়েছে, দেন উই ক্যান সাসপেক্ট ফিমেল ফিটিসাইড। কেন? ওই সেই ডাউরি ডাউরি ইত্যাদির জন্য। ওকে, মেয়ে বাচ্চা চাই না এই জন্য। মেল হলে মাইট নট বি আ লেজিটিমেট চাইল্ড। দিস ইজ নট কংক্রিট, সো irrespective of sex, मतलब male या female, irrespective of that, it can be the lady can be widow, can be unmarried, poor socio-economic background, leading a carefree life. I hope you understand the leading a carefree life with this context. Okay, now ওটা একটু গল্প হয়ে গেল, but now important question, medico-legal questions with alleged infanticide. Whether, first question that should come into your mind, whether child was viable or not viable. Keyword, viability of fetus. Okay, after definitions, second keyword is viability of fetus. Tarpor, child was stillborn, deadborn or liveborn. Age of fetus. If liveborn, signs of live birth. If born alive, how long child was survived, child has survived. Now cause of death of baby. তো যখনই কোনো বাচ্চার বডি পাবো, উই উইল হ্যাভ টু গো থ্রু দিস লেন্সেস। ঠিক আছে? সো নাও সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট আফটার ডেফিনেশন ইজ viability of fetus. Again, according to British law, there are few specific guidelines. According to Indian law, there is no such specific guidelines. By the way, I rechecked BNS. BNS এর মধ্যে child is anybody below 18 years of age. ঠিক আছে? পিডিয়াট্রিক ক্লিনিকে করা যায় কত এজ বুদ্ধি? তো পিডিয়াট্রিশিয়ান কাকে বলা হয়? বাচ্চা ডাক্তার। তো 18 বছরের বাচ্চাকে পিডিয়াট্রিশিয়ানে পাঠালে পিডিয়াট্রিশিয়ান কি করবে আমার সঙ্গে? হ্যাঁ, পাঠিয়ে দেবে অত, রাইট? সো দেয়ার ইজ, এটা কেন মেনশন করলাম? সো দিস ইজ দ্য কন্ট্রোভার্সি বলবো না, বাট মিসম্যাচ। According to law, below 18 years is child, but according to medical বা normal physiology, 18 साल तो बहुत बड़ा हो गया, है ना? So there is a mismatch. So like here also, there is a mismatch. कि fetus viability Indian law te specifically mention করা নেই, British law te আছে, and that is 28 weeks of intrauterine life. And we take it like that. 28 সপ্তাহটাকেই আমরা ভায়াবিলিটি ধরি। কেন ধরি? মেডিকেলি, বিকজ সারফেক্টেন্ট তৈরি হয়। সারফেক্টেন্ট কোথায় ইউজ হয়? কি জন্যে? অ্যালভিওলাই। সারফেক্টেন্ট না থাকলে কোল্যাপস করে যাবে। দ্যাট ইজ ওয়াই ইফ দ্য পারসন হ্যাভ টু সার্ভাইভ, ওই ঋত্বিক রোশনের কোনো একটা মুভিতে ছিল না, জিন্দা হতো শ্বাস লেতে রো। সো ইফ দ্য পারসন হ্যাজ টু সার্ভাইভ, देन सरफेक्टेंट चाहिए भैया एल्वुलस को सपोर्ट करने के लिए। क्या नो? लेसिथिन। ओके, सो आई विल नॉट गो दैट डीप, बट द रीजन इज सरफेक्टेंट एंड दैट सीक्रेट्स और दैट कम्स आउट फ्रॉम 28 वीक्स। ठीक है? सो 28 वीक इज वायबिलिटी ऑफ ফিটাস। নাও একটা বাচ্চা যখন বর্ন হচ্ছে, উইথ রেসপেক্ট টু ফরেন্সিক মেডিসিন, প্রথম আমরা দেখব বাচ্চা জীবিত না বাচ্চা মৃত। ওকে, বাচ্চা জীবিত হলে কি হবে?
না না সার্ফেক্টেন্ট না, নর্মাল ব্যাপার, সার্ফেক্টেন্টের কথা ভুলে যাও, ডান। লাইভ বার্থ ज़्यादा नहीं जाने का, জীবিত মানে লিভিং, লাইফ বর্ন। ওকে, মৃত হলে আমরা দুদিকে ভাববো, একটা স্টিল বর্ন, একটা ডেড বর্ন। ঠিক আছে, জাস্ট উই উইল গো টু দ্য স্লাইডস বাট জাস্ট ফলো নাও। তাহলে বাচ্চা বেরোলে দুটো জিনিস ভাববো, জীবিত আছে না মরে গেছে। ওকে, আচ্ছা জীবিত কি করে বুঝবো? কিছু না কিছু তো করবে, নড়বে, নড়বে, ফার্স্ট নড়বে, তারপর তারপর কি কি বলছেন, রেসপিরেশন। ঠিক আছে, তার আগে কাঁদবে, রেসপিরেশন করছে কিনা কাঁদছে সেতু লাগালে বুঝতে পারবো, দেখলে বুঝতে পারবো। কাঁদলে মানে নড়ছে টড়ছে, কোনো কিছুতে রিয়াক্ট করছে, রাইট, ক্রাই করছে। সো দিস আর দ্য সাইনস অফ লাইফ। এবার যদি ওগুলো না করে তাহলে কি সাসপেক্ট করব? যে বাচ্চা স্টিল না, বাচ্চা মারা গেছে। মারা যদি যায় তাহলে দু রকম আমরা ভাববো, একটা স্টিল বর্ন, একটা ডেড বর্ন। ওকে, না স্টিল বর্ন, স্টিল বর্ন কি? আচ্ছা আমরা আরেকটা জিনিস পড়লাম, ভায়াবিলিটি অফ ফিটাস, 28 উইক। সো হোয়াট ইজ স্টিল বর্ন? A stillborn child is one which is born after 28 week of pregnancy and which did not breathe or show any sign of life after being completely expelled from the uterus. বোঝা গেল মানে কি হলো? আচ্ছা এবার আমি জিজ্ঞেস করি, তাহলে বাচ্চাটা কোথায় মারা গেছে? আচ্ছা লিস্ট দিস রো, এনিওয়ান অ্যান্সার। কোথায়? Inside the womb. Okay, this row, any answer? Stillborn এর ক্ষেত্রে বাচ্চাটা কোথায় মারা গেছে? Okay, let us upgrade a few. Definition, after delivery. Okay, মানে বাচ্চাটা যখন আফটার ডেলিভারি, তাহলে ডেলিভারির সময় আমার প্রশ্ন হচ্ছে এটা, ডেলিভারির সময় বাচ্চাটা বেঁচে ছিল না মৃত বেরিয়েছে? বেঁচে থাকলে কি বলবো? লাইভ বর্ন। কিন্তু আমরা কি পড়ছি, বাচ্চাটা পরে পড়বো, আমার ফরেন্সিক পড়ছি, আগে মরাটা পড়বো। হ্যাঁ, সো আমরা কি করছি, মরেছে কি করে? সো নাও আমরা এখন পড়ছি মরার মধ্যে দুটো, স্টিল বর্ন, ডেড বর্ন। না অ্যাজ দ্য নেম সাজেস্ট, ডেড বর্ন মানে মৃত হয়ে বেরিয়েছে, দ্য নেম সাজেস্ট। ডেড বর্ন মানে মৃত বেরিয়েছে। স্টিল বর্ন মানে কি, নামে দেখো স্টিল লেখা আছে, স্টিল মানে কি শান্ত, নড়ছে না কিন্তু মারা গেছে। ডেড বর্ন লেখা আছে, ডেড বেরিয়েছে মানে কি ডেডটা ভিতরে হয়েছে, রাইট। স্টিল বর্নে কিন্তু ডেড ভিতরে হয়েছে না কোথায় হয়েছে লেখা নেই। বাট হোয়াট ইজ দেয়ার? its incidence is 5%, found in premature child, ये सब में poor socio-economic background, primary gravida. Causes of stillborn, stillbirth is we will come back to that what I was talking about এর পরের স্লাইডে আছে। But causes of stillbirth, prematurity, birth trauma, death due to anoxia, toxemia, erythroblastosis fetalis, congenital anomaly, prolonged labor. Now, stillborn ফিচার, ইট ইজ আ স্টেরাইল কন্ডিশন, মানে ইনফেকশন কিছু হয়নি, মানে ভিতরে বাচ্চার টক্সেমিয়া হতে পারে প্যারেন্ট, বাট স্টেরাইল কন্ডিশনে কিন্তু বাচ্চাটা মারা গেছে। ওকে, বাচ্চাটা স্টেরাইল কন্ডিশনে মারা গেছে। বাচ্চা ইজ অ্যাবাভ ভায়াবিলিটি পিরিয়ড, মানে 28 উইকের বেশি। লাংসে অ্যামনিওটিক ফ্লুইড থাকবে, লার্জ বাওয়েলের বাচ্চার মিকোনিয়াম থাকবে, কেন বাচ্চা ভিতরে খেতে পারে মিকোনিয়াম, আর অ্যাবসেন্স অফ পিউট্রিফ্যাকশন। পিউট্রিফ্যাকশন ইজ এ সাইন অফ ডিকম্পোজিশন, ইট ইজ এ সাইন অফ ডেথ। থ্যাংক ইউ, ইট ইজ এ সাইন অফ ডেথ। তার মানে কি বাচ্চাটা উম্বে মারা যায়নি, হোয়াট এভার হ্যাপেন্ড উস সময় হুয়া, বাচ্চা ওয়াজ অ্যালাইভ, সামথিং হ্যাপেন্ড ডিউরিং ডেলিভারি or labor, not delivery, not cesarean section, labor, but in the process of labor, it can be prolonged labor, it can have other things, toxemia for mother and other those things that I mentioned earlier, prolonged labor, the birth trauma which led to death of the fetus. Okay, anything apart from that also things can happen, but যেটা বোঝার দরকার সেটা হচ্ছে বাচ্চা জীবিত বেরোয়নি,
মৃতই বেরিয়েছিল, কিন্তু বাচ্চাটা ভিতরে অনেক দিন ধরে মরে ছিল না। ঠিক আছে, यहाँ तक क्लियर है? Okay. Now next, that is dead born. Dead born, as the name suggests, बच्चा मृत ही निकला है। তাহলে মৃত্যু হলে কি কি পাবো? চ্যাপ্টার অফ ডেথ কি কি মনে আছে কিছু? রাইগার মর্টিস, ওই ফার্স্ট, এগুলো হ্যাঁ, রাইগার মর্টিস, তারপর আলো আস্তে আস্তে ডিকম্পোজিশন, অ্যাডভান্স ডিকম্পোজিশনের মধ্যে অ্যাডিপোসিয়ার, মামিফিকেশন, হ্যাঁ ব্লিস্টের আগে, মানে ডিকম্পোজিশনের আগে, আর্লিয়ার। সো বেসিক্যালি এসব কাণ্ড হবে, সে বাচ্চা মরুক মানুষ মরুক, হবে তো এগুলোই নর্মাল ফিজিওলজিক্যাল প্রসেস। তো এবার যদি বাচ্চা মায়ের ইউটেরাসের মধ্যে মরে পড়ে থাকে, হোয়াট এভার দ্য রিজন, তাহলে বাচ্চার সঙ্গে এসবই হবে, রাইট? সো নাও a dead born child is one which has died in utero and shows one of the following: maceration, rigor mortis, putrefaction, adipocere and or mummification. Now 2 থেকে 5, I hope you have no problem in understanding. We have already gone through that. Rigor mortis, adipocere, mummification, putrefaction, infective autolysis. So now, তাহলে এইখানে বাচ্চাটা কোথায় মারা গেছে? বুমের মধ্যে, ইউটেরাসের মধ্যে। নাও কামিং টু বাচ্চা বেরোলে, জীবিত বেরোলে কি বলবো? লাইফ বার্থ। বাচ্চা মৃত বেরোলো, যদি বুমের ভিতরে মৃত থাকে তাহলে মৃতর চেঞ্জেস হবে। চেঞ্জেস কি কি হবে? ফার্স্ট চেঞ্জ টু কাম ইন কেস অফ বাচ্চা ইজ ম্যাসারেশন। অ্যাপার্ট ফ্রম দ্যাট নর্মাল প্রসেস যেগুলো হবে, রাইগার মর্টিস, অ্যাডিপোসিয়ার, পিউট্রিফ্যাকশন আর মামিফিকেশন। ওকে, আর যদি তা না হয়, বাচ্চা যখন বেরিয়েছে মৃত বেরিয়েছে, বাট ইটস নট শোয়িং সাইনস অফ দিস থিং, মানে ভিতরে কিন্তু মরেননি, তাহলে কি হবে? স্টিল বর্ন। ভেরি ইন্টারেস্টিং। স্টিল বর্নে কি বলেছিলাম? স্টেরাইল। মনে হচ্ছে স্টেরাইল ইউজ করেছিলাম সপ্তাহে একটা স্লাইড পিছনে। স্টেরাইল, মরে গেলে আস্তে আস্তে যদি না বেরোয় তাহলে ইনফেকশন হবে, অ্যান্ড দ্যাট উইল মেক দ্য সিনারিও আনস্টেরাইল, মানে বুম্বের ভিতরটা। দ্যাট ইজ ওয়াই স্টিলবর্ন ইজ স্টেরাইল। সো নাও, তো বাচ্চাটা বুম্বের ভিতরে মরেছে, রাইট? ভিতরে কি আছে বুম্বের ভিতরে, ইউটেরাসের ভিতরে? ইউটেরাসের ভিতরে কি থাকে? আচ্ছা ঠিক আছে, মানে আমি জাস্ট লিটারাল সেন্সে বলছি, নট ইন টু ডেপথ। প্রেগনেন্ট মহিলার ইউটেরাসের ভিতরে কি থাকে? অ্যামনিওটিক ফ্লুইড। ভেরি গুড। অ্যামনিওটিক ফ্লুইডের বাইরে স্যাক, ऐसे ফ্লুইড थोड़ी ना रहेगा, স্যাক, তার ভিতরে অ্যামনিওটিক ফ্লুইড, তার ভিতরে বাচ্চা, রাইট? বাচ্চা জীবিত, কানেক্টেড উইথ মাদার ফ্রম থ্রু আম্বিলিকাল কর্ড। এবার বাচ্চা মৃত, বাচ্চা পড়ে আছে ইনসাইড অ্যামনিওটিক ফ্লুইড, তাহলে কি হবে? জলের মধ্যে একটা জিনিস অনেকদিন ধরে পড়ে আছে, তো কে হোগা? পচে যাবে, মানে লম্বা সেন্সে পচে যাবে। সো দ্যাট হোয়াট হ্যাপেন্স ইজ কল্ড অ্যাজ ম্যাসারেশন। ঠিক আছে? সো নাও, আচ্ছা, নাও উই উইল কাম টু intrauterine signs of maceration. Okay, now, maceration is surest sign of dead born, like dead born, dead birth, dead born. Now maceration কিন্তু স্টিল বর্নে আমরা পাবো না। কেন? স্টিল বর্নে বাচ্চা অ্যামনিওটিক ফ্লুইড ছেড়ে, মানে অ্যামনিওটিক স্যাক ফাটিয়ে অলরেডি বেরিয়ে এসছে, সে মৃত বেরিয়েছে অন্য ব্যাপার, কিন্তু অ্যামনিওটিক স্যাক থেকে বেরিয়ে এসছে, বাচ্চা কিন্তু ভিতরে জীবিত ছিল। বাচ্চা মরে গিয়ে অ্যামনিওটিক ফ্লুইডের সঙ্গে ছিল বলে দ্যাট হ্যাজ লেড টু ম্যাসারেশন। ইট ইজ অলসো কল্ড অ্যাজ অ্যাসেপটিক অটোলাইসিস। ওকে, নাও 3 to 4, এখন ইনফেকশন হয়নি, এখনো ডেড কন্ডিশন ফর 3 to 4 days। আর্লিয়েস্ট সাইন ইজ স্লিপেজ অফ স্কিন। মাদার মাস্ট বি অ্যালাইভ। না, আস্তে আস্তে কি হবে? একটা বাচ্চাকে যদি আমি জলের মধ্যে রেখে দিই, হোয়াট উইল হ্যাপেন? ডিজেনারেশন উইল স্টার্ট। First change that will happen is skin will slip, slippage of skin. তারপর আস্তে আস্তে কি হবে? আরো ডিজেনারেটিভ প্রসেস শুরু হবে, কানেকটিভ টিস্যু ডিজেনারেটিভ হবে। তাহলে কি হবে? বোন, ন্যাচারাল কার্ভেচার অফ দ্য বডি
will not hold. মানে ধরো আমি যদি শুয়ে থাকি, আমি জীবিত শুয়ে আছি, আমার বডির যে কার্ভেচার হিসেবে যেটা আছে সেটা থাকবে, রাইট? বাট যদি মৃত হয়ে যায় তাহলে রিল্যাক্সেশন হয়ে যাবে, সবকিছু রিল্যাক্স হয়ে যাবে, আর জয়েন্টের কানেক্টিভ টিস্যুগুলো মানে ডিজেনারেট করবে। তার মানে কি নর্মাল কার্ভেচার কিন্তু থাকবে না। মানে যদি একটা বাচ্চাকে, ধর সাপোজ দিস ইজ দ্য বেবি, এটাকে রেখে দিলি এখানে, ইউ উইল নট ফাইন্ড নর্মাল কার্ভেচার অফ দ্য স্পাইন, অফ দ্য লেগস, অফ দ্য নেক, এরকম ভাবে ফ্ল্যাট ভাবে পড়ে থাকবে। সেটাকে আমরা বলি লস অফ নর্মাল কার্ভেচার। ভেরি ইম্পর্টেন্ট, কেন দূর থেকে দেখা যায়। স্কিন স্লিপেজটা দেখতে গেলে তোমাকে হাতে এসে স্কিনটাকে স্লিপ করে দেবে, বাট লস অফ কার্ভেচার ইউ ক্যান সি ফ্রম ফার। তো এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট সাইন অফ ম্যাসারেশন। ওকে, সো হিয়ার কি মোবাইল জয়েন্টগুলো মোবাইল হয়ে গেল, ওই জন্য নর্মাল কার্ভেচার কিন্তু লস করে গেল। সো ঠিক আছে, আম্বেলিকাল কর্ড এসব হবে, ওডেমাটাস, বুকে অনেক কিছু আছে, বাট দ্য কিওয়ার্ড ইজ লস অফ কার্ভেচার অফ দ্য বডি। আর কি বললাম, ফার্স্ট সাইন ইজ স্লিপেজ অফ স্কিন। সো দিস আর what is called as maceration. Now radiological sign, তিনটে রেডিওলজিক্যাল সাইন যেটা তোদের জানতে হবে। ফার্স্ট ইজ, এটা আমি ওই ইনফ্যান্টিসাইড প্রেগনেন্সিতেও বলেছিলাম, রবার্ট সাইন, দ্যাট ইজ এয়ার ইন আওটা। আর্লিয়েস্ট সাইন কবে পাওয়া যাচ্ছে? 12 ঘন্টা। স্প্যাল্ডিং সাইন, হোয়াট ইজ স্প্যাল্ডিং সাইন? ভেরি গুড, ওভার রাইডিং অফ দ্য ক্রেনিয়াল বোনস। কখন হচ্ছে? 2 দিন, রাইট, 2 days. অ্যান্ড হ্যালো সাইন, অলসো নোন অ্যাজ বুদ্ধা সাইন। কি হচ্ছে? সাবকাট টিস্যুটা, মানে সাবকিউটেনিয়াস সেপারেশন অফ সাবকাট ফ্যাট ফ্রম দ্য স্ক্যাল্প। তো একটা রেডিওলজিক্যাল সাইন, এটা বুদ্ধার মতো হ্যালো দেখা যাচ্ছে। বুদ্ধা মানে ওই গোল ডিসটা চারিদিকে, দ্যাট ইজ হ্যালো সাইন। সো দিস 3 রেডিওলজিক্যাল সাইন অ্যাপার্ট ফ্রম দ্য মাল্টিপল আদার, কিন্তু এই 3টে মোটামুটি পরীক্ষার স্বার্থে জানতে হবে। সো এখনো অব্দি এনি কোশ্চেন? কেন লাস্টে পড়ছি, পরীক্ষা আসছে, সিএম পড়তে হবে আর এফএসএম পড়তে হবে। তো উই উইল ট্রাই টু রিমেম্বার ইন ক্লাস, বাকি এক্সট্রা ইনফরমেশন বই পড়লে পাবে। ওকে, একটু আরো এদিক ওদিক আছে, নট মাচ, দিস ইজ দ্য ক্র্যাক, কিন্তু এগুলো পড়তে হবে, কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করবে। ওকে, নাও হিয়ার ইজ হোয়াট আ मैसेरेटेड बेबी लुक्स लाइक। लाइव बॉर्न से पहले हम 2-3 चीज बोलना चाहते हैं। नाउ এগুলো আমরা পড়ছি কেন? Again, why? Start with why. Why I am reading this? Once you know why, তাহলে ওটাকে ইম্পর্টেন্স বেশি দিন। এগুলো পড়ছি কারণ, আচ্ছা, খবরের কাগজে বা নিউজ পেপারে বা টিভিতে, সোশ্যাল মিডিয়া দেখেছো যে একটা বাচ্চা পাওয়া গেছে? হ্যাভ ইউ হার্ড দিস স্টোরিজ? একটা বাচ্চা ডাস্টবিনে পাওয়া গেছে, একটা বাচ্চা সমুদ্রের তীরে পাওয়া গেছে, একটা বাচ্চা নর্দমার মধ্যে পাওয়া গেছে। হ্যাভ ইউ হার্ড? কুকুর একটা বাচ্চাকে নিয়ে যাচ্ছে। যদি জীবিত থাকে তাহলে তো গুড ফর দ্যাট পারসন, আর যদি মরে যায় তাহলে কি হবে? কে হবে? মরে গেলে কি হবে? আরে কুছ তো বলো। অলমোস্ট ফরেন্সিক আমরা শেষের দিকে চলে গেলাম। কখন না মরে গেলে কি হয়? পুলিশ নিয়ে আসে আমার কাছে, মানে ফরেন্সিক অটোপসি সার্জনের কাছে, টু ডু পোস্টমর্টম, অটোপসি পোস্টমর্টম, টু ফাইন্ড আউট কজ অফ ডেথ। ওকে, সো নাও আমরা যতক্ষণ বললাম এজ উইকস অফ ভায়াবিলিটি, মানে ভায়াবিলিটি অফ ফিটাস, মেইন জিনিস ভায়াবল কি না। ভায়াবল না হলে আমরা অত গ্রাহ্য করব না, বিকজ দেয়ার ওয়াজ নট সাপোজ টু বি লিভিং। ভায়াবিলিটির আগে যদি কোনো মার্ডার হয় আর বাচ্চা ভিতরে, মায়ের ভিতরে বাচ্চা আছে, বাচ্চা মানে প্রেগনেন্ট মাদার, বাচ্চার বয়স 28, বাচ্চা হ্যাজ নট ইয়েট বর্ন, কিন্তু বাচ্চার বয়স 28 সপ্তাহের বেশি, আর বাচ্চাও মারা গেল, তাহলে কিন্তু সেটা ডাবল হোমিসাইড হবে। ওকে, মারতে গিয়েছিল মাকে ফর হোয়াট এভার রিজন, মাকে মারতে গিয়েছিল, কিন্তু সঙ্গে সঙ্গে বাচ্চা যে কিনা পিরিয়ড অফ ভায়াবিলিটির উপরে আছে সেও মারা গেল, ইন দ্যাট কেস ইট উইল বি ডাবল হোমিসাইড। তো এই ক্ষেত্রে ভায়াবিলিটি অফ ফিটাস ইজ ভেরি ইম্পর্টেন্ট। হাউ ডু উই চেক দ্য ভায়াবিলিটি? ইফ উই ফাইন্ড আউট উইক, তাহলে আমরা বুঝবো ভায়াবিলিটি ছিল কি ছিল না, অ্যাপার্ট ফ্রম ইন্টারনাল এক্সামিনেশন। উইকটা কি করে দেখি? আমরা দেখি মেইনলি লেন্থ দিয়ে, অনেক কিছু আছে,
দেখতে কিরকম, ফিচার্স কিরকম, স্কিন কিরকম, নখ কিরকম, we will discuss in length in autopsy class whenever that happens. But just to একটা দিয়ে রাখি, এই এত কিছু মানে স্কিন, হেয়ার, লানুগো হেয়ার পাওয়া যায়, স্কিন, হেয়ার, আইলিডস, নেল, তারপরে আর মেইনলি তোর লেন্থ অফ ফিটাস। কি করে মাপি লেন্থ? মাপি খালি লেন্থটা কি করে মাপি? কি দিয়ে? থ্যাংক ইউ, মেজারিং টেপ। বোনগুলো মনে আছে কি দিয়ে মাপি? ভার্নিয়ার ক্যালিপার। ঠিক আছে, তো নাও হিয়ার মেজারিং টেপ দিয়ে মাপবো। নাও আমরা এই আইডেন্টিফিকেশন চ্যাপ্টারে আমরা এটাও পড়েছিলাম, অসিফিকেশন সেন্টার্স, মনে আছে? আমি বলতাম ক্লাসে কিরকম বোনগুলো কাটলে ওখানে পাবি, জাইফাইড প্রসেসকে কাটলে এই অসিফিকেশন। নাও হিয়ার উই উইল দোজ থিংস, দোজ নলেজ ফ্রম অসিফিকেশন সেন্টার উইল বি হ্যান্ডি ফর আস। এইখানে আমরা জাইফাইড প্রসেসটা কাটবো, অ্যাঙ্কেল বোনটাকে মানে অ্যাঙ্কেলের জায়গাটাকে ডাইসেক্ট করে আমরা অসিফিকেশন সেন্টার পাওয়ার চেষ্টা করব। অ্যান্ড ফ্রম দ্যাট আওয়ার এম উইল বি টু ফাইন্ড আউট ইন্ট্রা ইউটেরাইন, মানে ফাইন্ড আউট দ্য এজ। ঠিক আছে, এজটা পেলে আমরা বুঝবো ভায়াবল ছিল না ছিল না। আম্বেলিকাল কর্ড, যদি আম্বেলিকাল কর্ডে স্ট্যাম্প থাকে তাহলে কি বুঝবো? স্ট্যাম্প মানে বুঝিস? গাইনিতে হয়েছে, গাইনিতে ক্লাস তো হচ্ছে, তো গাইনিতে যখন বাচ্চা বের হয় কি কি করে? আই হ্যাভ ফরগটন গাইনি। আম্বেলিকাল কর্ড কাট করে, তারপর স্ট্যাম্প লাগায়, ভিটামিন কে ইঞ্জেকশন দেয়, অল দোজ থিংস, হ্যাঁ ক্লিন করে। তো যদি আম্বেলিকাল কর্ডে স্ট্যাম্প থাকে, হোয়াট ডাজ ইট সাজেস্ট? ইনস্টিটিউশন ডেলিভারি ওয়াজ ডান। ডেলিভারি তো হতেই পারে, ইনস্টিটিউশন ডেলিভারি ওয়াজ ডান। ওকে, তার মানে যা হয়েছে ডেলিভারির পরে হচ্ছে। সো আম্বেলিকাল কর্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদি টর্ন থাকে তাহলে গল্প অন্য, যদি ইনট্যাক্ট থাকে উইথ প্ল্যাসেন্টা তাহলে গল্প অন্য। ওকে, তার মানে কিন্তু বাচ্চাটা হয়তো লাইফ বর্ন হতেও পারে, না হতে পারে, বাট হতেও পারে। সো বোঝা গেল কি বলতে চাইছি? ফার্স্ট উই উইল চেক দ্য ভায়াবিলিটি। তার জন্য আমাকে কি দেখতে হবে? কত সপ্তাহের বাচ্চা, সেটা দেখার জন্য স্কিন, হেয়ার, নখ অ্যান্ড মেনলি লেন্থ আর অসিফিকেশন সেন্টার্স, ওটা দেখে আমরা বুঝবো কত সপ্তাহের আছে। চার্ট আছে একটা, ওই হিসেবে তোরা করবো আমরা কত সপ্তাহের বাচ্চা ভায়াবল, গুড। তারপর আমাদের নজর যাবে আম্বেলিকাল কর্ডের উপর। আম্বেলিকাল কর্ড যদি থাকে, স্ট্যাম্প থাকে, তাহলে বুঝবো ইনস্টিটিউশনাল, আর যদি না থাকে তাহলে বুঝবো অন্য কিছু হয়েছে। না আবার ফোকাস শুড বি আব ক্যা হুয়া। ম্যাসেরেশন যদি হয়, অ্যাডিপোসিয়ার যদি হয়, তাহলে আমরা পাবো ওগুলো। ম্যাসেরেশন পেলে স্কিন স্লিপেজ পাবো, কার্ভেচার লস হবে। ওকে, আর যদি না হয় তাহলে আমরা দেখবো বাচ্চা ওয়াজ লাইভ or not. Okay, now let us do live born. What is live born? A child is said to be live born if any part of that child has been brought forth, even though the child may not have breathed or been completely born. It is a legal definition. I don't know whether it has changed or not, but looks unlikely it will be changed. এর মানেটা কি দাঁড়াচ্ছে? It is not bit confusing. হ্যাঁ কি না? What? Please go through it once. Everyone go through that once. হয়েছে? Have gone through that? আরেকবার পড়ছি। A child is live born if any part of that child has been brought forth, even though the child may not have breathed or completely born. এইটা লিগাল ডেফিনেশন একটা, ওকে, ফর লাইফ বর্ন। বাট আমরা তখনই লাইফ বর্ন বলবো, ওটা লিগাল ডেফিনেশন। বাট আমাদের ক্ষেত্রে অ্যাজ ডক্টরস আমরা তখনই লাইফ বর্ন বলবো যখন আমরা লাইফ বর্নের সাইন দেখব। সাইনটা কি? ফার্স্ট যেটা বলেছিলাম, কাঁদবে, কানলে বুঝবো নিঃশ্বাসটা নিচ্ছে। ওকে, ক্রাইং তো দেখে বুঝতেই পারছো, তাহলে ওয়ান স্মল কিক, মানে একটা ট্যাপ, that baby will start crying. What is vaginitis uterus, or breathing inside uterus and breathing inside vagina? Okay, so this is vaginitis uterus and vaginitis vaginalis.
নাও হার্টবিট বুঝতেই পারছিস, স্টেথোস্কোপটা নেব, হার্টবিটটা শুনবো, এতে আর প্যালপেশন কেন করবো আমি জানি না, বাট নেভার মাইন্ড, অসকালটেশন করেগা। মাস্কুলার মুভমেন্ট, টুইচিং অফ আইলিডস, মাস্কুলার মুভমেন্ট অফ দ্য লিভস, এসব নড়বে চলবে। রেসপন্স টু স্টিমুলাই, স্নিজ অ্যান্ড ইয়নিং, দিস আর দ্য সাইন্স অফ লাইফ। যদি থাকে তাহলে আমরা বলবো যে লাইফ বর্ন, কিন্তু আমি তো ওখানে নেই, আমার কাছে তো ডেড বডি এসছে। আই ওয়াজ নট দেয়ার ইন দ্য ওটি বা ইন দ্য লেবার রুম, আমি তো মরে গেছি, আমার কাছে এসছে ডেড বডি, তা আমি ওসব কিছুই দেখিনি, আমি একটা দেখছি ডেড বডি পড়ে আছে বাচ্চা। নাও হোয়াট উই উইল সি ওয়েদার দ্য বেবি ওয়াজ লাইভ অর নট, উই উইল মেইনলি ফোকাস অন চেস্ট। ওকে, shape of chest, position of diaphragm, and then we will look deep in the lungs. Now here দেখতে পাচ্ছ last bench? Okay. So now here is a table which is also in the book. কি before respiration আর after respiration এর lungs, chest, diaphragm এর কি হতে পারে। স্বাভাবিকভাবে যদি রেসপিরেট না করে লাংসটা পাতলা হবে, ছোট্ট হবে, হার্টটা কভার করবে না, রাইট? যদি ইউনিফর্ম থাকবে, লিভারের মতো একটা অর্গান টাইপের থাকবে, যদি হাওয়া না ঢোকে, হাওয়া ঢুকলে ক্রেপিটাস হবে, ফুলে যাবে, রাইট? ব্লাড বেশি থাকবে। ইম্পর্টেন্ট পয়েন্ট ওয়েট, কেন ওয়েট ইজ মেজারেবল, এগুলো আমরা দেখবো, উই ক্যান নোট ওয়েট ইজ মোর অর লেস 35 কেজিস, আর এদিকে 70-70 যদি রেসপিরেশন হয়, ডাবল। Specific gravity 1 point, sorry. Thoracic cavity will not fully covered, আর এটা fully 30-70 kgs. Pleura loosed, wrinkled, here stretched. Okay, so these will be the findings. Please go through that. Please go through that and mug. Okay, মুখস্থ করতে হবে, পরীক্ষা জিজ্ঞেস করা হবে, বল। ভেরি গুড। বিফোর রেসপিরেশন লাংসের মধ্যে ফ্লুইড আছে, কত ফ্লুইড থাকবে, কেনই বা ফ্লুইড থাকবে, অল্প। আর রেসপিরেশনের সঙ্গে কি যাচ্ছে, ব্লাড। রেসপিরেশনের সঙ্গে, ভেরি গুড, ওখান থেকে আর কন্টিনিউ করি। সো উইথ লাইফ লাংয়ের ভলিউম আর লাংয়ের ওয়েট দুটোই বাড়বে, কিন্তু ভলিউম বেশিই বাড়বে, ওই জন্য স্পেসিফিক গ্র্যাভিটি কমবে। And hence come to next thing, which is another important and the last topic of today's lecture, is how we can prove that lung has respired. And in order to do that, we will perform a test called as hydrostatic test, also known as ray gate test. Very important test. কি করা হয়, আচ্ছা इसको থিওরি छोड़ते हैं, কি করা হয়, ক্লাস হয়ে গেছে, গোয়িং অ্যাহেড, ভেরি গুড, ঠিক আছে, গুড, যাওয়া গুড। বাচ্চা পেলাম, ডাইসেকশন করলাম, ওকে। ডাইসেকশন করার পর এন্টায়ার লাং থোরাক্স কমপ্লেক্স, মানে এইখান থেকে ডাইসেক্ট করে হার্ট সবটাকে নিয়ে জলে ফেললাম, লাইগেচার করে, যাতে জল ঢুকে না যায়, ওকে। জলে ফেললাম, যদি ভাসে তার মানে কি, ভিতরে জল আছে, সরি হাওয়া আছে, রেসপিরেশন জানি না, হাওয়া আছে, ওকে। রেসপিরেশন পরে ভাবো, হাওয়া আছে। এবার আমরা আরো কাটাকাটি শুরু করলাম, এবার আমরা ব্রঙ্কাস দুটোকে কাটলাম, সেলাই করলাম, আর বাকিগুলো রেখে দিলাম, ডিসকার্ড মানে ফেলে দেবো না, রেখে দিলাম, ওকে। এরপর আমরা দুটো আলাদা ব্রঙ্কাসকে আমরা দিলাম, মানে আলাদা লোব অফ লাংকে আমরা দিলাম। তারপর যদি ভাসে দুটোই, তার মানে কি না, হাওয়া আছে, হাওয়া, লেট আস স্টিক টু হাওয়া, হাওয়া আছে। হাওয়া যদি থাকে তাহলে কি হবে, হাওয়া যেতে পারে, এক তো রেসপিরেশন করে জীবিত হবে, আর হ্যাঁ, আরে ও তো জীবিত হবে, শ্বাস নিয়ে তারপরে তো যাবে। তারপর পিউট্রিফ্যাকশন, গ্যাস বেরোয়, হতে পারে হাওয়া, হাওয়া বলছি, একটা তো জীবিত আছে, শ্বাস নিয়েছে, গুড গুড। সেকেন্ড অপশন পিউট্রিফ্যাকশন। থার্ড অপশন, বাচ্চা নিকলা তো স্টিলবর্ন থা, ডাক্তারবাবু তো সামনে দাঁড়িয়েছিলেন, কিছু তো করবেন। হোয়াট ডু উই ডু, রিসাসিটেট, আম্বু ব্যাগ, তার আগে
কি বলে ওটাকে? সিপিআর তো দিল, তারপর মেকানিক্যাল ভেন্টিলেশন। তো সেইটা দিতে হাওয়া তো যেতে পারে ভিতরে, রাইট রং? রেসপায়ার করেনি, কিন্তু আমি তো বাঁচানোর চেষ্টা করবো, রিভাইভাল। তো ভিতরে হাওয়া তো যেতে পারে। তো যদি হাওয়া থাকে তাহলে তিনটে অপশন হতে পারে। এক তো জীবিত ছিল আর হাওয়া নিয়েছে। সেকেন্ড, মরে গেছে, পচে গেছে, গ্যাস ফর্ম হয়েছে, যেটাকে আমরা ভালোবাসায় পিউট্রিফ্যাকশন বলি, তার জন্য হাওয়া আছে। আর থার্ড, স্টিলবর্ন ছিল, ডাক্তারবাবু বাঁচানোর চেষ্টা করেছে, মেকানিক্যাল ভেন্টিলেশন দিয়ে হাওয়া ঢুকিয়েছে, রাইট? নাও উই হ্যাভ টু ফাইন্ড আউট হুইচ ওয়াজ দ্য রিজন। এরপর তাহলে আমরা কি করব? এর সঙ্গে আমরা লিভারটাকেও দেব। লিভার কি? সলিড অর্গান। হোয়াট ইজ সাপোজ টু ডু? জলের মধ্যে সিঙ্ক। যদি লিভার ভাসে তাহলে কি বুঝবো? পিউট্রিফ্যাকশন আছে। কেন? এখানকার হাওয়া ওখানেও আছে, সব জায়গায় হাওয়া আছে, ওয়ার নট সাপোজ টু বি দেয়ার। কি জন্য হয়েছে? না পচেছে, ওই জন্য। তো লিভার যদি ভাসে তাহলে পিউট্রিফ্যাকশন সরিয়ে দেবে, কিন্তু লিভার ডুবে গেল। তো আমরা এবার আবার দুটোকে নেব, দুটোকে নিয়ে কুচি কুচি করে কাটবো। 20, just go through it so that you can remember. ছোট ছোট ভেজিটেবলস কাটিং তো 20 পিসেস, ওকে? তারপর নিয়ে একটা পিসকে এরকম ভাবে শুনবো, হ্যাঁ? ক্রেপিটাস। কিভাবে? হাওয়া থাকলে ক্রেপিটাস। আচ্ছা, ডু ইউ নো হাউ টু হিয়ার ক্রেপিটাস? ক্লিনিক্যাল? হাঁজি, ভেরি ইম্পর্টেন্ট। হাউ টু মানে অস্কাল্টেড, আই নো। হাউ টু মানে মোটা জিজ্ঞেস করছি না, কিরকম শুনতে লাগে? হ্যাঁ, ক্রেপিটাস কিরকম শুনতে লাগে? करके दिखाओ यार, एनीवन? চুলটাকে ঘষবি, যেরকম শুনতে লাগে ওরকমই শুনতে লাগে, ওকে? তো সিম্পল ইয়ে। তো নাও, যদি লাংয়ের মধ্যে এয়ার ঢুকে থাকে আর তুমি লাংয়ের একটা পার্টকে নিয়ে একটা কানের মধ্যে টিক করলে, তাহলে যদি হাওয়া থাকে তাহলে কি বুঝবে? ক্রেপিটাস আছে, তার মানে হাওয়া আছে। এই হাওয়াটা কি অন্য হাওয়া না ওই হাওয়া, সেটা দেখতে হবে। কি করে দেখবে? ওই কুচি কুচি করে কাটা পিসগুলো নেবে, নিচে রাখবে টাওয়ালের উপর। বইতে লেখা আছে পুট সাম ওয়েট, বইতে তাই লেখা আছে পুট সাম ওয়েট, কিছু কিছু বইতে লেখা আছে রেখে নিজের উপর দাঁড়িয়ে যাও, ওকে? না হোয়াট উইল ডু? এক্সট্রা হাওয়া যা আছে সেগুলো বেরিয়ে যাবে, যেটা পড়ে থাকবে সেটা হবে রেসিডুয়াল ভলিউম। Put them in the beaker full of water. If they float, तार माने बच्चा was life one. समझ में आया स्टोरी? स्टोरी समझ में आया? यही ऑफ द स्टोरी कोनो confusion? So this is the procedure of hydrostatic test or Raygut test. Very very important exam purpose and real life. আমি অনেকবার এই টেস্টটা করেছি পারফর্ম in morgue, just for now. This is how it looks. এইখানে কিন্তু লাইগেজের মার্কটা আছে, দেখতে পারো যদি সামান। এটা লাইগেজের মার্ক বন্ধ করার জন্য। নাও, কোন ক্ষেত্রে, as with every test, there will be some false positive and false negative. You have to go through them. কিছু কিছু এখানে বলা আছে, বাকি বইতে আছে। So now, কোন কোন ক্ষেত্রে লাংটা জীবিত কিন্তু ভাবা ঢোকেনি, লাংয়ের কোনো প্রবলেম? কি হতে পারে? ওডিমা থাকতে পারে, ব্রঙ্কোপনিয়া হতে পারে, ঠিক আছে? আর কোন কোন ক্ষেত্রে ভাসছে কিন্তু মৃত ছিল? আর্টিফিশিয়াল রেসপিরেশন অ্যান্ড পিউট্রিফ্যাক্টিভ গ্যাসেস, ওকে? নাও আরেকটা জিনিস, যেটা হ্যাঁ চলো ঠিক আছে, apart from this hydrostatic test, one more important thing, যদি বাচ্চা জন্মায়, surest sign of live birth is milk in stomach, okay? यहाँ पे honey, saliva, milk দেওয়া আছে, but surest sign is milk in stomach with respect to our country, okay? Apart from that, there can be saliva or honey. So there are other tests also, we will cover that in next class. কিন্তু আজকের এই পড়ানো is done today. So আজকের এই অবধি কারোর কোনো কোশ্চেন আছে? এনি কোশ্চেন? সো কুইক রিক্যাপ, চারটে ডেফিনেশন। কি কি ডেফিনেশন? নাম বলো। আরে उससे पहले চারটে ডেফিনেশন। ফিটিসাইড
কবে হচ্ছে ফিটিসাইড? বিফোর বার্থ। বিফোর বার্থ, লেটস রিক্যাপ। তাহলে বাড়িতে কি তোর 1 ঘন্টা লাগবে? 1 ঘন্টা লাগবে না অ্যাকচুয়ালি, 10-15 মিনিট আজকে ক্লাস অবধি হয়ে যাবে। 5 more minutes I guess. হ্যাঁ, তো নাও feticide is when? Before birth. আর neonaticide 24 hours after. 24 hours এর পর filicide. Filicide types maternal and paternal. ঠিক আছে? Viability of fetus 28 weeks. নাও বাচ্চা কি কি ভাবে মানে মৃত হলে কি কি পাবো? stillborn and deadborn. deadborn হলে কোথায় মরেছে? inside womb বা uterus. So what we will see, যদি মনে থাকে ভিতরে, maceration. First sign of maceration, slippage of skin or peeling of epidermis, slippage of skin. আর একটা কি বলেছিলাম? loss of curvature, very important. হ্যাঁ, apart from that what we will have, আর কি কি পাওয়া যাবে? rigor mortis, last mummification, putrefaction, adipocere and mummification. ठीक है? radiological signs, রবার্ট স্পেল্ডিং হ্যালো। হ্যালো লাগে আরেকটা নাম আছে, ওটা দেখে নিস। ইট ওয়াজ ডিফিকাল্ট টু প্রোনাউন্স, সো আই omitted that, but you don't omit. ওকে, অলসো কল্ড অ্যাজ বুদ্ধা সাইন। তো এই তিনটে হলো। অ্যাপার্ট ফ্রম দ্যাট আর কি পড়ালাম? লাইভ বন্ড। লাইভ বন্ড পেলে আমরা লাংটা কিরকম দেখতে লাগবে, চেস্ট ক্যাভিটি কিরকম দেখতে লাগবে, সেটা ইউ উইল রিভাইজ। নাও টেস্ট টু ডু ইট ইজ হাইড্রোস্ট্যাটিক টেস্ট। প্রসিডিউরটা সামওয়ান প্লিজ রিক্যাপ। लंग को पूरा निकालेंगे कॉम्प्लेक्स, अलग अलग जगह पे स्टिच करेंगे, चुबा के देखेंगे डूबता है कि भासता है, भासছে না ডুবছে। তারপর we will follow the process and we will lead to live bond or dead bond. ठीक है? Now there are some exceptions, go through that. With this we have covered very important points of infanticide. Okay, class is over. দেখ, ক্যাটারাক্ট সার্জারি করতে গেলে তোর যেটা মেন দরকার কি, আমাদের টার্গেটটা কি, যে ক্যাটারাক্ট আছে ক্যাটারাক্টটাকে বের করে দেওয়া, বের করে অন্য একটা ইন্ট্রাকুলার লেন্স ভরা। এবার ইন্ট্রাকুলার লেন্স আর ক্যাটারাক্ট এই দুটো হচ্ছে মেন পোর্শন এখানে, ক্যাটারাক্ট আর আইওএল এই দুটো হচ্ছে মেন। এই দুটোর উপরে ডিপেন্ড করে ইনসিশনের সাইজ, অপারেশনের প্রসিডিওর সমস্ত কিছু চেঞ্জ হয়। এটা ধর কর্নিয়া, এখান থেকে আছে এই আইরিশ, এখানে লেন্স। এবারে আমি আইরিশটাকে ডাইলেট করা হলো অপারেশনের আগে। ক্যাটারাক্ট সার্জারির ভিডিও দেখেছিস কেউ? দেখেছিস? তাহলে তো মনে পড়বে, পিউপিলটাকে ডাইলেট করা হলো, একদম এইটুকু হয়ে গেল, পিছনে এইটা হচ্ছে লেন্স, লেন্সের ক্যাপসুল, ক্যাপসুলের পিছনে লেন্স। এবারে দেখ, এই বড় লেন্সটাকে যদি আমার এই কর্নিয়ার থেকে বা এই সাইড থেকে বের করতে হয়, তাহলে কত বড় ইনসিশন লাগবে? এই লেন্সটাকে ক্যাটারাক্ট হয়ে গেছে, ধর এইটুকু নিউক্লিয়ার ক্যাটারাক্ট ভেবে নিলাম, নিউক্লিয়ার ক্যাটারাক্ট, এইটুকু জায়গা ওপেক হয়েছে, বাকিটা সফট। তো এইটুকুকে পুরোটাই যদি আমাকে বের করতে হয়, তাহলে কতটা বড় ইনসিশন দিতে হবে? কিসের উপর ডিপেন্ড করবে? যে ক্যাটারাক্ট আমি বের করব তার সাইজের উপর ডিপেন্ড করবে। ক্যাটারাক্টটা যদি 8 মিলিমিটার হয়, তাহলে কি আমি 2 মিলিমিটার থেকে বের করতে পারবো? পারবো না। তো একদম প্রথম দিকে যখন অপারেশন হতো, জাস্ট একদম ছানি পেকে গেল, এখান থেকে একটা নিডল ঢুকিয়ে এটা ফেলে দেওয়া হলো পোস্টিরিয়র চেম্বারে। ওটাকে বলা তো কাউচিং, একটা কিছু নাম ছিল, 25-30 বছর আগে ওটা উঠেই গেছে। তারপরে হতো উইথ ক্যাপসুল পুরোটাকে বের করে নেওয়া। উইথ ক্যাপসুল পুরোটাকে বের করে নেওয়া মানে অ্যারাউন্ড 9 to 10 মিলিমিটার ইনসিশন দিতে হবে। সেটা কোথায় দেওয়া হতো? এই ধর কর্নিয়া,
পুরো 180 ডিগ্রি একটা লিম্বাসে কাট ইনজুরি দেওয়া হতো। এই কর্নিয়া এখান থেকে কাটলাম, সাইড পোর্ট দিয়ে ঢোকালাম, ঢুকিয়ে ওটা কর্নিয়াল সিজার দিয়ে পুরোটা কাটা হলো 180 ডিগ্রি। কেটে কর্নিয়াল ফ্ল্যাপটা তুললাম উল্টো দিকে, দিয়ে উইথ ক্যাপসুল পুরোটাকে বের করে নিয়ে আসা হলো। ঠিক আছে, এটাকে কি বলা হয়? আইসিসি। ফুল ফর্ম কি? ইন্ট্রা ক্যাপসুলার ক্যাটারাক্ট এক্সট্রাকশন। এটা তাহলে ড্রব্যাক গুলো কি কি? একটা এত বড় ইনসিশন দেয়া হচ্ছে, পুরোটা আমাকে সেলাই করতে হবে, সুচার লেস নয়, এটা উইথ সুচার। স্কার মার্ক যেটা বলছি সেটা তো সবেতেই হবে, এটাই বড় হবে, এটাই বড় হবে। আর কি হবে? অ্যাস্টিগম্যাটিজম হবে খুব বেশি। আর আমরা যেখানে অপারেশন করার মেন টার্গেট কি, আমাদের কর্নিয়াল এন্ডোথেলিয়ামকে বাঁচানো, মানে অপারেশন করার যে প্রিকশন নেওয়া হচ্ছে সেগুলো কি জন্য নেওয়া হচ্ছে না, এন্ডোথেলিয়ামটা যাতে বাঁচে, আর পিছনে পোস্টেরিয়র ক্যাপসুল আছে, পোস্টেরিয়র ক্যাপসুলটা যেন বাঁচে। তো এই ক্ষেত্রে কি পোস্টেরিয়র ক্যাপসুলটা থাকছে? পোস্টেরিয়র ক্যাপসুলটা না থাকলে কি হবে? ভিট্রিয়াস চলে আসবে সামনে, ভিট্রিয়াস কর্নিয়াতে টাচ করবে, আর ভিট্রিয়াসের অ্যাটাচমেন্ট থাকে রেটিনার সঙ্গে। তো রেটিনাকেও একটা ট্র্যাকশন দেবে, দিলে কি হবে? রেটিনাকে ট্র্যাকশন দিলে কি হবে? রেটিনাতে হোল হবে, টিয়ার হবে, হয়ে ডিটাচমেন্ট হবে। তাহলে এগুলো কি, এটা ড্রব্যাক। তবে অনেকে আবার কয়েকজন স্যার আছেন কোশ্চেন ধরে যে এটার একটা মানে ভালো জিনিস বলো, এটা হলে কি জিনিসটা ভালো হয়? অ্যাকচুয়ালি কোনো কিছুই ভালো নয়, কিন্তু কয়েকজন ধরে কোশ্চেন, তখন বলতে হবে যে পোস্টেরিয়র ক্যাপসুলটা থাকবে না মানে পিসিও হবে না। এটা হচ্ছে এটার, অনেকে জিজ্ঞাসা করে, তখন বলতে পারিস। আচ্ছা, এবার তারপরে কি হলো, যে ইনসিশনটা এত বড় দেয়া হচ্ছে, অনেক প্রবলেম হচ্ছে, তাই বলা হলো যে ইনসিশনের সাইজটা কমিয়ে দেওয়া হোক। ইনসিশনের সাইজ কমিয়ে তাহলে লেন্সটাকে বের করবার জন্য কি করতে হবে আমাকে? শুধু ক্যাপসুলটাকে বাদ দিলাম, এখান থেকে এইটুকু বাদ দিলাম, ক্যাপসুলটা বাদ চলে গেল। তারপরে ভিতর থেকে যে লেন্স যেটা ছিল, মানে যেটা নিউক্লিয়াস ছিল, নিউক্লিয়াস যে হার্ড পোর্শনটা, সেইটুকুকে আমি বের করে আনবো। সেটা কি করে বের করা হয়? হাইড্রো ডিসেকশন, হাইড্রো ডেলিনিয়েশন করে বের করা হলো। বের করে অ্যান্টেরিয়র চেম্বারে আনা হলো। অ্যান্টেরিয়র চেম্বার থেকে কি করে নিয়ে যাওয়া হবে? ইনসিশনটা তাহলে কেমন দেব? ইনসিশনটা তখন দেয়া হলো এখানে। এতটা বড় ইনসিশন ছিল 180 ডিগ্রি, সেখান থেকে কমে গিয়ে হলো অ্যারাউন্ড 7 to 8 মিলিমিটার। কিন্তু তাতেও দেখা গেল যে অ্যাস্টিগম্যাটিজম অনেকটা হচ্ছে। ইসিসি যেটা হচ্ছিল তাতেও অ্যাস্টিগম্যাটিজম অনেকটা হচ্ছে। তখন সেটা কমিয়ে দিয়ে কি করা হলো? ম্যানুয়ালি স্মল ইনসিশন ক্যাটারাক্ট সার্জারি। একই জিনিস বের করছিলাম, কিন্তু ইনসিশন সাইজটা যাতে কমানো হয়, ম্যানুয়াল স্মল ইনসিশন ক্যাটারাক্ট সার্জারি। সেটাই কতটা ইনসিশন দেওয়া হয়? 5 to 6 মিলিমিটার। এবার ইনসিশনটার উপরে কি কি ডিপেন্ড করে? যে ইনসিশনটা দিলাম, ইনসিশনের উপরে কি কি ডিপেন্ড করে? বল। ইনসিশনের উপরে ডিপেন্ড করে অনেক কিছু। পোস্ট অপারেটিভ, এটার কমপ্লিকেশন কি কি হবে, অ্যাস্টিগম্যাটিজম কত হবে, উন্ড লিকেজ হবে কিনা, উন্ড রিকনস্ট্রাকশন ঠিকঠাক হবে কিনা, সমস্ত কিছু ডিপেন্ড করে এই ইনসিশনের উপরে। উন্ড হিলিং সমস্ত কিছু ডিপেন্ড করে ইনসিশনের উপরে। তাহলে ইনসিশনটা কি? এই চোখ, এটা হচ্ছে কর্নিয়া, পিউপিল ডায়ালেট হয়ে আছে, ভিতরে হচ্ছে ক্যাটারাক্ট। এবারে ইনসিশনটা আমি কি কি টাইপের দিতে পারি? 5 to 6 মিলিমিটার ইনসিশন, এটা উপরের দিকে সুপিরিয়র সাইডে। এখানে ইনসিশন দেবো অ্যারাউন্ড 2 মিলিমিটার পোস্টেরিয়র টু লিম্বাস। স্ট্রেট একটা ইনসিশন দিলাম। এই ইনসিশনে অনেকে বললো না এটাই প্রবলেম হচ্ছে, অ্যাস্টিগম্যাটিজম বেশি হচ্ছে। তাহলে এই ইনসিশনটা না দিয়ে তখন কেমন ভাবে দেয়া যাবে? এই রকম একটা দেয়া যেতে পারে, ফ্রাউন শেপেড, দুই সাইড থেকে, এখান থেকে আর এখান থেকে ব্যাপারটাকে টেনে থাকছে।
তাহলে কি এটা অ্যাস্টিগমেটিজম একটা কম হলো। এই টাইপের ইনসিশনের যে সাইজ শেপটা এটাকে কি বলে? ফ্রাউনিং শেপেড ইনসিশন, ফ্রাউন শেপেড ইনসিশন। আর একটা ইনসিশন দেওয়া যায়, সেটা কেমন? স্ট্রেট একটা ইনসিশন দেওয়া হলো ছোট, এটা 5 to 6 মিলিমিটার, ডাইরেক্ট পুরোটা দেওয়া হলো। এটা সেটা না দিয়ে ছোট একটা ইনসিশন দেওয়া হলো, দিয়ে এদিকে দুদিকে এক্সটেন্ড করা হলো। হেক্সাগোনাল একটা ইনসিশন দেওয়া হলো এবং তার সঙ্গে প্রত্যেকটা ইনসিশনেই একটা ফানেল শেপেড ইনার লেয়ার করা হয়। ঠিক আছে, এ ধর এক্সটার্নাল ইনসিশন, এটা স্ক্লেরার উপরে দেয়া হচ্ছে। প্রথম ইনসিশনটা কোথায় দেওয়া হয়? ধর এটা স্ক্লেরা, এটার দিকটা কর্নিয়া, এই দিকটা স্ক্লেরা। এই জাংশনটায় আমি এখানটায় দিচ্ছি, ইনসিশনটা দিচ্ছি। তারপরে ফার্স্ট ইনসিশন ভার্টিক্যাল একটা ইনসিশন দেওয়া হলো, ওই 5 to 6 মিলিমিটার, যেরকম শেপের তো দেওয়ার ইচ্ছা হলো সেরকম শেপের দেওয়া হলো। তারপরে টানেল তৈরি করা হলো। কি দিয়ে টানেল করে দেখেছিস তো? কি দিয়ে করে? ক্রিসেন্ট নাইফ দিয়ে। ক্রিসেন্ট নাইফ দিয়ে টানেলটা তৈরি করা হলো। তখনও কিন্তু নিচে এটা আছে, জাস্ট এই দুটো লেয়ারের মধ্যে এটা ইনট্যাক্ট আছে, এই দুটো লেয়ারটা উঠে গেল। এবারে থার্ড ইনসিশনটা কোথায় দেওয়া হয়? অ্যান্টেরিয়র চেম্বারে এন্ট্রি করার জন্য এটার ভিতর থেকে ডাইরেক্ট নিচে, মানে এই আঙুলটার ভিতর দিয়ে গিয়ে ইনসিশন দেওয়া হলো। তাহলে কটা প্লেনে ইনসিশনটা দেওয়া হলো? 3টে প্লেনে। ট্রাই প্ল্যানার ইনসিশন হচ্ছে এটাকে বলে। ঠিক আছে, এবারে ইনসিশনটা 5 মিলিমিটার ছিল, তার থেকে কমাতে গেলে কি কমাতে হবে? লেন্সটাকে, 1 নম্বর কথা, লেন্সটাকে ডিরেক্ট বের করা যাবে না। 2 নম্বর হচ্ছে যে আইওএলটা আছে, আইওএল একটা নর্মাল ডায়ামিটার আছে অ্যারাউন্ড 5 to 6 মিলিমিটার। আইওএলটা কেমন দেখতে? এটা অপটিক আর এটা হ্যাপটিক। এই যে ডায়ামিটারটা এটা অ্যারাউন্ড 5 to 6 মিলিমিটার হয়। তো এই 5 to 6 মিলিমিটার থেকে তো কমাতে তাহলে পারছি না, আইওএল এর জন্য পারছি না। লেন্সটাকে ধর ফেঁকো করে বের করে নিলাম, তাহলে এখানে কি যেতে হবে? রিজিড থেকে ফোল্ডেবলের দিকে যেতে হবে। কি করতে হয় না, এটাকে এরকম করে ফোল্ড করে রোল টাইপের করে ছোট ইনসিশন থেকে সেটাকে ঢুকিয়ে দেওয়া হয়। সেটাই ফেকোতে কত ইনসিশন দেওয়া হয় মিলিমিটার? 2.8, 2 to 3 নয়, 2.8। একদম ক্লিয়ার উত্তর 2.8। আর একটা অপারেশন হয় ফেকো নিট বলে, যাতে 2.2 ইনসিশনেও চলে যায়। তাতে ফোল্ডেবল লেন্সেও চলে না, তাতে কি রোলেবল লেন্স, রোলেবল লেন্স লাগে, মানে একদিক থেকে পুরো রোল করে দেওয়া হয় লেন্সটাকে। তবে ওই লেন্সের বেশি কিছু এখনো বাজারে আসেনি, সেই জন্য ফোল্ডেবল লেন্সটাই এখন বেশি চলে। আচ্ছা, এবার লেন্স যে মেটেরিয়ালটা বা লেন্স যে টাইপটা, সেটা কি কি টাইপের লেন্স হতে পারে? কি কি মেটেরিয়াল হয় বল? রিজিড লেন্সটা হয় পিএমএমএ, ওটা কিন্তু রিজিড। আর ফোল্ডেবল লেন্সটা হয় সিলিকন বা অ্যাক্রিলিক। ফোল্ডেবল লেন্সের মধ্যে দুটো টাইপ আছে, সিলিকনটা ইউজুয়ালি হাইড্রোফিলিকই হয়, আর যেটা অ্যাক্রিলিক ওটা হাইড্রোফিলিক হতে পারে, হাইড্রোফোবিক হতে পারে। হাইড্রোফিলিক আর হাইড্রোফোবিক এই দুটো কথা আলাদা কেন মনে হচ্ছে? দুটোর মধ্যে মানে মিনিংটা কি? একটা এটার মানে ফায়দাটা কি? যেটা অ্যাট্রাক্ট করছে সেটার ফায়দা কি, একটা লিভ করছে সেটার ফায়দা কি? ক্যাটারাক্ট সার্জারিটা এখন অনেকটা কসমেটিক সার্জারির মতো হয়ে গেছে, যে এটার পরে কমপ্লিকেশন যেন না হয়। তো অপারেশনের কমপ্লিকেশন একটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা লং টার্ম পোস্ট অপারেটিভে হয়, সেটা হলো পোস্টেরিয়র ক্যাপসুলার ওপেসিটি। পোস্টেরিয়র ক্যাপসুলার ওপেসিটি, এই পিসিও ফুল ফর্ম কি? যেটা ফোনের দোকানে লেখা থাকে, আমিও জানি না। তো পিসিও আটকায় কিভাবে? কোন টাইপের লেন্স দিলে পিসিও হবে না বা কম হবে? হাইড্রোফোবিক দিলে। কেন? কোথায় হাইড্রেশন হবে না? শুনতে পেলাম না, বল বল না। লেন্সের গায়ে অ্যাকোয়াস টাচ করেই থাকে,
হাইড্রোফোবিক মানে এমনটা নয় যে সেটার সঙ্গে মাঝখানে একটা গ্যাপ থেকে যাবে, ওয়াটারের সঙ্গে গ্যাপ থেকে যাবে, এমনটা নয়। যেমন দেখিস নি কি বলে, অনেক প্যান্ট বের করছে কি জল লাগবে না, অ্যাকচুয়ালি কি সেরকম? আমি যদি এটা প্যান্টের উপর জল দিই, টাচ তো করে থাকবে। তো ওটার কি হয় যে হাইড্রোফোবিক যে লেন্সটা, একদিকে থাকছে কর্নিয়া, আইরিশ, আর পিছনে থাকছে পোস্টেরিয়র ক্যাপসুল। তো এই যে পোস্টেরিয়র ক্যাপসুলটা আছে, এটা প্যালিয়েবল স্ট্রাকচার। এখানে আমি এই লেন্সটা দিলাম, এই মাঝখানটা এই যে সেলগুলো আসছিল সেখান থেকে পিসিও করছিল, এর মাঝখানে যে পোটেন্ট স্পেসটা, এই স্পেসটা চলে যায় হাইড্রোফোবিক লেন্সে। কেন না হাইড্রোফোবিক ও জলটাকে সরিয়ে দিতে চাইছে, পিসিটা এসে আটকে যাবে। ঠিক আছে, পিসিটা পুরো অ্যাটাচড হয়ে গেল, সেই জন্য এখানে কোনো সেলের গ্রোথটা হলো না, সেই জন্য এখানে পিসিও কম হয়। আচ্ছা, তাহলে যে ক্যাটারাক্টের ইনসিশনের সাইজটা কমাবার জন্য কি কি করতে হলো? ফেকোটা লেন্সটাকে ইনট্যাক্ট বের করা গেল না, ওটা ফেকো ইমালসিফাই করে বের করা হলো। আর 2 নম্বর, লেন্সটাকে ফোল্ডেবল বানানো হলো। আচ্ছা, প্রি অফ ইভ্যালুয়েশন তো পড়েছিস সব ক্যাটারাক্টের, বল কি কি টেস্ট করব? ভিজুয়াল অ্যাকুইটি টেস্ট, আর পর বলে যা তাড়াতাড়ি বলে যা। ইনফেকশন আছে কিনা দেখবো, বায়োমেট্রি, আর কি হাইপারটেনশন আছে, সিস্টেমিক কিছু, লোকাল কিছু। আচ্ছা, বায়োমেট্রি কিভাবে করে? তো চশমার পাওয়ার কত? -6, তাহলে ওর বায়োমেট্রি কত হবে? বলা হয় যে 19 প্লাস 1.25 ইন্টু যে পাওয়ারটা, তাহলে তোর পাওয়ার কত হবে? 1.25 মানে অ্যারাউন্ড 7.5, মাইনাস হবে 19 থেকে, প্লাস কেন হবে? ও তো মাইনাস। নাইনটিন প্লাস 1.25 ইন্টু রিফ্র্যাক্টিভ এরার। ওর রিফ্র্যাক্টিভ এরারটা কত? -6, তাহলে -6 করলে কত হয়? 7.5 এর মতো হচ্ছে। তাহলে এটা কি হবে? প্লাসে আর মাইনাসে কি হয়? মাইনাস হয়, তাহলে কমবে। কত হবে? 12.5 নাকি? যাই হোক, আর তবে আইওএল ক্যালকুলেট করার এটা কোনো ফর্মুলাই নয়, বায়োমেট্রি করা হয়, বায়োমেট্রি করে করা হয়। কিন্তু কিছু কিছু জায়গা আমাদের দেশে এমনও আছে যেখানে বায়োমেট্রি মেশিন নেই, সেখানে এরম ভাবে করা হয়। কিন্তু এই যে বায়োমেট্রি যে আগে করার আগে যে পাওয়ারটা নিলাম, যে পাওয়ারটার বেসিসে করা হলো, সেটা কিন্তু বিফোর ক্যাটারাক্ট যখন হয়নি, তার আগে বায়োমেট্রি করা, মানে তার আগে যে পাওয়ারটা মাপা হয়েছিল তার। আচ্ছা, আচ্ছা, এবার কমপ্লিকেশন বল, কমপ্লিকেশন কি কি হতে পারে? অ্যাস্টিগম্যাটিজম হতে পারে। তো অ্যাস্টিগম্যাটিজমটাকে কিভাবে প্রিভেন্ট করবি? প্রি অফ থেকে বল। অ্যাস্টিগম্যাটিজম কন্ট্রোল করা হয়, কিছু কিছু প্রসিডিওর আছে বায়োমেট্রি থেকে। প্রথমে বায়োমেট্রিতে কি মাপা হয় বল? বায়োমেট্রির কম্পোনেন্ট গুলো কি কি? তোরা কি পড়ছিস? অনেক কিছু পড়ে যাচ্ছিস কিন্তু এদিকে পড়ছিস না। বল বায়োমেট্রির কম্পোনেন্ট গুলো কি কি? অ্যাক্সিয়াল লেন্থ, আর কর্নিয়াল কার্ভেচার, ভার্টিক্যাল আর হরাইজন্টাল, যাই হোক কর্নিয়াল কার্ভেচার। তো অ্যাক্সিয়াল লেন্থ অপারেশনের আগেও সেম থাকবে, অপারেশনের পরেও সেম থাকবে, কিন্তু অ্যাক্সিয়াল লেন্থটা অপারেশনের পরে, সরি, কর্নিয়াল কার্ভেচারটা অপারেশনের পরে চেঞ্জ হয় কি? হয় কি? হয়। কেন হয়? স্কার ফরমেশনের ফলে একটা ট্র্যাকশন পড়ে। ধর আমি এদিকে ইনসিশন দিলাম, এই পোর্শনটা, এই যে মেরিডিয়ানটা তখন ফ্ল্যাট হয়ে যাবে, এটা ট্র্যাকশন হবে, টানবে, ফ্ল্যাট হয়ে যাবে। তো এই ফ্ল্যাটেনিংটাকে যাতে
না হয় সেই জন্য কি করা হয়, বা ফ্ল্যাটে ইনসিশন কমানো হবে, আর এই ফ্ল্যাটেনিংটা হবেই। আমি এই ইনসিশনটা দিলাম, আমি জানি আমি এই ইনসিশন দিই, এতে এতটা অ্যাস্টিগম্যাটিজম হয়। তাহলে আমি তখন কি করব? দুটো জিনিস করতে পারি। একটা যে ইন্ট্রাঅকুলার লেন্সটা লাগানো হচ্ছে তাতেই একটা টোরিক পাওয়ার দেয়া হয়। টোরিক পাওয়ারটা কি? অ্যাস্টিগম্যাটিক পাওয়ার। যাদের সিলিন্ডার লেন্স পড়িস তারা জানিস যে তাদের 90 ডিগ্রি বা 180 ডিগ্রি বা যে কোনো ডিগ্রিতে একটা এক্সট্রা কার্ভেচার দেয়া হয় যাতে অ্যাস্টিগম্যাটিজমটা কারেক্ট হয়ে যায়। ধর অপারেশনের আগে আমার একটা কিছু +1 সিলিন্ডার ছিল, অপারেশনের পরে আমি এক্সট্রা একটা সেম অ্যাক্সিসে +1.5, আমি জানি যে আমার অপারেশনের ক্ষেত্রে 1.5 একটা এক্সট্রা অ্যাস্টিগম্যাটিজম ওই অ্যাক্সিসেই জমা হয়। তাহলে আমার অপারেশনের পরে টোটাল কত অ্যাস্টিগম্যাটিজম হলো পেশেন্টের? 2.5। এই 2.5টাকে আমি যদি টোরিক লেন্স দিয়ে অপোজিট অ্যাক্সিসে এটা দিয়ে দিই, এটা তো 90 ডিগ্রিতে ছিল, তো আমি অপোজিট অ্যাক্সিসে 2.5 180 ডিগ্রিতে দিয়ে দিলাম প্লাস, তাহলে কি হবে? কারেক্ট হয়ে গেল, অপারেশনের পরে তার অ্যাস্টিগম্যাটিজম পাওয়ার থাকবে না। আর একটা কিভাবে করা হয়, এটা হলো টোরিক আইওএল দিয়ে। আর একটা কিভাবে করা হয় না, আমার যে ইনসিশন দিচ্ছি ইনসিশনের জন্যই অ্যাস্টিগম্যাটিজমটা আসছে। ধর আমি এখানে একটা ইনসিশন দিলাম যার জন্য একটা অ্যাস্টিগম্যাটিজম পাওয়ার এলো, সেই অ্যাস্টিগম্যাটিজম পাওয়ারটা এখানে আরেকটা আমি ইনসিশন দিয়ে দিলাম, ফুল থিকনেস না দিই, পেনিট্রেট না করি, পার্শিয়াল থিকনেস একটা ইনসিশন দিয়ে দিলাম যাতে ওদিকেও একটা ফাইব্রোসিস হবে, হয়ে সেই যে অ্যাস্টিগম্যাটিজমটা হচ্ছিল সেটা নালিফাই হয়ে যাবে। এটা পুরোপুরি মেশিন দিয়ে করা হয়। বায়োমেট্রি করার সময় এটা বেরিয়ে আসে যে অপারেশনের পরে কি করতে হবে। তাহলে দুভাবে এটা করা যায়, একটা হলো ইনসিশন দিয়ে, আর একটা হলো আইওএল চয়েস করে। আচ্ছা, আর কি পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন আছে, বা পোস্ট অপারেটিভ বা ইন্টারঅপারেটিভ? হাইপোপায়ন কি থেকে ফর্ম হবে? হাইপোপায়নটা একটা তোর সাইন, ওটা কোনো ডিজিজ নয়। ডিজিজটা কি, কোন ডিজিজে ওটা হয়? যে কোনো এন্ডোপথ্যালমাইটিস হলে ওটা হতে পারে, ঠিক আছে। এন্ডোপথ্যালমাইটিসটা হলো আই সার্জনদের ক্ষেত্রে একটা নাইটমেয়ার, যে এন্ডোপথ্যালমাইটিস হয়েছে মানে আজকের আমার রেজিস্ট্রেশন নাম্বারটা যেতেও পারে, আমার কি কি ফল্ট হয়েছে সেটা দেখা। তো এন্ডোপথ্যালমাইটিস মানে কি? ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, যে কোনো কিছু জিনিস অ্যান্টেরিয়র চেম্বার পোস্টেরিয়র চেম্বারে ইনফ্ল্যামেশন তৈরি করছে। ইটিওলজি যা ইচ্ছা হতে পারে, ইভেন যে বিটাডিন দিয়ে হাত ধুচ্ছি বা গ্লাভসে যে পাউডার আছে ওগুলো থেকেও কিন্তু এন্ডোপথ্যালমাইটিস হতে পারে। তো এন্ডোপথ্যালমাইটিসটা আটকাবার জন্য কি কি জিনিস করা হয়? পোস্ট অপারেটিভ এন্ডোপথ্যালমাইটিস আটকাবার জন্য কি কি জিনিস করা হয়? 1 নম্বর কথা, ব্যাকটেরিয়াগুলোকে মারতে হবে। কি করে মারবি বল? আই ফিল্ডটাকে, যেটুকু ফিল্ড রাখছি সেটাকে স্টেরাইল রাখতে হবে। অপারেশনের আগে কোনো ইনফেকশন আছে কিনা দেখতে হবে, আর অপারেশনের সময় প্রপার প্রসিডিওর মেনটেন করতে হবে যাতে ইনফেকশন না হয়। সব কিছুই করলি, বা মেশিনগুলোকে যে আছে ওগুলোকে অটোক্লেভ ঠিকঠাকভাবে করতে হবে, সমস্ত কিছু আসতে। তারপরে অপারেশনের পরে আর কি করতে পারিস? অ্যান্টিবায়োটিক দিতে পারিস, আর মেন যেটা হলো রেগুলার ফলো আপে রাখা। এন্ডোপথ্যালমাইটিস হঠাৎ করে হতে পারে, খুবই রেয়ার, কিন্তু যেটা হয় লং প্রসেসে হয়, সুতরাং ফলো আপ রাখলে তোর বোঝা যাবে। এন্ডোপথ্যালমাইটিস সাইন সিমটম কি জানিস? সাইন সিমটম কি কি এন্ডোপথ্যালমাইটিসের হতে পারে? আইটিস, পেন, রেডনেস। রেডনেস কোথায় হবে? কর্নিয়া, অ্যাভাসকুলার স্ট্রাকচার, সেখানে রেডনেস কেন হবে? যে কোনো ইন্ট্রা অকুলার স্পেসে, ইন্ট্রাঅকুলার যে কোনো জায়গায় যদি ইনফ্ল্যামেশন হয় তাহলে সিলিয়ারি এরিয়াতে, সিলিয়ারি এরিয়া কোনটা? কোনটা সিলিয়ারি এরিয়া? লিম্বাসের চারদিকটা, সার্কামসিলিয়ারি একটা কনজেশন হবে। এন্ডোপথ্যালমাইটিস এতটা বেশি ইনফ্ল্যামেশন যে এখান থেকে শুরু হচ্ছে কিন্তু পুরোটাই ইনফ্ল্যামড হয়ে যায়, পুরো কনজাংটিভাটাই ইনফ্ল্যামড হয়ে যায় এন্ডোপথ্যালমাইটিসের ক্ষেত্রে, সেটা আলাদা। ঠিক আছে, আর কি সাইন সিমটম পাওয়া যাবে? লস অফ ভিশন, আর ভেরি ভেরি এটা মেন যেটা পেনফুল লস অফ ভিশন। ঠিক আছে, এন্ডোপথ্যালমাইটিস হলো। আর
কি হতে পারে, আর কি আছে? ফ্ল্যাট অ্যান্টেরিয়র চেম্বার সিনড্রোম, সেটা কি? যদি উন্ডটা আমার ঠিকঠাক ভাবে রিকনস্ট্রাক্ট না করতে পারি, তাহলে অ্যান্টেরিয়র চেম্বার থেকে অ্যাকোয়াস লিক হচ্ছে, সেক্ষেত্রে একটা ফ্ল্যাট হয়। তবে সেটা অপারেটিভ কমপ্লিকেশন বলার থেকে মানে অপারেশনটাই ভালো না করলে ওটা হয়, ওটা কমপ্লিকেশন নয়, মানে অপারেশন করতেই পারিনি তাই ওটা হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আর কি হতে পারে, কি বলছিলি একটা? কর্নিয়াল হেজি কর্নিয়া বলা উচিত না, ইডিমেটাস কর্নিয়া, কর্নিয়া ইডিমা কেন হয়? ফেকোতে বেশি হয়, তার কারণ হলো ফেকোতে একটা আল্ট্রাসনিক এনার্জি দেয়া হয়, যেটাই এন্ডোথেলিয়াল লস অনেকটা বেশি হয়। বা যদি আমি যে কোনো ম্যানিপুলেট করছি অ্যান্টেরিয়র চেম্বারের মধ্যে, সেখানে লেন্স লাগতে পারে, যে কোনো ইনস্ট্রুমেন্ট লাগতে পারে, কর্নিয়ার এন্ডোথেলিয়ামে যদি কোনো টাচ হয় সেক্ষেত্রে কর্নিয়া হেজি হতে পারে, আর কোনো কারণে হেজি হয় না। আরেকটা কারণে হতে পারে যদি পোস্ট অপারেটিভ ইন্ট্রাকুলার প্রেসার বেশি থাকে, সেটা গ্লকোমার মধ্যে চলে গেল। আচ্ছা আচ্ছা, পোস্ট অপারেটিভ যে কমপ্লিকেশন বা এগুলো হয়, ওগুলোকে একটা ভাবে মনে রাখতে পারিস, এটা স্ক্লেরা, এটা কর্নিয়া, আইরিশ, এখানে আইওএল বসানো হয়েছে। এবারে ভাব, এখানে যদি কোনো এই জায়গার মধ্যে আমরা কাজ করছি, তাই তো, এই জায়গাটার মধ্যে কাজ করছি, তো এই জায়গার মধ্যে কাজ করায় কোথায় কি কমপ্লিকেশন হলে, কোথায় টাচ হলে কি প্রবলেম হবে। যদি এই জায়গাটায় কোনো প্রবলেম হয় তাহলে কি হতে পারে? এন্ডোথেলিয়ামে যদি কোনো টাচ হয় তাহলে কি হতে পারে? কর্নিয়া ইডিমা হবে, কর্নিয়া ডিকম্পেনসেশন হবে। যে উন্ডটা করা হচ্ছে, উন্ড যদি লিক থাকে, উন্ডটা করা হচ্ছে, উন্ড যদি লিক থাকে তাহলে কি প্রবলেম হবে? যেটা বললি শ্যালো এসি হতে পারে। উন্ড লিক থাকলে বাইরে থেকেও ভিতরে কিছু ঢুকতে পারে ফ্লুইড, সেক্ষেত্রে ইনফেকশন হবে, এন্ডোপথ্যালমাইটিস হবে। যদি আইরিশে কোথাও টাচ লাগে, আইরিশে কোথাও টাচ লাগে কোনো ইনস্ট্রুমেন্ট দিয়ে, আইরিশ ইনজিওর্ড হয়ে গেল, তাহলে কি হবে বল? সাইনাইকে কেন, তার আগে অনেক কিছু হতে পারে। ইউভিআইটিস হবে, ইউভিআইটিস হবে। ধর আইরিশের এখানে আমি একটা আর্টিফিশিয়ালি আর্টিফ্যাক্ট করে দেওয়া হলো, ওখানে একটা টাচ হয়ে গেল ফেকো মেশিন দিয়ে, একটা হোল হয়ে গেল পিউপিলের, মানে আইরিশের এখানে একটা হোল হয়ে গেল, সেটা কি হয়ে গেল? আইরিডোটমি হয়ে গেল একটা। এটা প্রবলেম নয়, এটা মনে হচ্ছে ভালো হয় অনেকের ক্ষেত্রে। এই রুট থেকে একটা অ্যাভালসড হয়ে গেল আইরিশটা, কিছু একটা জিনিস দিয়ে টানবার সময় আইরিশের রুট থেকে অ্যাভালসড হয়ে গেল, ওটাকে কি বলে? আইরিডো ডায়ালিসিস। সেক্ষেত্রে কি প্রবলেম হবে? যখন অপারেশনের পরে এতটা জায়গা ডায়ালিসিস হয়ে গেল, মানে কি, তখন স্ফিংটার পিউপিলি কাজ করছে, এই জায়গাটাকে এরকম ডিপ্রেসড করে দেবে, ঠিক আছে, এটাকে টেনে দেবে। এটা একটা পিউপিল, এটা একটা পিউপিল, প্রবলেম কি হবে? ডিপ্লোপিয়া হবে, ডবল দেখবে, ইউনিঅকুলার ডিপ্লোপিয়া হবে। আর কি হতে পারে? যদি পিউপিলের একটা স্ফিংটার কেটে গেল তাহলে কি হবে? এদিকে স্ফিংটারটা কেটে গেল, সুতরাং এই দিকটা কন্ট্রাক্ট করতে পারছে না, তাহলে একটা ডিস্টর্টেড পিউপিল দেখা যাবে, এদিকটা কন্ট্রাক্ট করে গেছে, এদিকটা কন্ট্রাক্ট করছে না, কোলোবোমা মতো দেখা যাবে। অ্যাকচুয়ালি কোলোবোমা নয়, এক কোলোবোমা কনজেনিটাল হয়, কোলোবোমা টাইপের পিন হোল পিউপিল হয়, ঠিক আছে। আইরিশের ইনজুরি হয়। আচ্ছা, আইরিশে যদি ধর অনেকক্ষণ ধরে বেশি প্রেসার দিয়ে রাখছিস, না আইরিশ বম্বি না, ধর ইন্ট্রাকুলার প্রেসারটা অনেকক্ষণ ধরে বেশি আছে, সেক্ষেত্রে কি আইরিশটা ভাস্কুলার স্ট্রাকচার, ব্লাড ভেসেলস এর থেকে ব্লাডটা আসছে না, তাহলে অ্যাট্রফি হয়ে যাবে, পিগমেন্ট লস হবে, সেটা আলাদা, ঠিক আছে। আইরিশে ইনজুরি হলে কি কি হয় সেটা দেখা গেল। এবারে যদি ইনসিশনটা দেওয়ার সময় আমি ডাইরেক্ট এখানে কি আছে, সিলিয়ারি বডি, সিলিয়ারি বডিতে টাচ করে ফেলি, তাহলে কি হবে? এক্সেসিভ ব্লিডিং হবে, সিলিয়ারি বডি থেকে ব্লাডটা যাবে কোন স্পেসে? কোরয়েডাল স্পেসে যাবে, সাবকোরয়েডাল হেমারেজ হবে। আচ্ছা,
এবারে অ্যান্টেরিয়র চেম্বারের মধ্যে আয়, ধর এই কোনটা, এই অ্যাঙ্গেলটায় এখানটা একটা আর্কাস হয়ে যাচ্ছে। আর্কাস সেনিলিস কি জানিস তো, চারদিকটায় এরকম একটা হোয়াইট ওপেসিটি তৈরি হয়ে যায়, এই জায়গাতে আর্কাস আছে। এইখানে গিয়ে একটা ছোট্ট লেন্স মেটেরিয়াল পড়ে আছে, যেটা আমি সামনে থেকে দেখতে পেলাম না। তাহলে এবারে কি হবে, অ্যাঙ্গেল ক্লোজার হবে। কিন্তু এত বড় জায়গাটা একটা ছোট্ট জিনিস দিয়ে অ্যাঙ্গেল মানে হতে পারে কি, পারে না। ওই জিনিসটা কি, লেন্সটা তো জানিস যে ওটা বডির কাছে কি বলে, ফরেন মেটেরিয়াল। কারণ কি, ওটা ক্যাপসুল দিয়ে ঢাকা থাকে সারা জীবন, ক্যাপসুল দিয়ে ঢাকা থাকে। এটা কি হয় না, ফেকো অ্যান্টিজেনিক কোনো গ্লকোমা হতে পারে। এটা বডির কাছে অ্যান্টিজেনের রিয়াকশন হলো, ইউভিআইটিস হলো, আমি কজ ডিটেক্ট করতে পারলাম না, পারসিস্টেন্ট ইউভিআইটিস হলো, গ্লকোমা হয়ে গেল। আচ্ছা, এবারে এর ভিতরে, লেন্সের ভিতরে লেন্স রিলেটেড কোনো প্রবলেম হতে পারে, যেটা পিসিও হতেই পারে। লেন্সের অপটিক হ্যাপটিক জাংশন থেকে ভেঙে যেতে পারে, লেন্সটা একদিকে সরে আসতে পারে, একদিকে সরে এলে সেটাকে কি বলে, সাবল্যাক্সেটেড লেন্স না আইওএল, সাবল্যাক্সেটেড আইওএল। যদি এটা পুরোটা পড়ে যায়, উইথ ব্যাক পুরোটা পড়ে গেল, ডিসলোকেটেড আইওএল। এবারে আইওএলটা ছেড়ে দাও, আইওএলটা ভালো আছে, পোস্টেরিয়র ক্যাপসুল গেছে, পোস্টেরিয়র ক্যাপসুল বা জনিউল থেকে গেছে। এটা তো ব্যাগ, এটা জনিউল দিয়ে সিলিয়ারি বডির সঙ্গে আটকে আছে, ধর জনিউলটা চলে গেছে বা পোস্টেরিয়র ক্যাপসুলটা রাপচার হয়ে গেল। এবারে কি হবে, ভিট্রিয়াসটা উপরে উঠবে। ভিট্রিয়াস কেমন দেখতে, স্ট্র্যান্ড মতো, এবং সেটা এদিকে রেটিনার সঙ্গে অ্যাটাচ থাকে। স্ট্র্যান্ড এরম পুরো বেরিয়ে গেল, এদিকে ইনসিশন ছিল, সাইড পোর্ট ছিল, যাই হোক থেকে এরম করে বেরিয়ে গেল। কি হবে, ভিতর থেকে একটা স্ট্রাকচার আসছে, এসে এখান থেকে বেরিয়ে গেল। এটা টানবে, সামনে থেকে বলছি, টানবে, পিউপিলটা একদিকে ডিস্টর্টেড হয়ে যাবে। যে উন্ডের ভিতর থেকে এটা বেরিয়েছে, উন্ডের ভিতরে একটা জিনিস আটকে আছে, তাহলে কি উন্ড হিলিং হবে? হিলিংও হবে না, সিলিংও হবে না। সুতরাং এসি কোলাপস করে যেতে পারে, পিউপিলটা ডিস্টর্টেড হয়ে যেতে পারে। আর কি হবে, এটা কর্নিয়াতেও টাচ করছে, কর্নিয়াতে টাচ করা মানে কর্নিয়ার ডিকম্পেনসেশন স্টার্ট হওয়া। এটা গিয়ে অ্যান্টেরিয়র চেম্বারের অ্যাঙ্গেলে আটকে যেতে পারে, তখন কি হবে, অ্যাঙ্গেল ক্লোজার গ্লকোমা হতে পারে। ধর অপারেশনের ভিতরে কোনো একটা ব্লিডিং হয়েছে, হতেই পারে, মাইক্রো ব্লিডিং হতেই পারে, সেই ব্লাডটাও এখানে চলে আসতেই পারে, সেক্ষেত্রেও গ্লকোমা হবে। আচ্ছা, আর কি হতে পারে, এটা হলো অ্যান্টেরিয়র সেগমেন্টে কি হবে সেটা। পোস্টেরিয়র সেগমেন্টে কি হতে পারে, ভিট্রিয়াস লসের জন্য। ভিট্রিয়াসের অ্যামাউন্ট ছিল ধর 5 ml, অ্যামাউন্টটা কমে গেল, তাহলে কি হবে, আইইউপি কমে যাওয়ার কথা। কিন্তু ভিট্রিয়াসটা একটা হাইপার ভিসকাস লিকুইড, সেমি লিকুইড, ওটা ওয়াটার অ্যাবজর্ব করে খুব বেশি। সুতরাং যখনই এখানে একটা রাপচার হলো, ওপেনিং হয়ে গেল, অ্যান্টেরিয়র চেম্বারে কি আছে, জলই আছে, অ্যাকোয়াস তো জলই, ওয়াটার বেশি, সেই ওয়াটারটা ভিতরে চলে গেল, গিয়ে ভিট্রিয়াস হাইড্রেশন করলো, ভিট্রিয়াসটা ফুলে গেল। ভিট্রিয়াস যদি ফুলে গেল, 5 ml থেকে লস হয়ে 4 ml হলো, কিন্তু সেটা ফুলে গিয়ে 8 ml হয়ে গেল। 8 mlটা তখন কি করবে, এই পুরোপুরি স্ট্রাকচারটাকে উপরের দিকে ঠেলবে, পোস্টেরিয়র ক্যাপসুল, লেন্স, আইরিস, টোটালটাকে উপরের দিকে ঠেলবে। ঠেললে কি হবে, কর্নিয়ার সঙ্গে অ্যাটাচড হয়ে যাবে, হয়ে গিয়ে কি হবে, এখানে যদি একটা পার্মানেন্ট অ্যাটাচমেন্ট থাকে, এখানে সাইনেকিয়া হয়ে যাবে, এবং সাইনেকিয়া হওয়ার আগেই প্রেশার এতটা বেশি বাড়বে, উইদিন কিছু ঘন্টা পেশেন্ট ব্লাইন্ডও হয়ে যেতে পারে। ঠিক আছে, আর কি হতে পারে, ভিট্রিয়াসের সাইজ তো বাড়লো, আর কি হতে পারে, এই যে ডাইরেক্ট যে স্ট্র্যান্ডগুলো আটকে ছিল, এই স্ট্র্যান্ডগুলো কি করতে পারে, রেটিনাটাকে টেনে রেটিনার ডিট্যাচমেন্ট করে দিতে পারে।
এই যে ওপেনিং হলো, ওপেনিং থেকে ফরেন বডি, ধর লেন্সের কিছু পার্টিকেল বা ইউভিআইটিস এর কিছু একটা জিনিস ভিতরের দিকে চলে গেল, গেলে কি পোস্টেরিয়র চেম্বারে ইনফ্ল্যামেশন হবে। পোস্টেরিয়র চেম্বারে ইনফ্ল্যামেশন হলে জলটা কোথায় জমবে? ভিট্রিয়াসে জমলো। আর কোথায় জমতে পারে? ইডিমাটা কোথায় হবে? ক্যাপসুল তো না, ক্যাপসুলটা সিঙ্গেল লেয়ার জিনিস, ওতে অতটা ইডিমা হবে না। পিছনে চলে গেল, গিয়ে কোথায় আছে? রেটিনা। রেটিনাতে গিয়ে ইডিমা করলো। রেটিনার এখানে ছিল ম্যাকুলা, ম্যাকুলাতে ইডিমা করলো, ম্যাকুলার ইডিমা, সিএমই বলা হয় এটাকে। সেই ইডিমা করলো, সেই জন্য ভিশন করলো। মেন আমরা দেখি কোন জায়গা থেকে? ম্যাকুলা থেকে। তো ম্যাকুলায় যদি ওয়াটার জমে তাহলে আর দেখতে পাবো না। আচ্ছা, আর তো ওখান থেকে ইনফেক্টিভ মেটেরিয়াল আসতে পারে, সেটা গিয়ে এন্ডোপথ্যালমাইটিস, প্যানঅপথ্যালমাইটিস সব কিছু করতে পারে। আচ্ছা, এবার আরেকটা জিনিস পড়াই, ক্যাপসুলোরেক্সিসের সাইজ কিসের উপর, মানে কখন আমি কেমন করব? ক্যাপসুলোরেক্সিস করা হয় কেন? ক্যাপসুলোরেক্সিস কেন করা হয়? এটা পুরোটা ইনট্যাক্ট ছিল, এইটুকু আমি ফাঁকা কেন করলাম? ভিতরে লেন্সটাকে বের করে আনার জন্য এবং ইন্ট্রাকুলার লেন্সটাকে এর ভিতরে দেওয়ার জন্য। তাহলে এটা সাইজটা কত রাখা উচিত? এসআইসিএস এর ক্ষেত্রে কত রাখা উচিত? সেখানে ইনট্যাক্ট লেন্স বের করছি, তাহলে সেটাকে বড় করতে হবে, তাই তো? ফেকও করছি, তাতে লেন্সটাকে পার্টিকেল ভাবে নিয়ে আসছি, সেটা ছোট করলেও হয়। কত ছোট করব? 2.8 মিলিমিটার ইনজেকশন দিয়ে ঢুকেছিলাম, তাহলে 2.8 মিলিমিটার যদি আমি রেক্সিস করি তাহলেই মানে হয়ে যাবে। কিন্তু তার থেকে বড় করা হয় কেন? অ্যারাউন্ড 5 মিলিমিটার করা হয় কেন? অপটিক্সটা ভাব, এই হচ্ছে লেন্সের অপটিক, আইওএল যে বসাবো লেন্সের অপটিক, এটা হচ্ছে 5 মিলিমিটার। যেটা আমরা লেন্সটাকে এতটা ভালো দেয়া হচ্ছে তার কারণ যাতে পিসিও না হয়, সেই জন্য এই যে মার্জিনটা থেকে বেরোচ্ছে অ্যান্টেরিয়র ক্যাপসুলটা যাতে জাস্ট আইওএলটাকে কভার করে রাখে, আইওএলের অ্যান্টেরিয়র মার্জিনটাকে কভার করে রাখে, জাস্ট কভার করে রাখে, সেই জন্য এটাকে 5 মিলিমিটার রাখা হয়। আর তার থেকে কম রাখলে কি হবে? ধর অ্যান্টেরিয়র ক্যাপসুলটা ওপেক হয়ে গেল, তখন আর ফান্ডাস দেখতে পারবো? পারবো না অত ছোট ওপেনিং দিয়ে। সেই জন্য ওটাকে ম্যাক্সিমাম এতটা রাখা হয় যাতে জাস্ট এটা ঢাকা হয়ে যাবে। এর থেকে বড় এখানে যদি চলে আসে তখন এটা কিন্তু মাইগ্রেট করে সেলসটা বাইরের দিকে চলে যাবে। আর তোদের কারোর কিছু প্রশ্ন আছে? নেই? আচ্ছা, কি কি অ্যানাস্থেসিয়া দেওয়া হয়? কি কি অ্যানাস্থেসিয়া, কি কি ইনজেকশন দেওয়া হয় বলিনি? লোকাল আর জেনারেল কাজের ক্ষেত্রে দিবি। আর স্টেশনে অনেক ঘুরে দেখিস নি পাগল, তাদেরকে কিভাবে দিবি? ধরে করে করা যাবে না, তাদেরকেও জেনারেল অ্যানাস্থেসিয়া। মেন্টালি রিটার্ডেড বা এমন কোনো কন্ডিশন থাকে যেখানে লোকালটা দেয়া যাচ্ছে না, ধর রাপচার হয়ে গেছে কোথাও, রাপচার হয়ে গেলে যদি আমি আবার লোকালি ইনজেকশন দিই তাহলে ইন্ট্রাকুলার প্রেশার, ইন্ট্রা অরবাইটাল প্রেশার বেড়ে যাবে, গেলে ইন্ট্রাকুলার প্রেশারও অটোমেটিক বাড়বে, সেক্ষেত্রে জেনারেল অ্যানাস্থেসিয়া দেওয়া হয়। আর বাচ্চাদের ক্ষেত্রে তো অবশ্যই। আচ্ছা, আর কি টাইপের অ্যানাস্থেসিয়া দেওয়া যায়? জেনারেল হলো, লোকাল হলো। লোকালের মধ্যে কি কি অ্যানাস্থেসিয়া দেওয়া হয়? ইনজেকশনের নাম বলিনি, কোথায় কোথায় দেওয়া হয় সেই টাইপটা বল অ্যাকর্ডিং টু সাইট। রেট্রোভালভার, পেরিভালভার, সাবটেনন্স, আর কিছু? রেট্রোভালভারটা কোথায় দেওয়া হয়? এই গ্লোব, এই অরবিট, এই ইন্ট্রা কি বলে ইন্ট্রাকুলার মাসেলের যে কোনটা, রেট্রোভালভার ইনজেকশন দেওয়া হয় এখান থেকে গিয়ে ডাইরেক্ট এখানটায়। তার মানে কি, গ্লোবে পারফোরেট হওয়ার চান্স বেশি। এখানে কি নার্ভ আছে? অপটিক নার্ভ, অপটিক আর্টারি সমস্ত কিছু আছে,
সেটার ইনজুরি হওয়ার চান্স বেশি, রেট্রোভালভার হেমারেজের চান্স বেশি, সমস্ত কিছু। মেইন যে প্রবলেম সেটা হলো গ্লোব রাপচার। এটাকে অ্যাভয়েড করার জন্য কি ইনজেকশন, কি মানে কি ইমপ্রুভমেন্ট করা হলো? পেরিভালভার। পেরিভালভারে কোথায় দেওয়া হয়? এই মাসেল কোনের বাইরে, মাসেল কোনের ভিতরেই ঢুকলাম না, এই স্পেসটায় ঢুকলাম। এখান থেকে আস্তে আস্তে ওটা ডিসপার্স হয়ে চারদিকে চলে যাবে। হ্যাঁ, ফেসিয়াল না ব্লক হয় না, ফেসিয়াল না ব্লক হয় না। ফেসিয়াল ফেসিয়াল বলছিস? ফেসিয়াল নার্ভটা দেখ, তোর ফেসিয়াল নার্ভের যে চোখের যে পোর্শনটা অরবিকুলারি সবগুলিকে যেটুকু সাপ্লাই দেয় এখানটায় একদম উপরের দিকে আছে। তো এখানে যে আমি ইঞ্জেকশনটা দিলাম সেটাই একটু যে ডিফিউজ হয়ে এদিকে যাবে, ওটুকুতেই ব্লক হয়ে যায়। তবে অনেকে ব্লক দেওয়ার সময় কি করে না, বের করে এনে অরবিকুলারি সকলুতেই ব্লক দেয়, কিছুটা পোর্শন ওখানে দিয়ে দিল, ওতে নার্ভ ব্লক হয় না, মাসেল ব্লক হয়ে গেল। মাসেল ব্লক হলেও কাজ হয়ে গেল। আচ্ছা, পেরিভালভার হয়ে গেল, রেট্রোভালভার হয়ে গেল। সাবটেনন্স ইনজেকশনটা কোথায় দেওয়া হয়? কোথা থেকে দেওয়া হবে? এখানে কর্নিয়া, এখানে কনজাংটিভা, এখান থেকে একটা পেরিটমি করলাম, একটা ছোট্ট হোল করলাম, সাবটেনন্স স্পেসে গিয়ে একটা ক্যানুলা ঢুকিয়ে দিলাম, ম্যালিয়েবল যে ক্যানুলা, আইভি ক্যানুলা দেখিস, ওই ক্যানুলা একটা ভিতরে ঢুকিয়ে দিলাম, সেটা অনেকটা পিছনে চলে এলো। ক্যানুলাটা ইনটেক্ট রেখে দিলাম, যেটুকু আমার ইনজেকশন লাগলো দিলাম। এতে ফেসিলিটি কি, এক্সট্রা আমি বেনিফিট কি পাবো? ক্যানুলাটা আমি রেখে দিলাম, যখন আমার দরকার পড়বে ইনজেকশন দিয়ে দিতে পারবো। সুতরাং এটা লং ডিউরেশন ধরে করা যায়। কিন্তু একবার অপারেশনের পরে আর তুই পেরিভালভার বা রেট্রোভালভার ব্লক ইউজুয়ালি দেওয়া যায় না, যেটা সাবটেনন্সটা দেওয়া যায়। আর একটা করা হয় এখানে, টপিক্যাল অ্যানাস্থেসিয়া দেওয়া হয়। টপিক্যাল অ্যানাস্থেসিয়া কি? ড্রপ, প্যারাকেন বা লিগনোকেন কিছু একটা ড্রপ দেওয়া হলো, যাতে যে সুপারফিশিয়াল যে লেয়ারগুলো, অ্যান্টেরিয়র লেয়ারগুলো, কর্নিয়া, কনজাংটিভা, এগুলো অ্যানাস্থেটাইজ হয়ে গেল। কিন্তু ক্ষেত্রে ইন্ট্রাকুলার কোনো স্ট্রাকচার অ্যানাস্থেটাইজ হয় না। আইরিশটা চোখের ভিতরে আছে, যেটা পেন সেন্সেশন নেয়, সুতরাং সেটাকে ব্লক দেওয়ার জন্য তখন কি করব? ইনজেকশন কিছু দিলাম না, প্যারাকেন দিয়ে দিলাম চোখে, সাইড পোর্ট করা হলো, চোখের ভিতরে লিগনোকেন ইনজেকশন দিয়ে দেওয়া হলো। সেটার পার্সেন্টেজ আলাদা, 1% মতো দেওয়া হয়। ঠিক আছে, ওটাকে বলে ইন্ট্রাক্যামেরাল ইনজেকশন। আন্ডার মাইক্রোস্কোপ অ্যান্টেরিয়র চেম্বারে কোনো ইনজেকশন দেওয়া হলে বলে ইন্ট্রাক্যামেরাল ইনজেকশন অফ লিগনোকেন, অ্যান্টেরিয়র চেম্বারে দিয়ে দেওয়া হলো, সেটা আইরিশকে অ্যানাস্থেটাইজ করে দিল। ঠিক আছে, ঠিক আছে। আইওএল এর কি কি টাইপ হয় বল, ম্যাটেরিয়াল অনুসারে? বাকিটা বলা হলো না। অ্যান্টেরিয়র চেম্বার আইওএল, পোস্টেরিয়র চেম্বার আইওএল, আর স্ক্লেরাল ফিক্সেটিংটা কি পোস্টেরিয়র চেম্বার নয়? আচ্ছা বলতো, একটা কনভেক্স গ্লাস যদি আমি ধর চোখ দিয়ে দেখছি, কনভেক্স গ্লাসটা আমি এখানে রাখলাম, যতটা ম্যাগনিফাই হবে আমি আরো দূরে রাখলাম, ম্যাগনিফিকেশনটা বাড়বে না কমবে? তোরটা দেখ, দূরে করলে কি হয়? কমে গেল। তাহলে অপোজিটের ক্ষেত্রে বাড়বে। তাহলে আমি যে চোখের ভিতরে ইন্ট্রাকুলার লেন্স দেওয়া হয়, সেটা ইউজুয়ালি প্লাস পাওয়ারেরই হয়, আর লেন্সের তো একটা সামান্য কিছু পাওয়ার আছে, সেই পাওয়ারটা এখানে আমি দিলাম, এখানে দিতে পারলাম না, তখন এখানে দেব। তাহলে কি ম্যাগনিফিকেশনটা বেশি হবে না কম হবে? এখানে দেওয়ার বদলে যদি আমি এখানে দিই, ম্যাগনিফিকেশনটা বেশি হবে না কম হবে? কারণ আমি তো দেখছি রেটিনাতে, লাইটটা রেটিনাতে পড়ার কথা, এখান থেকে আসছে রেটিনাতে যাচ্ছে, সেম পাওয়ারই যদি আমি এখানে দিই, তাহলে ইমেজটা ম্যাগনিফাই হবে না মিনিফাই হবে? ম্যাগনিফাই হবে। লাইট পড়বে না সেটা আলাদা কথা, তার সঙ্গে এক্সট্রা একটা বড় দেখব। সুতরাং সেক্ষেত্রে কি করা হয়, বায়োমেট্রির পাওয়ার ধর এখানে বেরোলো আমার 20, পোস্টেরিয়র চেম্বারের জন্য 20 ডায়োপ্টারের একটা লেন্স পোস্টেরিয়র চেম্বারে বসাবার কথা, সেটাকে যখন অ্যান্টেরিয়র চেম্বারে বসাতে হচ্ছে, সেটা -3 করে দেওয়া হয়। ঠিক আছে, ধর এখানে লাগাতে পারলাম না, এখানেও লাগাতে পারলাম না, তখন কোথায় লাগাবো? আমি তো এখানেই লাগানোটা স্ক্লেরাল লাগানো, এখানেও লাগাতে পারলাম না, মানে পেশেন্টকে অ্যাফেকিয়া ছেড়ে দিতে হলো। কিছু ক্ষেত্রে হতেও পারে এমন অ্যাফেকিয়া ছেড়ে দিতে হলো, তখন কি করা হয়?
চশমার আগে এখানে একটা কন্ট্যাক্ট লেন্স পরিয়ে দিলাম, যাতে কি চশমা তো এত দূরে আছে, ম্যাগনিফিকেশন অনেক বেশি হবে। যে পেশেন্ট অ্যাফেকিয়া থেকে গেল, অন্য চোখের লেন্সের পাওয়ার ধর 19, টোটাল চোখের পাওয়ার 66, লেন্সের পাওয়ার 19-20 যাই হোক একটা ধরে নাও। এই চোখে সেই পাওয়ারটাই 19 পাওয়ারটাই আমি সামনে বসাচ্ছি। এই চোখ থেকে যা দেখছি এ চোখে তার মিনিমাম 20 গুণ একটা টাইপ দেখবো, ঠিক আছে, অনেকটা বড় দেখবো, 20 গুণ 2 গুণ টাইপের 2 থেকে 3 গুণ বড় দেখবো। সেটা যাতে না হয় সেই জন্য ইউজুয়ালি অ্যাফেকিক পেশেন্টদের যদি অন্য চোখেও দেখে তাহলে ইউজুয়ালি কন্ট্যাক্ট লেন্সটা প্রেফার করা হয়। কন্ট্যাক্ট লেন্স পড়তে না পারলে তখন স্পেকটাকলস দেয়া হয়। আচ্ছা, এবার যেটা তুই বলছিলি যে আমি যদি পোস্টেরিয়র চেম্বারে ইন ব্যাগ বসাতে না পারি, ব্যাগ যদি না থাকে তাহলে কি করব? এই জায়গাটায় আমি এখানে ব্যাগ এই ব্যাগটা ছিল, ব্যাগটা এখন নেই, এবারে তাহলে কোথায় বসাবো? আচ্ছা, নেই এর আগে ছেড়ে দে, এখানে একটা রাপচার হয়েছে, এখানে একটা জাস্ট ছোট্ট রাপচার হয়েছে, তাহলে আমি লেন্সটাকে কোথায় বসাবো? এই জায়গাটা তো আছে, বোথ ইকুয়েটার আছে, লেন্সের ইকুয়েটারটা ক্যাপসুলের ইকুয়েটারটা আছে, তাহলে ইন দ্য ব্যাগ বসানো হলো। এবার এখানে ধর অনেকটা বড় গ্যাপ হয়ে গেল, তখন যদি আমি এখানে বসাই কোনো সাপোর্ট কি আর আছে? পিছন দিকে পড়ে যেতে পারে। তাহলে তখন কি করব না, এই অ্যান্টেরিয়র ক্যাপসুলের যে রিমটা, এই যে রিমটা ফর্ম বানানো হয়েছিল যেখান থেকে ক্যাপসুল রেক্সিস করে, এই রেক্সিসের উপরে দেওয়া হলো এবং সেটা আইরিসের পিছনে এইখানে একটা লেন্স দিয়ে দেওয়া হলো, ঠিক আছে। এটাকে কি বলা হয়? সালকাস ফিক্সেটিং লেন্স। সালকাস আইরিসে আর যে জনিলের যে সালকাসটা আছে ওখানটায় দেওয়া হলো। এবারে ধর টোটালটাই নেই, এই টোটাল না ব্যাগ আছে, পোস্টেরিয়র ক্যাপসুল, ইকুয়েটার, অ্যান্টেরিয়র ক্যাপসুলের রিম কিচ্ছুই নেই, তখন তাহলে কোথায় বসানো হবে? তখন 3 ভাবে বসানো যায়। এখান থেকে স্ক্লেরাতে পিয়ার্স করে হ্যাপটিকটা দিয়ে দেওয়া হলো, দুদিক থেকে হ্যাপটিক, এখানে এটা ঝুলে আছে, স্ক্লেরাতে এটা সুচার করা হলো বা গ্লু দেওয়া হলো, যাই হোক ভাবে দিয়ে দেওয়া হলো। এটাকে কি বলা হয়? স্ক্লেরাল ফিক্সেটিং আইওএল। আচ্ছা, এটার ক্ষেত্রে কমপ্লিকেশন কি? এই যে দেখছিস এই জিনিসটা এখান থেকে বেরিয়ে আছে, এটা নেক্রোসিস করে দিতে পারে, এটাও অনেকের ক্ষেত্রে প্রেফার করা হয় না, বা এটার প্রসিডিওর অনেকটাই টাফ, সেই জন্য কি করা হয়? আইরিস টাকিং লেন্স, আইরিসের পিছনের দিকে একটা ক্লিপ দিয়ে একটা লেন্সের হ্যাপটিকটা আলাদাভাবে বানানো হয়। এগুলো সব লেন্সের হ্যাপটিকটা আলাদা, হ্যাপটিকটা এমনভাবে বানানো হয়, এইরকম একটা ক্লিপ থাকে, ভিতরের দিকে প্রেসার দেয়া, এই ক্লিপের ভিতরে যদি আমি আইরিসের টিস্যুটাকে ধরে নিতে পারি, জামাটাকে আমি এরকম ধরে নিলাম, আইরিস, এটা আইরিস, এটা আমার লেন্স, আইরিসটাকে ধরে নিলাম, নিয়ে এখানে ঝুলে থাকলো ওটা, ঠিক আছে, আইরিসটাকে ক্যাচ করে এখানে আইরিস টাকিং লেন্স বলা হয়। এবার আইরিস টাকিং লেন্স যদি বা আইরিস হুক লেন্স এটা যদি না ইউজ করা যায়, মানে এটা যদি ধর অ্যাভেলেবেল নয়, তখন তাহলে এবার কি করব? আইরিসে কি, আইরিসটা একটা ভাস্কুলার স্ট্রাকচার, ইনফেকশন মানে ইনফ্ল্যামেশন হবে, বারবার ইউভিআইটিস হবে যদি আইরিস লেন্স দেওয়া হয়, আইরিস ক্ল লেন্স দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে কি করব? অ্যান্টেরিয়র চেম্বার লেন্স দিয়ে দেওয়া হয়। যখন সেগুলো দেওয়া যাচ্ছে না, যখন সব কিছু দেওয়া যাচ্ছে না, তখন অ্যান্টেরিয়র চেম্বারের অ্যাঙ্গেলে হ্যাপটিক দেওয়া হলো, এখানে অপটিক থাকলো, এখানে আরেকটা হ্যাপটিক। এক্ষেত্রে প্রবলেম কি হয়? এই ধর অ্যান্টেরিয়র চেম্বারের অ্যাঙ্গেলটা, এখানে একটা হ্যাপটিক এরম করে থাকলো, অপটিক, এই আরেকটা হ্যাপটিক। এটার হ্যাপটিকটা এস সেপেড হয়, নর্মাল হ্যাপটিকগুলো সি সেপেড হয়, এটার এস সেপেড হয়। এতটুকু পোর্শন অ্যাঙ্গেল বন্ধ করে আছে, এতটুকু পোর্শন অ্যাঙ্গেল ক্লোজার লকমা হতে পারে। 2 নম্বর কি হতে পারে? এটা একদম কর্নিয়ার কাছে আছে, সুতরাং কর্নিয়া একটা
ডিকম্পেনসেশন করতে পারবে। আর একটা কি করতে পারে, এই আইরিশেরও খুব কাছে আছে, প্রেশার যখনই বাড়বে আইরিশটা গিয়ে লেন্সে লাগবে, সেই লেন্স ফুলে যাবে, একই হবে আবার। তাহলে কি সব থেকে অ্যাভয়েড করা হয় কোনটা? এসি আইওএল সব থেকে অ্যাভয়েড করা হয়। যখন পিসি নেই তখন এসএফ আইওএল হচ্ছে সেফ চয়েস, সেটা না দেওয়া গেলে তখন আইরিশ ক্ল লেন্স। আচ্ছা, যে নর্মাল আমাদের লেন্সে অ্যাকোমোডেশনের একটা পাওয়ার থাকে, তো নর্মাল লেন্সে একটা অ্যাকোমোডেশন পাওয়ার থাকে, সেই অ্যাকোমোডেশন পাওয়ার কি আইওএল এ আছে? মাল্টিফোকাল বা অ্যাকোমোডেটিভ যে আইওএল গুলো সেগুলোতে আছে। ওগুলোতে কেমন থাকে? এই লেন্সটার অপটিকের বিভিন্ন জায়গায় বিভিন্ন পাওয়ার দেয়া থাকে, একদম সেন্ট্রালি নিয়ারের জন্য। আর এই রিম গুলো করা হয়, প্রত্যেকটা রিমে আলাদা আলাদা পাওয়ার দেয়া আছে। ধর এটা দেয়া আছে 20 ডায়োপ্টার, এটা 19 ডায়োপ্টার, এটা 18 ডায়োপ্টার, এরকম করে অনেক ডায়োপ্টারের কনসেন্ট্রিক রিম দেয়া থাকে, যাতে ও সমস্ত ডিস্টেন্স দেখতে পারে। ঠিক আছে। আর কি থাকে? আরেকটা অ্যাকোমোডেটিভ লেন্স, ওটা একটা জেলি টাইপের মেটেরিয়াল দিয়ে দেওয়া হয় একটা বক্সের মধ্যে। এই বক্সের মধ্যে একটা জেলি আছে, জেলিটা যখন টানা হচ্ছে জেলিটা ফ্ল্যাট হয়ে যাচ্ছে, আবার যখন রিল্যাক্স হচ্ছে ওটা আবার সেম গ্লোবিউলার ফর্ম হচ্ছে, হয়ে যাচ্ছে। আর আরেকটা কি হয়? টোরিক লেন্স, তোদের একটু আগে যেটা বললাম, এটা ইনকর্পোরেট করা হয় সিলিন্ডার লেন্স, যাতে পোস্ট অপারেটিভ অ্যাস্টিগম্যাটিজম না হয়। আজকের টপিক হচ্ছে একটা লেকচার টপিক, বেসিক্যালি লেপ্রোসি, কিন্তু we are mainly focusing on the diagnosis and treatment part with a little bit of pathogenesis. So it is important in the case of skin infection, surface infection and leprosy করে, along with other surface infections like STD, HIV, AIDS, and all these topics. They are there in the chapters, but for now we are proceeding with leprosy because it is caused by a similar organism like TB. So, what does leprosy affect? It affects mainly the peripheral nerves. It also affects the skin, muscles, eyes, bones, testes, and internal organs. Mainly nerve infection ta aage hobe. The nerve infection is the first thing to be in the leprosy. After that, from there it spreads to the skin and other organs, especially the muscles, eyes, bones, and other organs. What are the disease forms? There are many classifications of the disease forms of leprosy. This is important. There is one Indian classification, there is one Madrid classification, and Ridley and Joplin classification. There are 3 types of classification there. So according to Indian classification, at first there is the indeterminate type, that is under the microscope, or when confirming the diagnosis, we are not finding the bacilli for leprosy, that is the indeterminate type. Then comes the lepromatous leprosy and the tuberculous leprosy. Lepromatous leprosy and the tubercular leprosy. And in the middle there is the borderline. That is, we cannot understand whether it is a tubercular or lepromatous, but it is borderline. And at the extreme end there is a pure neuritic type. So it starts with indeterminate, then tuberculoid, then borderline, then lepromatous, then pure neuritic type. These are the 5 types of manifestations of leprosy in the Indian classification. It starts from indeterminate, then there is a tuberculoid type, then there is a borderline, then there is a lepromatous, and the pure neuritic. That is, the disease is becoming more severe in this order. And what causes this? It is the Mycobacterium leprae. This bacilli causes the leprosy. Now, what exactly happens? What are these kinds of disease forms? Basically, we are exposed to Mycobacterium leprae at first. 95% people end up with no disease or no manifestation, not clinical symptoms, and no disease is there. Then becomes the indeterminate leprosy, that is single, ill-defined, hypopigmented skin lesion. There is like one skin lesion that becomes hypopigmented. That is indeterminate leprosy. Like at that point, if you test that skin and look for bacilli, you won't find that much. It can spontaneously heal, that occurs in 75% of the cases, or
the patient can enter the clinical spectrum. That is, clinically there are the types of leprosy can manifest in 25% of the patients. It goes from this tuberculoid extreme of the disease manifestation to the lepromatous disease manifestation. That is, this tuberculoid pole is tuberculoid TB is tuberculous leprosy, TT is borderline tuberculous, TB is borderline. BL is borderline lepromatous and LL is lepromatous leprosy. That is, the disease becomes more severe. So whatever it is, the disease is becoming more severe from the tuberculous type to the lepromatous type. This classification is TT, BT, BB, BL and LL. This is the Riddling and Joplin classification of the clinical spectrum of tuberculosis. What happens is, the type that cell-mediated immunity decreases. Cell-mediated immunity decreases from the tubercular to lepromatous. That is all depends on the immunity of the patient. If the immunity is very strong, so what will happen? The antibody, the cell-mediated cytotoxicity, type 1 and type 2 hypersensitivity reaction will take place, and the immune bodies will attack the bacilli. That has a manifestation, that is the tuberculous type. If the immunity is very low in the patient, then the bacilli will enter the nerves and the Schwann cells of the nerves and then multiply there and will cause another manifestation, that is the lepromatous type. So it all depends on the immunity of the patient, type 1 and type 2 immunity. So type 1 and type 2 immunity, as the cell-mediated immunity decreases, then the disease manifests from the tuberculous to the lepromatous direction. So what are the symptoms or signs of leprosy? There are hypopigmented patches. There is a partial or total loss of cutaneous sensation in the affected areas, and presence of thickened nerves and presence of acid-fast bacilli in the skin or the nasal smears. So at first the patches will appear, then there is a loss of sensation, presence of the nerves will then get thickened, and there is acid-fast bacilli in the skin or nasal smears. And if the disease advances, then what is the problem? Presence of nodules or lumps, especially in the skin, on the face and ears. Then, because all the nerves are getting swelled. Then there is a plantar ulcers, loss of fingers or toes, nasal depression, foot drop, claw toes, and other deformities. All are nerve manifestation. And every nerve gets involved, every nerve gets thickened and dysfunctional. So all these manifestations, that is the nodules, plantar ulcers, loss of fingers, toes, and foot drop, claw toes, these are all nervous system disorders. Okay, so that is the disease is going towards the lepromatous type or the advanced type. This is the tubercular leprosy manifestation versus the lepromatous leprosy. What happens is, in the tubercular leprosy, there is either the lesion edges are raised with a white patch in between, or there is the hypopigmented lesion like this. This is a tubercular leprosy. It starts like this. What happens in lepromatous leprosy? There are lumps, there are nodules, lumps and nodules in the skin, that part that is affected. And here you can see that is the typical facies of this leprosy, facies leonia, and there is a depressed nasal bridge, there is a presence of nodules and all these things. So this is the tubercular leprosy versus the lepromatous leprosy manifestations. So now coming to the epidemiological triad again. What is the agent? Mycobacterium leprae acid-fast bacilli. It occurs in the human host both intracellularly and extracellularly, and they are found in clumps. Whenever in microscope, they are found in clumps or bundles called globi. They have an affinity for the nerve cells, especially the Schwann cells in the nerve cells. They have an affinity for the Schwann cells and cells of the reticuloendothelial system. They remain dormant in various sites and cause relapse. Like at first, when the bacilli enters the body, it will not cause a disease right away. It has an incubation period of years. It will lie there, it will remain dormant, and it will become active later. The bacterial load is the highest in the lepromatous cases. As many as 2 to 7 billion were estimated in 1 gram of leproma, that is the lesion.
Why the bacterial load is highest in lepromatous cases? Because the immunity is lower. So the immune system cannot kill the bacteria. So in lepromatous cases, the bacterial load is very high. It is generally agreed that the multibacillary cases, lepromatous and borderline lepromatous cases, are the most important source of infection. So if the bacterial load is low, that is called polybacillary leprosy. If the bacterial load is very high, that is multibacillary leprosy. Multibacillary leprosy means higher load of the bacilli is found in the immune system is low, that is in the lepromatous cases. So those cases only are the most important source of infection because bacilli are mainly found there. Again, the inapparent infections are also the source of infection. The current view is that the patient with active leprosy must be considered infectious. That is, in whoever, doesn't matter which type of leprosy, nowadays under public health consideration, if any person is found positive for leprosy, no matter what manifestation, he is infectious. He or she is infectious. This bacilli is also present in wild animals like armadillos, mangabe monkeys, and chimpanzees. So when mycobacterium leprae are found, this question also comes, especially in Viva and MCQ. This question comes, it can be found in armadillo, mangabe monkeys, and chimpanzees. Now, how this bacteria is transmitting or how this bacteria spreads? Nasal mucosa is a major portal of exit. The bacilli can also exit through ulcerated or broken skin of bacteriologically positive cases of leprosy. So it can be shed and spread through this nasal mucosa and the skin. These are the main portals of exit for the bacilli. Leprosy is a highly infectious disease but of low pathogenicity. That is, it is not very much virulent, it won't kill you right away, but it is highly infectious. It can spread from one person to another very fast. Attack rate among household contacts of lepromatous cases, a varying proportion, that is 4.4 to 12%, is expected to show signs of leprosy within 5 years. Yes, if anyone inside your house is positive for leprosy, there is a high chance, that is up to 12% chance, that the other people in the household will also get infected within 5 years. That is the attack rate. So that is the highly infectious form of leprosy. Now about the host. So incidence rates in the host, that is the humans, generally rise to a peak between 20 to 30 years of age, and high prevalence of infection among children. If it is found in the population, you are seeing that children are presenting with leprosy. It means that the disease is active and spreading. That is, it is widespreading or there is an outbreak kind of situation in the population if it is found among children. How they are transmitted from person to person? Leprosy may be transmitted via aerosols containing M-leprae, that is droplet infection. Nasal mucosa and from the skin, droplet infection spreads to other people via aerosols. It can be transmitted from person to person by close contact between an infectious patient and a healthy but susceptible person. This contact may be direct or indirect, that is contact with soil, fomites such as contaminated clothes and linen. So you can directly by touch you can transmit the disease, or by touching the things of that person or where the person has been, that is contaminated clothes, linen, then other fomites and things they have used, the infection can be transmitted. Why? Because this leprosy comes under surface infection. So whichever with the surface will transmit the bacilli. So that is why it is highly infectious. It can spread through many routes. What is the good environment for spreading this bacilli? There is a presence of infectious cases in the environment. There is evidence that humidity favors the survival of leprosy in the environment, and they can remain viable in dry nasal secretions also for at least 9 days and in moist soil at room temperature for 46 days. So the higher the humidity, the longer the bacilli can survive. But even in the dry environment also it can survive up to 9 days. And also if there is overcrowding, lack of ventilation within households, the leprosy can spread from one household from case to other contacts. So these are the environmental factors that can favor the spread of leprosy. So usually the leprosy patients, that's why they used to be isolated.
because it is highly infectious. It can spread by even getting in contact, in direct contact or in very close proximity to a person. What is the incubation period? Incubation period, leprosy has a long incubation period, an average of 3 to 5 years or more. Symptoms can take as long as 20 years to appear. So symptoms, that is the first time the symptoms appear is basically the incubation period. It is starting from 5 years and it can occur up to more than 20 years later. So that is the long incubation period for leprosy. It is slow disease. It is not a highly pathogenic one, but it can spread very fast. Now the important categorization of leprosy for you people is paucibacillary versus multibacillary leprosy. Paucibacillary versus multibacillary leprosy. What is this? When the specific cell-mediated immunity is effective in elimination or controlling the infection in the body, the lesions heal spontaneously or produces paucibacillary type of leprosy. Means immunity is high, cell-mediated immunity. The cells are producing this either releasing the histamine or they are producing cell-mediated immunity. The cell complex is going and killing off the bacilli. Then that is when the disease is getting resolved. It can either be resolved or if the bacilli is too much, it can form paucibacillary leprosy. That is, the person is positive for leprosy with skin lesion, but when you examine for bacilli, you won't find much because the bacilli has been killed off by the cell-mediated immunity. That is paucibacillary leprosy. If CMI is deficient, that is cell-mediated immunity is deficient, the disease spreads uncontrolled and produces the multibacillary leprosy with multiple system involved. So then the bacilli count becomes very high. So what are the differences? There are three major differences. You will find this everywhere. There are three major differences. The number of skin lesions. Skin lesions are lesser in paucibacillary and 6 or more in multibacillary. Then there is a peripheral nerve involvement. In paucibacillary, there is no nerve or maximum one nerve involvement, and multibacillary is more than one nerve involvement. That is, it's spreading, the bacilli is spreading very fast. And finally, when you examine the skin smear under microscope, in paucibacillary, you won't find any bacilli. But in multibacillary, you will find positive. If you find positive in any one side, from any one skin side where you have taken the sample from, then it is positive for multibacillary leprosy. So paucibacillary, basically you will find the clinical signs and symptoms only. Under microscope you won't find anything. But in the multibacillary also under microscope only you will find the positive for M. leprae infection. So this is the difference between paucibacillary and multibacillary leprosy. How to diagnose? So a case of leprosy is that whenever a question comes, talk about leprosy or describe leprosy, you will have to start with the case of leprosy. This is what you have to write at first. So the case of leprosy is diagnosed by eliciting cardinal signs through systemic, clinical and require bacteriological examination. And at least one of the cardinal signs should be positive. Cardinal means it is, these signs and symptoms are specific to that disease, leprosy only. That is why it is called cardinal signs and symptoms. It doesn't appear in any other disease. So what are those? Hypopigmented or reddish skin lesions with definite sensory deficit. As you saw in the picture, the lesion is either hypopigmented or the lesion is reddish. And it has no sensation, no cutaneous sensation. This is the first criteria. Then involvement of the peripheral nerves as demonstrated by definite thickening with loss of sensation and weakness or paralysis of the corresponding muscles of hand, feet or eyes. So there are certain nerves that is tested. You will see that later. So all those nerves, if any one of the nerves are thickened and the area that the nerve is supplying, the cutaneous sensation is gone, then you will have to say that there is a nerve involvement. Or there is demonstration of the M. leprae in the lesion. So any one of them becomes positive, you will say that it is a case of leprosy. So the first two cardinal signs can be identified with clinical examination alone,
Well, the third can be identified by examination of the slit skin smear. By macroscopic examination, the third one is there, and the first two is by clinical examination. So either there is hypopigmented or reddish skin lesion with no critical sensation, or there is one peripheral nerve involvement. So clinical examination, again an elaboration of the clinical examination, how you will find those cardinal signs. You first take a case history, that is you know about all the person, the history, where he is staying, whether in household contact is there or not. Okay, what is the age group, what is the gender, and all those things. After taking that, you start the physical examination. That is testing the sensation over skin by using a light ballpoint pen over lesions. Not cotton, but light pen. Okay, light ballpoint pen over lesions, first on the normal skin, then over the affected area. If the person is complaining over loss of sensation over an area, you first touch and ask the patient whether they can feel over the normal area, and then ask over the abnormal area. So there you will find the diagnosis that the cutaneous sensation is gone. And then the nerve examination. Palpation of the nerves for thickening, tenderness and consistency, and assessment of the nerve function, both sensory and motor. First you will see whether there is thickening or not, and then you will see whether the sensory and motor functions are there or not. So what nerves you will elicit? The nerves that will be there for examination of facial nerves, median nerve, ulnar nerve, radial, posterior tibial, and lateral popliteal or common parietal. All these sides, the major peripheral nerves should be tested to see whether there is any nerve involvement or not. So this is how you can diagnose the leprosy by clinical examination. And if you find any cardinal signs or symptoms here, you can diagnose them as a case of leprosy. Clear? Understood? Okay. Next is, this is a very important part, that is how to examine under the microscope or bacteriological examination. Skin smears are used. From the skin, the skin where the lesion is there, that is used, obtained from an active lesion, also from one of the earlobe by the slit and scrape method. The slit and scrape method is defined very in detail in the book, you can read there, but I am not defining it here. By this method only, you obtain from the lesion and then you obtain from a normal skin. From the earlobe, it is easy to get the slit skin. That is why it is taken from the earlobe for the normal lesion. So basically, from the dermis and the epidermis layer only the layer of the skin is taken, and then it is spread on a slide and then dried and then seen under the microscope. That is there. Another smear you can use is the nasal smears. They can be best prepared from early morning mucous material, or you can use nasal scrapings, and an alternative is to use a nasal mucosa scraper. So either the nasal mucosa or the slit skin examination. Any one of that can be taken as sample for bacteriological examination. Now, once you spread on the slide under the microscope, how will you detect? You use something called bacterial index. So a bacterial index is the only objective way of monitoring the benefit of treatment or density of leprosy bacilli. You can see the bacilli, and after treatment, once again when the patient tests, you can see whether the treatment is progressing fairly or not. According to Ridley's logarithmic scale, it ranges from 0 to 6 plus and is based on the number of bacilli seen in the average microscopic field of the sphere within an oil immersion object. So under oil immersion, you see the number of bacilli in the 100 oil immersion fields. So what is the gradation? From 0 to 6. That is, 0 means no bacilli in any of the 100 fields, 1 plus means 1 to 10 bacilli, 2 plus means 1 to 10 bacilli in 10 oil immersion fields, 3 plus means 1 to 10 bacilli in each oil immersion field, 4 plus means 10 to 100, 5 plus means 100 to 1000, and 6 plus is more than 1000 bacilli on average in each oil immersion field. So 0 to 6 grade is there in the leprosy diagnosis, bacteriological examination. This is very important, it will be asked. And then how to calculate this bacterial index? For example, you are taking, there are 3-4 lesions of the patient, and you are taking from each
lesion 2, lesion 3, lesion 4. Then what you do? You calculate by adding up the index from each side examined and dividing the total by the number of sides examined. So you took from each of the sides and then added it all up, divided by the number of sides, and overall the bacteriological index is there. So that will grade that there is bacilli present. Now once bacilli is detected, it becomes a multibacillary case. If the bacilli is still not detected and only clinical signs and symptoms exist, that is a paucibacillary case. This is how you demarcate between the two. There is under diagnosis next, there is something called morphological index. It is during the course of the macroscopic examination of smears, it is to distinguish and count the number of solid staining organisms. When you will find the organism or the bacilli, you will find that some are broken, some are intact. So those which are intact, they will stain very properly and solidly. So how many of them are staining very properly and solidly, that is determined by the morphological index. The MI is calculated after examining 200 freestanding bacilli. The percentage of solid staining bacilli in a stained smear is referred to as morphological index. And the total of the MIs for all sides divided by the number of sides is the average, like the bacteriological index. So the criteria of calling the bacilli are solid are, how will you tell that the solid staining has been occurred? It occurs when the uniform staining of the entire organism. There are parallel sides, the bacilli has parallel sides, it is not broken. It has rounded ends and the length is at least 5 times that of width. So you will find that the bacilli is intact. Then only you will count the proportion or calculate the proportion of the number of intact bacilli among all the sides and you calculate the morphological index. Broken bacilli means the immune system has got into it, so it is no longer active. So it is basically a measure of the active number of bacilli in the smears. Other tests are foot pad culture, that is in the mouse, they inoculate and see whether it is multiplied, the bacillus multiplied or not, because you cannot culture them. They cannot be cultured in a culture petri dish. That is why you have to inoculate it directly to a live organism. Then there is a histamine test in case of indeterminate leprosy. That is, if there is the leprosy cannot be determined, indeterminate leprosy, in that case a histamine test is done. There is the biopsy and there are some immunological tests. This is also important. There are two types of tests that is used because there is a problem with immunity. So you test for both cell-mediated immunity and the humoral immunity. Both the cell-mediated immunity and the humoral immunity. Firstly, you do there is a lepromine test. That is, you see whether there is a reaction to the drugs that the person is taking. The leprosy drug that the person is taking. There is the early reaction and the late reaction. Early reaction occurs within 2 to 48 hours and late reaction occurs say 10 days. After 10 days. So the early reaction of the Fernandez reaction, they say, that is, there is involvement, there is the skin lesion, some bumps are there and all this thing. The immune reaction is getting high because the bacteria is getting destroyed. So there are smaller bumps are there or small lesions are there formed in the patient after taking the drugs. And late reaction is the bacilli is then breaking off and then forming nodules or clumps in clusters on the skin in any part of the body. That is for the late Mesoda reaction. So the early reaction occurs within 48 hours and the late reaction occurs after 10 days. This is the lepromine test. And it's not that the person will have both the reactions, they can present either one. If the person presents either one, then you can tell that the lepromine test is positive. Means there is a cell-mediated immunity occurring inside the body. And then there is the lymphocyte transformation test and leukocyte migration inhibition test. These are all small tests that are offered. None of these are done nowadays that much, but you have to still mention this test. And then tests for
humoral antibodies, there is the fluorescent leprosy antibody absorption test, that is why it's just in the name. They absorb some material, absorbs the antibody. If the fluorescent material is seen under the microscope, then it is positive. It's like that. And then you detect for monoclonal antibody, and finally you can do the ELISA test to see whether the humoral immunity is there or not in the person. So in this way, the serological test for the leprosy is done. Now, how leprosy is managed? How leprosy is managed? There are some medical measures for the persons who are infected. There is a social support for the person. There is the program management and the evaluation. These four categories should be there if question comes that how do you manage or control leprosy? In the community medicine paper, you have to tell these four things: the medical management, the social support, the program management, and the program evaluation. Much is written in the book, but if you can summarize that into at least like 1-2 pages, that is enough for your level. But you have to summarize them by talking a little bit about each of them. Medical measures is the multi-drug therapy, the MDT. This I have shown you guys before also. So, paucibacillary and multibacillary. Before, the duration used to differ and the dosage of the medicines also used to differ. But now, the medicines have been, the dosage of the medicines are made similar from this year only. Only the duration is differing between the paucibacillary and the multibacillary. So, for 6 months, the paucibacillary regimen is there, and for the multibacillary regimen is there for the 12 months. In adult and child, the dosage is differing. Below 9 years, these drugs are not used. For paucibacillary in adults, we give 100 mg dapsone daily, clofazimine 300 mg once a month and 50 mg daily, and rifampicin is 600 mg once a month. So, everything, this whole drug regimen, all these drugs are provided in one blister packet. Like tuberculosis only, these drugs are found in the government setup for free. For those diagnosed with leprosy, they are given this blister pack once a month. The first day, they have to take in front of them the dapsone tablet, the clofazimine 300 mg tablet, and the rifampicin 600 mg tablet in front of them. After that, every day they have to take one dapsone tablet and one clofazimine tablet for the rest of the month, and then come again to the center and take the next blister pack. In this way, they will get the medicine for 6 months and then end the and again examine the slit smear and nasal mucosa that the bacteriological load has decreased or increased. Okay. In child, the dosage is reduced. Dapsone is 50 mg daily. Clofazimine is 150 mg once a month and then 50 mg for alternate days. And rifampicin is 450 mg once a month. So this is the dosage of the dapsone, clofazimine, and the rifampicin. Dapsone, clofazimine, and rifampicin. Dapsone is a very old drug for leprosy. It has been given since much before since dapsone has been introduced. That is, dapsone was the first original drug for leprosy. Then rifampicin, since it is effective for TB, it has been also found effective to be leprosy. That is why rifampicin was introduced. And in between them, clofazimine was also introduced because it was found to be effective for leprosy. Multibacillary, the dosage is the same for child and adult. The only difference is it is for 12 months. That is the regimen. Before, in your previous, maybe I don't know what is there in the part this edition, 27th edition. It may be that the 2023 version of this treatment regimen is there. I'm not sure. If the 2023 version is there, then for the paucibacillary, this clofazimine will not be there. Dapsone and rifampicin will be there. But in multibacillary, it's like this. If your book has a 2024 version, then it will be like this. Until 2023, the only difference is under paucibacillary, they did not take clofazimine. That's the difference. Now, a defaulter who returns to the health center for treatment should be given a new course of MDT
when he or she shows one or more of the following tests. A defaulted means person was taking treatment and left it in the middle, or we don't know what happened. After many months and odd years, they came back with this lesions. So, what is there? They can have reddish or rare skin lesions. They can have appearance of new skin lesions in the previous examination. New nerve involvement is there. That is, they will tell that in other parts of my skin also the nerve sensation is gone. They will tell like that. And there is presence of lepromatous nodules, or there is lepra reaction. There is lepra reaction. Signs of reversal type 1 or erythematous nodosum leprosum like that. It is lepra reaction. Signs of reversal or ENF. If any one of them, these things happen of the lepra reaction and all these things are there, then only the defaulter will be given a new course of MDT. MDT is not contraindicated in pregnancy of patients with HIV infection. So, in patients with HIV or patients who are pregnant and having the disease leprosy, they can also be given MDT. It is not contraindicated in them. Now, lepra reaction, there is type 1 is a reversal reaction, type 2 is the ENL. Type 1 is delayed hypersensitivity, occurs in both multibacillary, multibacillary cases. Skin lesions suddenly become reddish, swollen, warm, painful, tender, new lesions may appear. The nerves close to the skin may be enlarged, painful with loss of functions. Other organs are not affected, general symptoms not common. In eye, there can be levophthalmos or corneal anesthesia due to neuritis. So, all these signs and symptoms are there in the reversal reaction. In the type 2 or the erythematous nodosum leprosum reaction, the antigen-antibody reaction, that is seen in multibacillary cases only. Red, painful, tender subcutaneous nodules. They can appear on face, arms, legs, bilaterally symmetrical. They can appear in crops, subside within few days without treatment. Nerves may be affected but not as common. And other organs like eyes, testes, kidney may be affected. Fever, joints and all this inflammation will be there. And there can be even severe problem in the eye, that is iritis or iritis activitis. So, it is basically a antigen-antibody reaction. That reaction is forming the nodules, and here there is the delayed hypersensitivity. That's why the skin lesions are getting much larger and more painful. This is the lepra reaction. So, how to treat lepra reactions? Lepra reactions, it includes bed rest to affected nerves by splint, analgesic, prednisone. So, apart from giving the MDT, you also have to take care of the lepra reaction that the patient is presenting. So, how to take care of that? You can give prednisone regimen. You start with 40 mg daily and then taper it down over interval of 2 weeks. First 40, then 30, then 20, 15, 10, 5. In this way, you taper it till 12 weeks. And or you add clofazimine in the ENF. If a person has ENF, then you add clofazimine. That is 1 capsule 3 times a day, then for 4 weeks, then for next 4 weeks 2 times a day, then next third month 1 time a day. For neuritis, treatment with prednisolone should be prolonged to 4 weeks from 20 mg onwards. So, you treat with prednisolone to reduce the hypersensitivity reaction, and if there is ENF, you add clofazimine. Prednisolone tablets must be entered in prednisolone card and how many prednisolone tablets they are taking, and tapering of prednisolone will be done according to its response. Patient must be instructed on salt restriction, no prednisolone intake on empty stomach, and reporting adverse events or symptoms immediately. So, apart from the MDT, patient is also given this prednisolone and additional clofazimine to control for the lepra reaction. After you give the treatment to the patient, you have to do a surveillance. Means you have to look out for them that if the treatment is working or not. This was clinical or medical surveillance. Clinical surveillance of cases after completion of treatment, important part of the current recommendations for MDT. It is to assure long-term success of treatment and for early detection of any relapse. So, for possibacillary leprosy, that it should be examined clinically at least once a year for a minimum of 2 years after completion of treatment. This once MDT is finished, you have to tell the patient to keep checking for the next 2 years at least annually, that whether there is any relapse or not. And in
multibacillary at least once a year for a minimum period of 5 years of the completion of therapy. That is called the surveillance, clinical surveillance. So now, who has completed the required period of surveillance following the course of the MDT and shows no evidence of relapse is considered to have completed surveillance, and this is when the patient will be declared like, okay, you don't have any problems now, no longer need to take any drugs or need to be kept under surveillance. So this is the clinical surveillance part that comes under the medical management only. Under the medical management. What deformities can occur in leprosy? That is, leprosy, the tuberculoid and lepromatous or possibly multibacillary is one thing, but advanced disease what can occur? In the face, there may be masked face, facies leonina, that the face I have shown you previously, that is facies leonina, sagging face, lag of thalmos, loss of eyebrows, eyelashes, corneal ulcers, opacities, perforated nose, depressed nose, ear deformities, that is nodules on the ear and elongated lobules, all these things can be there in the patient. The nerve sensation and all the skin infections are there, that's why the faces is occurring like this. In hands, what can occur? There can be claw hand or wrist drop ulcers, absorption of digits, there is thumb web contracture, hollowing of interosseous spaces, swollen hand. In the feet, there is plantar ulcers, foot drop, inversion of the foot, clawing of the toes, absorption of the toes, thorax foot, swollen foot, and callosities, and there can also be gynecomastia and perforation of the pelvis. So all these things can occur in the advanced stage of the disease. So once these deformities occur, you have to do tertiary prevention, that is, you have to prevent any further deterioration of the disease. So you do rehabilitation. So community-based rehabilitation recommended by WHO. The rehabilitation measures appear to be simple. They require planned and systematic action, that is medical, surgical, social, education, vocational. All these things should be there. Consistently over years with sustained counseling and health education for training. Why all this community rehabilitation is there for leprosy and not mainly for other diseases is because there is as you know, there is a taboo for the disease leprosy. There is a taboo for the disease leprosy, that is they used to be ostracized from the society and they didn't used to be very much properly rehabilitated for the disease. Because the disease is treatable, even though it's infectious, it is 100% treatable and can relapse on occur, but then again the drugs are there. So that is why they need to be rehabilitated so that they can be functional in the society. So there is medical measures, surgical measures, vocational measures, that is they can be taught some work, social measures, and there is sustained counseling and retraining of the individual to the highest possible level of functional ability. If there is any neurological disability of the person that occurs due to leprosy, the person can be trained physically to do work, appropriate work depending on the disability level. So, and then after that there is health education, social support and evaluation of the NLP program by some epidemiological indicators. There are some metrics that are there in your book also. You can read that. That is not much that important, but it can be asked very uncommonly, that is. And the end, you evaluate the program whether the NLP, that is the National Leprosy Eradication Program, is going great or not. That you can evaluate for certain epidemiological metrics. Okay. So these are the control measures for leprosy. Medical measures, then there is the social support, then there is the rehabilitation and the evaluation, program management and evaluation of the NLP program. Okay. So we learned about the diagnosis and the treatment of leprosy. প্র্যাকটিক্যালে প্রথমে 5 মার্কসের হয়তো একটা স্পটিং থাকবে। ওকে, স্পটিং এ কি দেওয়া হবে? এক ইনস্ট্রুমেন্ট, এক ওয়েপন, খালি নাম লিখনা है মাত্র। নাম মানে ফুল ডিটেইলস লিখলে ভালো হয়। দাঁত থাকলে দাঁত দিব, দাঁত কার দাঁত, কিসের দাঁত, যেটা তোমার মনে হয় সেটা তুমি লিখবে। ওকে, এক হয়ে গেল। তারপর শর্ট নোট টাইপ 5 মার্কস। ওকে, 5 মার্কসে তোমাকে ধরো আবার সেম এক্স এ দিয়ে দেওয়া যেতে পারে। এক্স এ কি জন্য দেওয়া হবে? एज एस्टिमेशन। नाउ कैन यू डू एज एस्टिमेशन? कर सकते हो कि नहीं? ट्राई करे, ट्राई করব।
Okay, today we will try. Second, you will write age estimation. Second, injury report. हाँ या ना? हॉस्पिटल বল, we have time. हाँ या ना? Injury report. Injury report. Postmortem না, injury report. কাল অনেকদিন ধরে পড়াচ্ছি, আজকেও সেম জিনিস হবে। সেকেন্ড, ওয়েপন রিপোর্ট। ओके, ठीक है। हाँ या ना? वेपन रिपोर्ट, हाथ उठाओ। हाँ है क्या हाथ उठाओ। मतलब वेपन के बारे में, ঠিক আছে, নেই। তারপর পড়ানো হয়েছে বাট লেখানো হয়নি ওরকম টাইপ, ওই ফরম্যাটে পড়ানো হয়নি। ওয়েপেন তো হয়েছে, ওয়েপেন পড়েছি তো। কেন দেখ ভাই, অনেক ক্লাস হচ্ছে, আই এম লিটারালি কনফিউজ कि क्या हो रहा है किसका। তোদের তোদের সেকেন্ড ব্যাচ একসঙ্গে লেকচার। হ্যাঁ, ওয়েপেন রিপোর্ট তৈরি, বাট ওয়েপেন পড়েছিস, শার্প ওয়েপেন, ব্লান্ট ওয়েপেন, হয় না? এই দিস ওয়ান পিডিএফ। হ্যাঁ, সো ওয়েপেন হয়েছে। তারপর হবে পক্সো। পক্সো ক্লাস হয়েছে, পক্সো বা রেপ বলতে পারিস। ভিকটিম এক্সামিনেশন, যেটা স্যার পড়িয়েছেন কিন্তু রিপোর্ট দেখানো হয়নি। আর অ্যাকিউজড এক্সামিনেশন। ওকে, ভিকটিম হোক অ্যাকিউজ হোক। সেকেন্ডে ড্রাঙ্কেন সার্টিফিকেট, ওটা এখনো দেরি আছে। ডেথ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট, ড্রাঙ্কেননেস, সেটা দেখা যাক কি হয়। বাট অ্যাবাভ দ্যাট এইসব জিনিস আমরা করব। শোনো শুভস্য শীঘ্রম। প্রথমটা হচ্ছে আমরা যেটা করবো হচ্ছে ওয়েপন সার্টিফিকেট। ওকে, সো নাও আই ট্রাই টু ফাইন্ড আ পিডিএফ। অনেকক্ষণ ধরে চেষ্টা করছি, কিচ্ছু পাচ্ছি না। ওকে, সো নাও আই হ্যাভ ফর ইউ ইন দিস বুক। তোরা কি করে ব্যাপারটা কি নিবি সেটা তোরা দেখ, ফটো কর। হ্যাঁ প্লিজ টেক আ ফটো। হ্যাঁ ভাই, কই ফটো লে লো, আসো এখানে দিন। हाँ आईफोन, आईफोन गाई फोटो এটা কেনে আর পিছনে এটা না। ওই এটাও কিন্তু স্পেসিফিক নয়, মানে ইট ক্যান চেঞ্জ, সেম লাইক মেডিকেল সার্টিফিকেট। হ্যাঁ, এটা একটা হলো, করে না একটা, এটা একটা হয়েছে। রাঙ্কেনেস পড়ে হবে। এটা কর। চারটে পাঁচটা না, ছেড়ে 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 দে, তুই এটা করে দে, পাঠা। হ্যাঁ আমাকে পাঠাস। ওকে, তো এটা হলো আমাদের ওয়েপেন। গ্রুপে পাঠাবে তো এখন? হ্যাঁ, সো সবার কাছে গ্রুপ টুব আছে হোয়াটসঅ্যাপ, তোরা দেখে নিবি আর আমরা উই উইল ডিসকাস। সেকেন্ড, আরেকটা এটা আমরা করবো, সেটা হচ্ছে ইম্পোর্টেন্সি, পোটেন্সি, বেসিক্যালি পোটেন্সি টেস্ট। Similarly, potency test certificates are different in different centers. ठीक है, certificates are different in different center. Potency test আমরা কেন করছি, কোন ক্ষেত্রে আমাদের লাগবে? Potency, আচ্ছা ক্লাস তো হয়েছে potency ইম্পর্টেন্ট, আমি নিয়ে নিয়েছি। হ্যাঁ, সেক্সুয়াল অফেন্সের জন্য ডিভোর্স, ডিভোর্সের জন্য পোটেন্সি টেস্ট, বিকজ ইম্পোর্টেন্স ইজ এ গ্রাউন্ড টু ডিভোর্স। আর সেক্সুয়াল অফেন্সের জন্য কাদের করবে? ছেলেদের। तो एक इस बुक कभी कभी फीमेल भी बोलता है, पता नहीं क्यों बट बोलता है। ठीक है, आई डोंट नो व्हाई, मे बी प्रिंटिंग मिस्टेक, बट नेवर माइंड। तो ठीक है, अब जो लिखा है लिखा है। नाउ তাহলে আচ্ছা কোন ক্ষেত্রে করবে, when will you face that to check potency? ক্লাসে আমি বলেছিলাম, টাচ করেছিলাম, কখন কোন কোন সিনারিতে বলা হবে। পুলিশ আমার কাছে নিয়ে আসছে আসামিকে, মানে accused के for last bench release। अच्छा, today I am allowing like this, एयरपोर्ट से किंतु मैं अलाउ करूँगा, ठीक है। ये लेट आता है, आज जल्दी आया है, you are the one serial late, तो नेक्स्ट टाइम थे 2:15
210, ওকে 210 নেই 15 নেই, না না 210 তারপর দরজা ক্লোজ, ওকে লাস্ট। নাও কি বলছিলাম, পুলিশ নিয়ে আসবে ফর ডুইং হোয়াট, কাকে নিয়ে আসবে পুলিশ, অ্যাকিউজড কে, হি ইজ অ্যাকিউজড অফ রেপ অর সেক্সুয়াল অফেন্স, রেপ অর পক্সো, ঠিক। কি করতে নিয়ে আসছে, ফলো ইচ ওয়ার্ড, কি করতে নিয়ে আসছে, পোটেন্সি টেস্টিং। আমরা করছি কি, পোটেন্সি টেস্টিং অর কেপেবিলিটি টেস্টিং। নিয়ে এলো, একটা চিঠি নিয়ে আসবে, নট অর্ডার বাট রিকোয়েস্ট। অর্ডার হলে বলবে কাকা রিকোয়েস্ট নিয়ে এসে, ওকে নো অর্ডার, रिक्वेस्ट, रिक्वेस्ट टू हुम, इधर एचओडी बा सीएमओएच, ओके इंपॉर्टेंट है सब कुछ, क्योंकि कोई ऑर्डर नहीं कर सकता, रिक्वेस्ट कर सकता है। रिक्वेस्ट लेके आएगा सीएमओएच और एचओडी विल कॉन्कर इट टू यू, नाउ यू आर द वन रेस्पॉन्सिबल, आपके पास आएगा, यू विल नॉट टेक द इनफरमेशन। আগের দিন আমি দেখালাম প্রথমের কাজটা কি, রেফারেন্স নাম্বার, যেই কেস হলে রেফারেন্স নাম্বার, রেফারেন্স নাম্বারের সঙ্গে পুলিশ স্টেশন, ডেট প্রথমে, নাম অফ অ্যাকিউজড, তারপর স্টেটেড এজ অফ অ্যাকিউজড। क्या स्टोरी चल रहा है, स्टेटेड एज ऑफ অ্যাকিউজড, তারপর হু ইউ আর এক্সামিনিং ইন ফ্রন্ট অফ, মানে একাই একাই এক্সামিনেশন করতে নামবে না, কাউকে নিয়ে নামবে, সে তোমার অফিসের ক্লার্ক হবে, ওকে ওনার নাম, কেন अकेला क्यों मारे, सबको लेके मरते, কেন ওকেও ডাকবে, ঠিক আছে, বাট ইট ইজ বেটার টু। আচ্ছা যে এনএচ তার নাম, সে যেই এসআই আর কনস্টেবল, ওকে দিস আর কমন ফর এভরি एग्जामिनेशन, হলো टाइम, स्टार्टिंग टाइम, एंडिंग टाइम और डेट, हो गया सब कुछ। नाउ व्हाट विल यू एग्जामिन, क्या एग्जामिन करोगे, पोटेंसी करने के लिए आए, अरे कहा तुम स्पर्म काउंट भी चला गया, एंड इलेक्शन आगे, इलेक्शन करो कुछ तो कर भी आगे, क्या करेगा, आइडेंटिफिकेशन, কি করে আইডেন্টিফাই করবি, কাহা ডিএনএ জানো ভাই, হ্যাঁ মার্ক টু আইডেন্টি, আরে রোজই একটা জিনিস বলি, আর পরীক্ষায় ফর গড সেক ফর ভুল করিস না, বিকজ দিস আর কমন থিংস, জাস্ট ইমাজিন যে তুমি যা বলবে সেটা যেন প্র্যাকটিক্যাল হয়। ডিএনএ করতে কত কষ্ট পড়ে বলতো, কত কষ্ট পড়ে, আরে কত পড়ে, ব্লাড টেস্টের থেকে তো বেশি পড়বে, হ্যাঁ তো ইজ ইট ফিজিবল, हम लोग ही पैसा दे रहा है, टैक्स पेयर हम ही, यू विल ऑल्सो बी, तो पैसा अपना ही जा रहा है, वो দিচ্ছে না, চেক করেছে সে কিছু দিচ্ছে না, সরকার দিচ্ছে, কিতনা কা ডিএনএ করাएगा, খেয়ে দেখা ডিএনএ টেস্ট মারামারি হচ্ছে, ডিএনএ হবে না, পরে হবে, তো কি হবে, যেটা ফিজিবল সেটা কি, মার্কস, আইডেন্টিফিকেশন মার্কস, এক্সপোজড এরিয়ায় দুটো হয়ে গেল, স্পেসিফিক্যালি মোলস, অন্য কিছু বা আমাদের ভ্যাকসিন মার্কটা তো হয়ে গেল। তারপর নেক্সট क्या करेगा, দাঁত, রাইট, দাঁত হলো, মার্ক হলো, ভয়েস হলো, গেট হলো, সব গল্প হলো, ব্রেস্ট হলো যদি গিয়ে থাকে, এরপর ব্লাডটা নেব, হ্যাঁ ले सकते বাট উইথ কনসেন্ট, দাঁত, গেট ফেস ভয়েস, কেন গেট যদি ম্যাচ না করে আর ভয়েস যদি ম্যাচ না করে অ্যাকর্ডিং টু এজ, আর তাহলে একটু প্রবলেম হতে পারে, ইউ ক্যান কোরিলেট সামথিং। নাও ব্লাড যদি নিই, ফরওয়ার্ড ব্লাড কি করতে নেবো পোটেন্সি ক্ষেত্রে, टेस्टोस्टेरोन, टेस्ट करने का पैसा पता है तुमको, टेस्टोस्टेरोन टेस्ट करते कत लगे, ठीक है गुड, তাহলে আর ब्लड ग्रुप ठीक है, टेस्टोस्टेरोन कर सकते हैं, और बट टू रूल आउट द कॉजेस ऑफ इम्पोर्टेंस, ठीक নিতে পারি নাও নিতে পারি, ওকে নাও ব্লাড নিলে অবভিয়াসলি টেক পারমিশন, কনসেন্ট হয়ে গেল, ব্লাড যদি নিয়ে নাও, তারপর কি করব,
अब आओ काम की बात, जो काम के लिए आए हैं क्या करेंगे भाई? इरेक्शन। हम नहीं करेंगे, उसको बोलेंगे भैया रूम में जाओ और अपना इरेक्शन खुद करो। ओके, सेल्फ स्टिमुलेशन, ठीक है ना? नाउ वुड यू प्रेस द पर्सन फॉर इजैकुलेशन? वो बोलबे স্যার হচ্ছে না, कैसे होगा? वो बोलो হচ্ছে না, কি করবে? व्हाट विल यू डू? Will you ask for sperm বা semen? Should you force for semen? हाँ भाई, जोक्स अपार्ट, चलो ठीक है, आनंद आ रहा है, हमको समझ में आ रहा है, पर आनंद को दबाओ और क्वेश्चन का जवाब दो। इट इज वेरी क्रूशियल एंड वेरी इंपॉर्टेंट, वेरी वेरी। आपका आजकल जो बीएनएस में जो नियम है, बाप रे बाप, तो যদি ভুলভাল করেছো তাহলে তোমরা গেছো। সো নাও টেল মি, তুই অন্যদিকে যাস না, आंसर माय क्वेश्चन, कीप योर क्वेश्चन, आई आस्क मी लेटर। विल यू सपोज ही इज सेइंग कि सर ऐसा है, इरेक्शन नहीं हो रहा है, आई कैन नॉट इजैकुलेट, थोड़ा बहुत हो रहा है बट इजैकुलेट नहीं हो रहा है। ओके, नाउ नहीं नहीं आपको स्पर्म देना ही है, विल यू? হবে না তো হবে না, কোর্ট কখনো স্পাম দিতে বলে না, কোর্ট বলে না, কোর্ট इज सेफ। कोर्ट का दिमाग में भूत नहीं है, भूत पुलिस वालों का है। तो नाउ टेल मी, যদি স্পার্মটা দাও, সাপোজ প্রিজুমেবলি স্পার্ম দিলে, নট ইউ, দ্য অ্যাকিউজড পারসন স্পার্ম দিল, স্পার্মটাকে তুমি কি করে দেবে আর কি করে কালেক্ট করবে আর কি করে ও নিয়ে যাবে? कैसे? मान लो समवन गिव द स्पर्म, कैसे लोगे? कंटेनर, चलो स्टेराइल की बात मैं नहीं कर रहा हूं, कंटेनर में लिया, देन हे नीन स्पर्म, তাহলে হোয়াট উইল ইউ ডু? কন্টেনার কি করে? ল্যাবরেটরিতে দিবি অবভিয়াসলি, তা কি করে? वो सब प्रिजर्वेटिव मतलब you will seal pack, very very important, seal and pack। কেন सील पैक करे? आई एम द रेस्पॉन्सिबल पर्सन, मेरा नाम स्टैम्प है, आई एम द पर्सन टू, আমার দায়িত্ব কি? কতদূর অবধি? हाँ, चेक, क्या चेक करेंगे उसको लेकर? हम स्पर्म लेके कर क्या रहे हैं? पहली बात तो व्हाट वी आर डूइंग, टेस्ट। आई एम नॉट डूइंग स्पर्म काउंट, करना है पोटेंसी का बहुत सारा मतलब निकलता है, एज उस परमीटर में भी आ सकता है, बट क्या वो पोटेंसी का मतलब है? আমায় হোয়াট ইজ দেন, যদি অ্যাজুস পারমিয়া হয় বা কি বলে, অ্যাজ পারমিয়া কি বলে, যদি তা হয় তাহলে সেটা কি? এক্স্যাক্টলি, সেটা কি? পোটেন্সি আর একটা স্টেরিলিটি। তা আমি কি করছি? पोटेंसी। तो क्या करना है भाई उसका स्पर्म लेके? যদি চায়, because people চায়, because people ask for, যদি চায়, what will you do? Now see, তুমি কি করে দেবে? বন্ধ বন্ধ করলো, স্ট্যাম্প লাগালো, सील करके, क्यों? क्योंकि वो लिया, खोला, छिड़का दिया, एक्स को वाई करके भेज दिया। नाउ समझ में क्या बोला? उसने लिखी बोला फैब्रिकेशन होता है, रियल अगर होता है, who will be the one responsible? You doctors, और who else the biggest scapegoat? हम लोग ही है। मारो फंसोगे तू भी, तो बोलेगा भाई नहीं जरूरत, क्यों? এই এত জ্ঞানটা দিলাম, এটাকে দেবে, দরকার নেই, ও কি করছে করুক, যা করছে করুক, আমার খালি ইলেকশন নিয়ে দরকার। इलेक्शन नहीं, इलेक्शन निकल गया मुझसे, इलेक्शन नहीं दरकार। ओके, सो नाउ अब इलेक्शन हो रहा है, ठीक है, इलेक्शन 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 हो गया, इलेक्शन हो रहा है। सो नाउ व्हाट विल यू मेजर एंड वेयर विल यू मेजर? व्हाट विल यू मेजर एंड वेयर विल यू मेजर? हाँ भाई, इलेक्शन क्या मेजर करोगे? पिनाइल गर्थ एंड लेंथ, ठीक है, वेयर? हाँ, ओके, at the root of penis, okay, at the root of penis,
রুট অফ পেনিসে গার্ড আর লেন্থ মেজার করা হলো, ওখানে লিখতে হবে, কি লিখবে, পেনিস এত লেন্থ এত গার্ড যেই অবস্থায় এসছিল অন, লিখো অন ম্যানুয়াল স্টিমুলেশন, ম্যানুয়াল, হ্যাঁ খুদ মত লিখ দেনা, অন ম্যানুয়াল স্টিমুলেশন দ্য পেনিস বিকেম ইরেক্ট ফ্ল্যাসিড মেজারিং যত হচ্ছে অ্যাট এত মানে লেন্থ অ্যান্ড গার্ড at the measurements were taken at root of penis. इसका मतलब क्या हुआ, এটার মানেটা কি হলো, এটার মানে এই হলো স্টিমুলেশন দিয়ে, হ্যাঁ ভাই ইহো জগতে, এটার মানে স্টিমুলেশন দিয়ে পেনিসটা ইরেক্ট হয়েছে। ओके, आई एम नॉट गोइंग इनटू डिग्री ऑफ इरेक्शन, इसका मतलब बंदा इंपॉर्टेंट तो नहीं है, इंपॉर्टेंट नहीं है। नाउ राइटिंग रिपोर्ट, देयर आर टू वेज टू राइट रिपोर्ट, वन वे सर फॉलोज एंड सर स्टूडेंट फॉलो, अदर वे एवरीवन एल्स फॉलो। ठीक है, हम उस एवरीवन एल्स में है क्योंकि हम सर के स्टूडेंट नहीं थे। दोनों का अपना अपना रेशनल है, विच इज बिकॉज एट द एंड তোমাদের কি লিখবে সেটা আমি জানি না। সো হিয়ার 2-3 we three are here, স্যার আর সৌমিত্র সেম, আমি আলাদা, বাট অফকোর্স যেটা স্যার বলবেন সেটাই লিখবে, স্যার ইজ দ্য ওয়ান টু সে হোয়াট টু রাইট। আমি দুটোই বলবো, স্যারের সিম্পল হিসাব, অ্যাট দি এন্ড কোর্ট আমার কাছ থেকে কি চায়, জাজ কি চায় আমার কাছ থেকে, हाँ জাজ চায় कि पोटेंट ना इम्पोर्टेंट बोलो बाबा, सिंपल, জাজ को सब पता नहीं क्या है क्या नहीं है। আচ্ছা সেকেন্ড, আমি তাহলে কি করলাম, ইরেকশন হলো মানে কি লোকটা ইম্পর্টেন্ট নয়, রাইট? যদি ইম্পর্টেন্ট হতো তাহলে আমায় কি করতে হতো, ইম্পর্টেন্ট প্রুফ করার জন্য তাহলে আমাকে আরো টেস্ট করতে হতো কি লোকটা ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট। কি কি টেস্ট, সে পিনাইল প্লেথোসমোগ্রাফি, মানে একটা বিপি, বিপি কাফ থাকে যেটা পেনিসের চারিদিকে লাগানো হয়, তারপর ব্লাড প্রেশার টাইপের মেজার করা হয়। ওকে, এরকম অনেক করে টেস্ট আছে, বাট এগেইন ইজ ইট ফিজিবল ইন ইন চলো মেডিকেল কলেজে ফিজিবল হতে পারে, বাট নট অ্যাকচুয়ালি ফিজিবল। কিন্তু নর্মাল হসপিটালস, ডিস্ট্রিক্ট হসপিটালস, কতগুলো ডিস্ট্রিক্ট, লোকের শেষ নেই, বইতে লিখলে হবে না, ফিজিবল নিচে হতে হবে। সো ইট ইজ নট ফিজিবল, যা বুঝুক বা না বুঝুক, ইট ইজ নট ফিজিবল টু ডু। কেন? ইউ অ্যালোন ক্যানট ডু ইট, फॉर दोज थिंग्स यू हैव टू हायर अ साइकियाट्रिस्ट। इसके साथ पोटेंट है, इसके साथ इंपोर्टेंट है, हो ही सकता है। प्लीज रीड इन डिटेल्स, बुक में है, आई एम नॉट गोइंग इन डिटेल्स। साइकियाट्री में भी आ सकता है, एक्स के साथ मतलब वन फीमेल के साथ पोटेंट है, सेकेंड फीमेल के साथ पोटेंट नहीं है, हो सकता है। सो देयर आर मल्टीपल थिंग्स, सो साइकियाट्रिक इवैल्यूएशन हैज टू हैपन। आई कांट डू साइकियाट्रिक इवैल्यूएशन एट दैट थॉट। Second, neurological evaluation has to happen. A forensic doctor cannot do everything, है ना? तो इसके लिए ग्रुप चाहिए। अब आपका डिस्ट्रिक्ट हॉस्पिटल में है ही नहीं फॉर साइकेट्रिक डॉक्टर, न्यूरोलॉजिस्ट तो दूर की बात है, एमडी मेडिसिन मिल जाए बहुत बड़ी बात है। तो दिस इज द सिचुएशन। তো এখানে বোর্ড হবে না, বোর্ড না হলে কি হবে না, এই প্রসেসগুলো করা যাবে না। সো নাও উই আর নট ডায়াগনোসিং ইম্পোর্টেন্সি, we are saying that the person is not important. তাহলে কি আমি বলতে পারি that person is potent? বলতে পারি, হ্যাঁ না? potent বল सकते हैं कि नहीं? ইরেকশন হচ্ছে potent তো বলতেই পারি, বলতেই পারি। now here is the question mark, আমি ভাবি না বললেই বেটার, মানে আমরা যেটা বাকি স্যার বললে বল। so the entire thought, আচ্ছা this is very interesting, মনে হয় কিছু না, and we go, এই সৌমিত্র যায় ম্যাক্সিমাম কেস, আমার ম্যাক্সিমাম কেস আর দিস থিংস। কখন কখন হয় এই পক্সো কেস, পক্সো উঠলেই ঝামেলা। মানে আমি অ্যাটলিস্ট আমার পিজিটি কালে আমি 300 খানা প্লাস করেছি, এখনো মোটামুটি 150 খানা প্লাস হয়েছে এই কেস। কালিম্পংয়ে 3 বছর, সৌমিত্র অনেক করেছে, যাচ্ছে। আগের সপ্তাহে ক্লাস হয়নি কারণ পক্সো কেস, ডাক্তার পক্সো কেসে না গেলে নেক্সট কেস এই অ্যারেস্ট ওয়ারেন্ট। ओके, ऑल दिस एक्यूज। सो এই ক্ষেত্রে द जज ओनली वांट्स टू नो कि भैया पोटेंट है कि नहीं है। अब हमारा खेल ये है, আমি তো ওখানে ছিলাম না উনি যখন যা করার করছিলেন, রাইট? আই ওয়াজ নট প্রেজেন্ট দেয়ার।
अब जो टेस्ट उसने किया, टेस्ट तो अभी किया, इधर किया, दैट इज वाई देयर इज अ स्कूल ऑफ थॉट, दे गिव द रिजल्ट इन ডাবল নেগেটিভ। ওকে, সো কি হয় সেটা যেটা লেখা হয়, সাপোজ মিস্টার এক্স স্টেটেড এজ 38 years, after following the medical examination and genital examination report, please write medical examination and genital examination report, there is nothing to suggest, first negative। अच्छा, so शुरू कर दिया। in my opinion ওটাই বলছি, in my opinion, okay, in my opinion, okay, in my opinion there is nothing to suggest that Mr. X stated age 36 years is incapable of performing sexual offenses as found on the day of examination। কোথায় লিখেছিস? ইন মাই ওপিনিয়ন মিস্টার এক্স স্টেটেড এজ এত, there is nothing to suggest that Mr. X stated age এত is incapable of performing sexual offenses, sexual intercourse offenses, sexual intercourse as found on the day of examination। ठीक है, और in my intercourse, offense बोलले भूल है intercourse, और in my opinion आगे after considering my medical examination, my examination and genital examination of the person। ठीक है, now tell me, সবাই লিখেছিস? কি লিখেছিস মানে কি লিখেছি? there is nothing to suggest, first negative, okay, there is nothing to suggest that the person is incapable, second negative। কেন বলছি এটা? স্যার লেখেন না, স্যার এখন জাজদের ক্লাস নিচ্ছেন, তো মেবি জাজেস উইল রিড, বাট এভরিওয়ান এলস রাইট। তো পরীক্ষায় যে নিয়ে আসেন উনি তো তোমাকে জিজ্ঞেস করতেই পারে, আমি এখানে আছি, আমি জানি স্যার কি বলেন, দ্যাট ইজ আই নো, বাট অন্য স্টেট থেকে গেলো, সে তো জানবে না স্যার কি বলছে, সো দে উইল আস্ক, अच्छा कल तुम बड़े डॉक्टर बन गए, सर्जन बन गए, हु डज दिस थिंग्स? सब जगह एफएमटी लोग থাকেন, सर्जन, इफ नो एफएमटी सर्जन विल डू, सर्जन नॉट देयर, सर्जन शुड बी देयर, अब सर्जन नहीं है तो यूरोलॉजिस्ट को पकड़ेगा, यूरोलॉजिस्ट सर्जन यूरोलॉजिस्ट করতে যাবে, সো লাইক দ্যাট। তো খালি ফরেনসিক মেডিসিন হবে হতে হবে তার কোনো মানে নেই, সার্জন হলে তোমাকে করতে হতে পারে। ওকে, তাহলে দিস ইজ দ্য এক্সাক্ট অ্যান্সার অন ডাবল নেগেটিভ। কেন ডাবল নেগেটিভ? র্যাশনাল হচ্ছে আমি ভাই ওখানে ছিলাম না, আমার সামনে যা হয়েছে আমি সেটা বলেছি, একটু ঘুরিয়ে বলেছি কিন্তু বলেছি। এর সঙ্গে আরো দেখতে হবে দেয়ার ইজ নো ক্লিনিক্যাল, देयर इज नो एविडेंस ऑफ एनी एसटीडी। इसके साथ कॉन्टिन्यूशन वो भी देखोगे आप, एसटीडी है कि नहीं है, वेनेरल डिजीजेस प्रेजेंट, full stop, there is no presence of foreign bodies or any injuries। ओपीडी তে এসেছিল না, क्यों ক্লাস করতে? তো अच्छा ओके, फॉरेन बॉडी और इंजुरीज, ठीक है ना? हाँ, नाउ देख तो लिया, सेकेंड ऑप्शन उसमें बोलने का द पर्सन एक्स एक्स इज पोटेंट, बाकी देयर इज नो प्रेजेंस ऑफ एनी फॉरेन बॉडीज और देयर इज नो ए ऑफ ए। ना अब अगर आपसे पूछा जाए डिफेंस, अच्छा शेष नहीं আরো আছে, তো এরপর যদি জিজ্ঞেস করে জাজ, যেটা নর্মাল কোশ্চেন জিজ্ঞেস করে, अच्छा डॉक्टर साहब आपने क्या चेकअप किया, व्हाट विल बी योर आंसर? बोलो, आई एम आस्किंग, यस, क्या चेकअप किया? क्या किया? किया क्या? सर आपने तो इंस्ट्रूमेंट तो नहीं लगाया, कुछ किया कि नहीं? इंस्ट्रूमेंट हैव यू यूज्ड?
हैव वी यूज्ड? सो व्हाट वी डिड? तो किया क्या हम लोगों ने? আচ্ছা কোশ্চেন গুলো কিন্তু রিয়েল লাইফে জিজ্ঞেস করে, আমাকে জিজ্ঞেস করে, আমি তো জিজ্ঞেস করছি। সো ওকে এক্সামে আমি তাই করবো, বিকজ দ্যাট ইজ দ্য মোস্ট সেম থিং টু ডু। বাকি पर इतना करके क्या करना है? তো ফার্স্ট কোশ্চেন, আমরা তাহলে কি করলাম? আমরা মাপ ধাপ করলাম, একটু ইরেকশন হলো, আমি লিখে দিলাম না হি ইজ কেপেবল। মার্ক দ্য ওয়ার্ড, আমি কিন্তু কেপেবল ইনকেপেবল লিখেছি, নট ইনকেপেবল অফ। পোটেন্সি কিন্তু শব্দটা কোথাও নেই। আরেকটা অ্যান্সার হচ্ছে দ্য পার্সন ইজ পোটেন্ট। ठीक है नाउ डिफेंसर क्वेश्चन, डिफेंसर क्वेश्चन। तो सर क्या आपने इंस्ट्रूमेंट यूज किया? आपने बड़े बड़े टेस्ट किए? हाँ या ना? क्या किया टेस्ट? वो सब तो बता रहे थे, किए क्या? नहीं किए। सो व्हाट विल यू से? नो। क्यों नहीं किया? तो व्हेन यू से नेगेटिव थिंग्स व्हिच यू हैव नॉट डन, क्योंकि मेरे पास था नहीं, मैं कहां से करूं? होना चाहिए ना, क्या करूं? तो दैट विल सेंड अ नेगेटिव थिंग। बट द रियल क्वेश्चन इज इट नेसेसरी? इलेक्शन तो हो रहा है, इलेक्शन तो हो रहा है, हमारा काम पोटेंट है कि इंपोर्टेंट देखना है। इलेक्शन होच्छे भाई, दैट मीन्स ही इज केपेबल, दैट मीन्स ही इज गुड़िए बोलছি, बट दैट एक्चुअली मीन्स ही इज पोटेंट। अगर इलेक्शन नहीं होता, हमको इंपोर्टेंस देखना पड़ता। अब वो इम्पोर्टेंट क्यों है, उसका कारण ढूंढने के लिए आई हैव टू डू दिस ब्लड टेस्ट एंड दोस प्लेथोस्मोग्राफी ब्ला ब्ला ब्ला। हाँ, अगर स्पेसिफिक इम्पोर्टेंसी दैट पर्सन है कि नहीं, यूएस में होता है, बिकज माई থিসিস वाज आल्सो इन दिस डिरेक्शन। আমার থিসিস ছিল মেডিকো-লিগাল, আমি তখন থেকে ডাউনলোড করার চেষ্টা করছি, ডাউনলোডই হচ্ছে না। নেভার মাইন্ড, 300 লট অফ পেজেস। তো যাই হোক, ওইখানে হোয়াট হ্যাপেন্স ইন ইউএস, কে যে ভিকটিম তার পিকচার দেওয়া হয় স্টিমুলেট করার জন্য আন্ডার সাইকিয়াট্রিক ইভ্যালুয়েশন। দের আর আদার স্ট্যাটিস্টিক অলসো, স্ট্যাটিক 99 আমাদের দরকার নেই, জাস্ট আমি সেই বলছি। বোরাক বলে, সোরাক বলে, দের আর স্কোরস। এই স্কোরগুলো ইউজ করা হয় তো রেজ দেখার জন্য, টেন্ডেন্সি টু ডু ক্রাইম, এইরকম সাইকিয়াট্রিক ইভ্যালুয়েশন আছে ওদের। মেনলি টেস্টটা অ্যালং উইথ দিস যা করছি তার সঙ্গে সাইকিয়াট্রিক অ্যান্ড উইথ এন এইম অফ দ্যাট ভিকটিম, এইটা পুরোটা করলে they can come to a conclusion कि हाँ यही point it out like that। কিন্তু আমরা এতগুলো করি না, we just do this examination for our given reason। তাহলে এটা বোঝা গেল কি কোশ্চেন হতে পারে, কি কি লিখবি। নাও টেল মি, shall you preserve anything? কি রাখবো? स्पर्म तो ले ही नहीं रहे हैं। क्यों नहीं ले रहे? तुम कहाँ थे भाई? फर्स्ट बेंच में बैठा है, क्योंकि लेके किसी के ऊपर ऐसे से फेंक सकता है, राम का शाम बना सकता है ना, फिर आम खाएगा दोनों बैठ के जेल में है। तो इसलिए स्पर्म नेवर इंसिस्ट और डू नॉट टेक। सामने वाला बोलता है कि भैया माफ कर। सेम अप्लाइज टू ब्लड कलेक्शन इन केस ऑफ पोस्टमार्टम। भाई जरूरत नहीं है, आई विल गिव यू डायरेक्ट ब्लड। ব্লাডটা নিয়ে শুকাই দেবো কেন? কি করছি ব্লাড থেকে? একটা আমি পয়জন চেক করার চেষ্টা করতে পারি, করো শুকানো ব্লাড থেকে। তুমি ডিএনএ টেস্ট, দাঁত দিচ্ছি তো ডিএনএ টেস্ট করার জন্য, দাঁত দিচ্ছি, ফিমা কেটে দিচ্ছি না, টেক डिएनए करो जितना मर्जी डिएनए टेस्ट करो। इतना सैंपल दे रहा, कर लो टेस्ट डीएनए के लिए। तुमको खून ही चाहिए, सेकेंड ब्लड ग्रुप से डायरेक्ट सैंपल से हो जाएगा ब्लड ग्रुप। তাহলে কেন দেবো না? যদি মার্ডার হয়ে থাকে, মার্ডার वेपन कैन बी चेंज। सर ये मर्डर वेपन, अब तुम फंसो जा रही यार, ये था क्या? फिर केस ही घूम जाते हैं। इसलिए लिक्विड थिंग्स डोंट गिव, दिस इज द रैशनल बेसिक वैल्यू। এটা কেউ হয়তো বলবেন না, বাট নেভার মাইন্ড, चलो क्या करना है, ये सब नहीं करना है। क्या देना है? नाउ टेल मी व्हाट टू गिव और क्यों देना है। पेल्विक हेयर, पेल्विक प्यूबिक, प्यूबिक हेयर, वेरी गुड। प्यूबिक हेयर क्यों दे? रैशनल होना चाहिए। ম্যাটটা কার উপর হবে? এটা আমি কার টেস্ট করছি, তো ম্যাট তো ফিমেল के ऊपर होगा। क्यों होगा फीमेल के ऊपर मैट? সিমেনের সঙ্গে সিমেনগুলো গিয়ে আটকে যাচ্ছে, ঠিক? তো ওটা কার হওয়ার চান্স বেশি। নাও मैटिंग জানিস সবাই? जिसको पता नहीं हाथ उठा, आईफोन, हाँ हमको पता था। नाउ व्हाट हैपेंस, नाउ व्हाट ही इज ट्राइंग टू से, নট হি, হোয়াট ইজ দেয়ার, যদি ইজাকুলেশন বাইরে হয় ফিমেল ভিকটিমের উপর, তাহলে স্পার্মটা গিয়ে
পিউবিক হেয়ারস গুলোকে একসঙ্গে নিয়ে একটা বেশ গ্রুপ টাইপের বানাবে, দ্যাট ইজ কল্ড অ্যাজ ম্যাটিং। তো আমরা কি করছি, আমরা চেক করছি অ্যাকিউজকে, ভিকটিমকে চেক করছি না। सेकेंड, विक्टिम है, विक्टिम तो आएगा, दैट पर्सन विल बी सीकिंग मेडिकल अटेंशन। एक्यूज तो मेडिकल अटेंशन नहीं करेगा, वो भाग जाएगा। सो विक्टिम इमीडिएट है, एक्यूज शानटन करे आछे भाई पालिए, बिकज दे रन, ही नोज इट हैज डन अ क्राइम। যদি জানে তাহলে কি থাকবে, ধরি না পালাবে তো, তাহলে অ্যাকিউজকে 2-3 দিন পরে ধরা হয়, মানে ধরতে পারলে ভালো, আর জানলোই না, বললো না, এরকম তো অনেক। বাট ভিকটিমের মোটামুটি ইমিডিয়েট। সো দ্যাট ইজ ওয়াই, তাহলে আর কি কি করা উচিত? ঠিক আছে, পিউবিক हेयर নিতে অসুবিধা নেই, ले लो। अब क्या दूसरा, क्या क्या ले सकते हैं और क्या लेना चाहिए। सेकेंड, এবার ভাব, কমন সেন্স ভাবলেই হবে, অ্যান্সার বলবি, ভাব ভাব হ্যাঁ বল। फिंगरप्रिंट का ले सकता है, ले सकता है जनरली। क्या नेल, क्यों? एग्जैक्टली, गुड, वेरी गुड। नेल्स, नेल्स এর কি, প্রত্যেকটা নেল থেকে স্ক্র্যাপিং, প্রত্যেকটা নেলে স্ক্র্যাপিং, ইচ এন্ড এভরি ওয়ান নেল স্ক্র্যাপ করে যদি কিছু পাওয়া যায় ফরেন বডি, সেটা আমরা পাবো না, সেটা কেমিক্যাল দিয়ে পাবো। 1 সেকেন্ড, হেয়ার, পিউবিক অ্যান্ড স্ক্যাল্প, স্ক্যাল্প যদি কিছু ও ইনজেকশন করে থাকে, বিকজ এটা দেখা গেছে ইন মাই থিসিস যে পিপল আন্ডার অ্যালকোহল, মানে যারা করেছে অ্যাকিউজ পার্সনস, তাদের সঙ্গে অ্যাসোসিয়েশন অফ অ্যালকোহল ওয়াজ লট, চলো সিগারেট তো চলো উঠता है, অ্যালকোহল ওয়াজ লট। সেকেন্ড, ড্রাগ অ্যাবিউজ ওয়াজ অলসো আ ফ্যাক্টর। তো যদি আমরা ওসব জাজ করতে চাই তাহলে আমার হেয়ার ক্যান বি আ গুড থিং টু টেক। তাহলে আমরা হেয়ার নিলাম, स्क्रैपिंग नीलम, प्यूबिक हेयर नहीं नीलम, और क्या ले सकते हैं? बक्कल कैविटी से क्या ले रहे हैं? की दांत की नेबो, কেন নেব? ওটার জন্য প্লাস ডিএনএ, ডিএনএ से उतना कष्ट इधर से मिल जाएगा आपको डीएनए। কেন এই সব কিন্তু ইনভেসিভ নয়, ইউ ক্যান সে দিস ইজ, যদি আমি কাটি তাহলে সেটা ইনভেসিভ হয়ে গেল, ইনভেসিভ অনেক কিছু হয়ে গেল, কিন্তু ব্লাড নিলে ইনভেসিভ হয়ে যায় ব্যাপারটা, ইনভেসিভ হয়ে গেলে এটা অন্য অ্যাঙ্গেল চলে আসে। ওকে, নাও এছাড়া আর মেইন পয়েন্টটা তো ছেড়ে যাচ্ছিস, মানে লিটারালি দ্য মেইন পয়েন্ট, पेरीयूरेथ्रल स्वैब एंड स्मीयर, ये तो लोगे, पेरीयूरेथ्रल, यूरेथ्रल नहीं, पेरीयूरेथ्रल, ठीक है ना, पेरीयूरेथ्रल स्वैब एंड स्मीयर। स्वैब लोगे, स्मीयर बनाओगे, पैक करोगे, फिर से स्वैब लोगे, अंदर घुसा के सील पैक, एवरीथिंग, राइट इट डाउन, वेरी 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 इंपॉर्टेंट, एवरीथिंग शुड बी प्रॉपरली सील्ड, पैक्ड, stamped, dated and handed over to IO following chain of command। करो ना करो लिखो जरूर, एग्जैक्टली यही तो लिखना है। হ্যাঁ না না, এটা ডিপেন্ড করে কেস, যেমন আমি বলছি আমি মেইনলি লাস্টে দুটো প্রিজার্ভ করি, কখনো কখনো জাজের অর্ডারে থাকে কি কি প্রিজার্ভ করবে কি কি করবে না, বাট ইউ শুড ডু অ্যাট লিস্ট দ্য লাস্ট ওয়ান। आईओ पैक्ड सील्ड नेम माने साइन स्टैम्प मेरे, पैक्ड सील्ड है इंपॉर्टेंट, पैक्ड सील्ड एंड हैंडेड ओवर टू आईओ इन्वेस्टिगेटिंग ऑफिसर। कोई तुम्हें सिविक पुलिस के दी दो नहीं, इन्वेस्टिगेटिंग ऑफिसर फॉलोइंग द प्रॉपर चेन ऑफ कमांड। हाँ, उसके बाद उसने क्या किया हमको नहीं पता, और उसका यदि হয় तो साइनও नहीं मिली, যদি হয় दे विल नॉट बी देयर, साइन कहाँ लोगे, तो भाग गया, आया ही नहीं, आया ही नहीं, कहाँ से लोगे, बाद में कुछ नहीं होता, आपने लिखा, आपने लिखा, ये जरूरी है। आईओटी था, सिविक सर्विस जो भी था, নিজের কাজটা করতে হবে, ও কেন মুখ রাখবে, বাট ইউ শুড বি সেফ। নাও এই অবধি কোনো কোশ্চেন?
টিল নাও এনি কোশ্চেন? ওকে, ফরম্যাটস কিপ অন চেঞ্জিং। যেমন এই বইটায় এই পেনিসের ওখানটা অনেক কিছু আছে, তো ওইখানটা দেখে নিতে হবে কি কি থাকবে কি কি থাকবে না, স্কটাম মটাম এগুলো আমরা দেখছি মেনলি কেন, ইউরোলজিতে দেখবি মানে সার্জারিতে ক্লাস হওয়া উচিত, তো সবগুলো চেক করতে লাগবে ফরওয়ার্ড ফর ফাইন্ডিং আউট এনি ক্লিনিক্যাল সাইন্স আছে কিছু নেই, এসটিডি এইচআইভি আছে কি না নেই, বা কোনো इंजरी আছে কি নেই, সিম্পল ব্যাপার। ঠিক আছে, বেসিক ফান্ডা समझ में आया? लिखना हमें यही है। তো আমরা কিন্তু একটা অলরেডি লিখলাম। হ্যাঁ ভাই, আইফোন হয়েছে তোর ফরম্যাট যেটা ফটো তুলেছিলিস? ওকে, ভেরি গুড। তো ফরম্যাট দেখো, তাহলে একটা হয়ে গেল কিন্তু। আচ্ছা, বেশিক্ষণ তো নেই না, ঠিক আছে। তো ইনজুরি রিপোর্ট তো বুঝতে পেরেছিস কি করে লিখবি? ওকে, উই উইল ট্রাই ইট আউট আপস্টেয়ার্স। এটা বুঝতে পারলি, পক্সো ডান। আমি কি বলে ভিকটিমটা এখনো করাইনি। ভিকটিমটা কিন্তু রিপোর্ট অনেক বড়, 3 পাতার রিপোর্ট, বিশাল বড় রিপোর্ট। সে ভিকটিম হোক, মেল হোক, ফিমেল হোক, রেপের ক্ষেত্রে কিন্তু এনি ম্যান ছিল, ওটা বিএনএস এ চেঞ্জ হয়েছে। এখন সে ধারাটা আছে 43 না 45, আই এম নট শিওর। আমি জাস্ট গো থ্রু করছিলাম বিকজ আই ওয়ান্টেড টু সার্চ ফর দ্যাট ইনফেন্টিসাইড ডেফিনেশন, মানে ওই ভায়াবিলিটি পিরিয়ড, কিন্তু দেখলাম দেননি স্যারেরা। স্যারেরা যখন দেননি তাহলে আর বেশি বকে লাভ নেই। কালকে আমি দেখছিলাম, সো ইট ইজ নাও 43 or 45, বাট এনি ম্যানের জায়গায় এখন করেছে হুসোএভার, জেন্ডার নিউট্রাল, জেন্ডার নিউট্রাল। এর কিন্তু অনেক ইমপ্লিকেশন আছে। चलो गुड वे, जेंडर न्यूट्रल অন্যভাবে হচ্ছে না। यूरोपियन में जाओगे तो आप यू कैन चूज कि कल को आप औरत बनोगे कि कल को आप लड़का बनोगे, यू कैन चूज फॉर 1 ईयर। हाँ होता है, यू कैन, आज हम इस साल हम लड़का बन के रहेंगे, नेक्स्ट ईयर हम लड़की बन के रहेंगे, ऐसा आप कर सकते हो। आई डोंट नो भाई, बट यहाँ पे कुछ और हो रहा है। नाउ व्हाट इज हैपनिंग, द क्राइम्स हैव बीन जेंडर न्यूट्रल। लड़की और लड़का सजा दोनों इक्वली भुगते, ठीक है? तो दैट मीन्स ফিমেলস ক্যান অলসো বি চার্জ অফ রেপ। মেলের ক্ষেত্রে নয়, ফিমেলের ক্ষেত্রে। ज़्यादा खुश होने का जरूरत नहीं, इफ यू आर थिंकिंग समथिंग एल्स। नाउ তাহলে কি বক্তব্য রাখছিলাম, ফিমেলের যেটা, যে ভ্যাজাইনাল পার্টটা যেটা স্যার ক্লাসে নিয়েছিলেন সেই পার্টটাই সেম থাকবে, অ্যাপার্ট ফ্রম দ্যাট যা যা থাকবে সেটা আমরা পরে একটা অন্য ক্লাসে ছোট্ট করে ডিসকাস করে নেব। নাও কোথায় গেল রে? প্লেন টেন যাচ্ছে নাকি? আচ্ছা, সাপোজ দিস ওয়ান। আচ্ছা, ওয়াই হাউ উইল বি দিস থিং, ইম্পর্টেন্সই করে বেড়াচ্ছে। কোন পেজ ছিল না? হ্যাঁ, হ্যাঁ। সো দিস আর অল, দিস ফলস আন্ডার কিন্তু মেডিকেল কি বলে এটাকে, ইনজুরি রিপোর্ট বা মেডিকো লিগাল রিপোর্ট। কখন আসতে পারে? ধর মার্ডার হলো, ওকে, এটা দিয়ে কি হতে পারে? জাস্ট এ কুইক ওয়ান, স্ট্যাব। ধরে নিচ্ছি স্ট্যাব, ধর স্ট্যাবটা হয়েছে, মারপিট করে মরেছে, পুলিশ কোত্থেকে এটা ধরে নিয়ে চলে এসছে। জেনারেলি আনে না, কিন্তু আনতেই পারে। জেনারেলি আমি আজ পর্যন্ত দেখিনি, অনেকদিন হয়ে গেছে কিন্তু আমাকে কেউ এনে দেখেনি। কোর্টে জিজ্ঞেস করেছে অনেক কিছু, কিন্তু পুলিশ কোনোদিনও আমাকে এসে কিছু জিজ্ঞেস করেনি, কিন্তু পরে শুনেছি এরকম নাকি হয়। তো পরীক্ষায় তোমাদের বলতে হবে এটাকে নিয়ে এলো। अब इसका आपको रिपोर्ट देना है, प्लीज सी योर व्हाट्सएप ग्रुप, द फॉर्मेट इज देयर। কিরে হোয়াটসঅ্যাপ গ্রুপটা তো খোল, ফোনটা তো আছে। হ্যাঁ মিলা না, তাহলে টু ইনভেস্টিগেশন অফিসার সব ঠিক আছে, সাবজেক্ট মাবজেক্ট হলো। না ডেসক্রিপশন, প্রথমে নেম অফ ওয়েপন কি হবে এর ক্ষেত্রে? সোর্ড। টাইপ অফ ওয়েপন, ডাবল এজ, খালি নট ফিনিশড, হেভিনেস, হেভি টু মডারেটলি যেরকম হবে, ঠিক है ना, উইথ আ পয়েন্টেড। বাহ, ভেরি গুড, ঠিক है। তো শেপটা হলো, এবার ডায়াগ্রাম পিছনে ড্র করার জায়গা আছে,
ঠিক আছে না, পিছে আর একটা সেকেন্ড পার্ট যদি থাকে, ডায়াগ্রাম 1 2 3 4 5 হলো, তার পরীক্ষা আসলে কিন্তু এরকমভাবে লিখবি এক্স্যাক্টলি। না পেপার দেওয়া থাকবে না, ফর্ম দেওয়া থাকবে না, ঠিক আছে? ওই জন্য তোকে দিতে পারছি, তোকে ফটো তুলে দিচ্ছি, নাও জাস্ট রাইট ডাউন। ওই জন্য থেকে যেটা বললাম, ইনজুরি রিপোর্ট ইম্পর্টেন্ট পয়েন্টগুলো মিস যেন না হয়, বিকজ দেয়ার ইজ নো স্পেসিফিক ফরম্যাট, ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট ফরম্যাট। সো দিস ইজ দ্য বুক, এই গৌতম বিশ্বাস, ঠিক আছে না? গৌতম বিশ্বাস বাঙালি বাবু, নাম তো বাঙালি, গৌতম বিশ্বাস স্যার, ঠিক আছে? আরেকজন স্যার আছেন, উনি আইএস অফিসার, আবার উনি আইএস অফিসার, ফরেন্সিক এমডি করে হয়তো একটু করে টোরে উনি আইএস হয়ে গেছে, বই উনি অনেক লিখেছেন, তো ওনার ফরম্যাট আলাদা, এনার ফরম্যাট আলাদা। যেখানে প্র্যাকটিস হয় বর্ধমান মেডিকেল কলেজ, ফরম্যাট আলাদা, কলকাতার মেডিকেল কলেজ, ফরম্যাট আলাদা। তো আলাগ আলাগ ফরম্যাট কা আলাগ আলাগ। তো তোমাদের কি করণীয়? তোমাদের भाई चाचा अपन प्राण बचा, इंपॉर्टेंट पॉइंट्स शुड नॉट बी मिस्ड, चाहे आप किसी भी ग्लास में डाल दो ना, इसे भाबो তুই এখন कॉन्सेंट्रेट कर व्हाट टू राइट द पॉइंट्स, किसी भी फॉर्मेट में पॉइंट नहीं मिस करने का, अगर नहीं है बना के लिख दो, पॉइंट मिस जरूर ना है, ठीक है ना? सुनाओ, शेप डायग्राम बानाली, डायग्राम বানিয়ে ভাই পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। আমার পরীক্ষায় ফার্স্ট কোশ্চেন, টুথ স্ট্রাকচার, রাইট ডাউন অ্যানাটমি, ড্র পিকচার, টুথের এ টু জি স্ট্রাকচার। আমি পরীক্ষার পিজি পরীক্ষা দিয়ে ছবি আঁকছি, কালার করছি, দাঁতের ছবি, एनामेल टेनामेल 1 2 3 4 5 पूरा एनाटॉमी 10 मार्क्स का क्वेश्चन, और जो जानते हो सब लिखो, এইটুকুনি কোশ্চেন পেপার, 10টা টপিক, যা জানো তাই লেখো, তো লিখে যাও, সেই গিয়ে তো একই ব্যাপার, मार्क्स तो এটাই দেবে যা দেবে, बट करना तो आपको है। तो पिक्चर जैसे ड्रॉ करते हैं वैसे ही आप ड्रॉ करोगे जो मिलता है। हाँ, नाउ शेप হলো वेपन, इंटैक्ट और ब्रोकन। वेट যদি পারিস থাকে ওয়েট করবি, নাহলে যেটা তোর মনে হবে সেটা লিখবি। লেন্থ ব্রেথ মেজারিং টেপ থাকবে, মাপবি। এজেস ভেরি ইম্পর্টেন্ট, এজেস বোথ এজেস শার্প উইথ আ পয়েন্টেড টিপ, এই যে এন্ড পয়েন্টেড, জয়েন্টস ওইখানটায় জয়েন্ট, মেটালিক জয়েন্ট, টাইপ মেটালিক, হিল্ট, হিল্টও একটা আছে বড় একটা ধরে, ট্রেস দাও, যদি এটা তো আমার কাছেই, যদি এইটা দেওয়া থাকে তাহলে এখানে কি লিখবি? ট্রেস এভিডেন্স, যদি এটা থাকে, কেন এটা পরীক্ষা, এটা আমাদেরই কি দিক, রাস্ট। পরীক্ষার সময় আমি অন্য কিছু লাগাতে পারি, তাই যখন দেখতে পারো সেটা তোমরা দেখে করবে, कुछ तो करेंगे हम, तो देखे ऐसा नहीं कि यही था रास्ट लिख देते हैं, देख इंजुरीज पॉसिबल क्या क्या होगा? स्टैब, चॉप, ব্লান্ট, আর আচ্ছা ইয়ে ভাবে স্ট্যাব বা প্রথমে চপ, স্ট্যাব, ইনসাইজড, তারপর ব্লান্ট হলো, ব্লান্ট থেকে তারপর তো যা হতে পারে, অ্যাব্রেশনটা চান্স কম, অ্যাব্রেশন বহুত কম চান্স, মারলে ব্রুজ হতেই পারে, ব্লান্ট দিয়ে মারলে ব্রুজ হতেই পারে, ওখানে যদি অ্যাব্রেশন হয় তাহলে হবে ল্যাসেরেশন, এটা দিয়ে, হ্যাঁ ব্লান্টটা দিয়ে হতে পারে, ব্লান্টটা দিয়ে হতে পারে, কিন্তু ব্লান্টটা দিয়ে অ্যাসিলেশন হলে হাতেও লাগবে অনেক কিছু, এটা দিয়ে যদি হয়, है ना? ओपिनियन। अब बेसिकली आपके पास क्या है? তোমার কাছে আছে একটা ইনজুরি, যার তুমি পোস্টমর্টম করেছো, পোস্টমর্টমটা একদিন দুদিন এক সপ্তাহ এক বছর আগে করতে পারো, হঠাৎ করে তোমার কাছে চিঠি এলো, তোমাকে एमएस বা सीएमएस फोन করে বলা, अरे डॉक्टर साहब आपके नाम चिट्ठी आया, आपको लगेगा किसने चिट्ठी भेजा, खोल के देखोगे थाने ने भेजा, ठीक है, नाले स्वास्थ्य भवन, थाने से आया तो बोला क्या है यार, फिर से क्या है बोल दिया, वो रिपोर्ट ही मांगता है, ये तो आने के लिए बोलता है, तो आपने देखा सर स्पेशल ओपिनियन, अरे यार ये स्पेशल क्या होता है, आप खोल के देखोगे देयर इज नथिंग स्पेशल अबाउट इट, उल्टा आपका, बाकी हम नहीं बोल रहे हैं इसके लिए। नाउ सो नाउ व्हाट यू विल डू, दे विल सेंड यू पिक्चर्स, ये तो बोलेगा आप ही ने किया, पिक्चर किस बात का, सो अब पिक्चर तो नहीं है आपके पास क्या है, लिखित में यू हैव द रिपोर्ट, क्योंकि आप पिक्चर खरीद लोगे भी, यू विल टेक फॉर व्हाट, फॉर टीचिंग अदर्स,
ऐसा तो नहीं जमा करके করতে পারো, বাট সবার তো পিকচার আমরা নিই না। তো তোমার কাছে কি থাকবে, লেখা। এই লেখা থেকে তোমায় যেটা আমরা তখন করলাম ওটা কম্পেয়ার করতে হবে আর বলতে হবে ওটা কি এটা। সো নাও হিয়ার 3 ways to, after examination of the weapon, I am of the opinion that injury number dash 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 is consistent, যেটা আমি বলেছিলাম, is consistent or not consistent, highly consistent। 3 ভাবে উত্তর দিবি, A B C। যেরকম বলেছিলাম একটা কেস চপও আছে ডান্ডাও মেরেছে, তো ডান্ডা নিয়ে আস, তাহলে বলবি ইঞ্জুরি নাম্বার সি ইজ কনসিস্টেন্ট উইথ দিস ওয়েপন, ইঞ্জুরি নাম্বার এ ইজ কনসিস্টেন্ট উইথ চপ। বোঝা গেল? তাহলে 2 ফরম্যাট हो गया, ঠিক আছে। তাহলে वेपन फॉर्मेट जाना गया, कोनो क्वेश्चन वेपन फॉर्मेट? नो। मेडिकल इंजरी रिपोर्ट कोनो क्वेश्चन? यहाँ पे नहीं है, पहले कर दिया, नो। ठीक। पॉक्सो एक्यूज्ड, नो प्रॉब्लम।